র্যাঙ্ক ৩ জিইউ-এর শক্তিতে গু ইউয়ে চিং শুর চোখ জোড়া পান্না সবুজ রঙে বদলে গেল। ঠিক ওই মুহূর্তে তার চারপাশের হাওয়া এক ধাক্কায় পাল্টে গেল। একজন জীবন্ত মানুষ থেকে সে যেন এক শান্ত গভীর অরণ্যে পরিণত হল। বাই নিংবিং অজান্তেই একটু চমকে উঠল। সে হালকা অসন্তোষের সাথে ঠোঁট উল্টে বলল, মনে হচ্ছে অনেকদিন পর তুমি দারুণ কিছু নতুন কৌশল শিখেছ। সে তার আইসিকল জিইউ সক্রিয় করল। মুহূর্তের মধ্যে 0 থেকে 5টি ধারালো বরফের তীর ভেসে উঠল। বাই নিংবিংয়ের বরফের হাত ইশারা করতেই বরফের তীরগুলো তীব্র গতিতে ছুটে গেল। গু ইউয়ে চিং শুর হাতের তালু থেকে 2টো লতা বেরিয়ে এল। লতা 2টি সাপের মতো বাতাসে নেচে উঠে খুব সহজেই বরফের তীরগুলোকে আটকে দিল। বরফের তীর দিক বদলে গু ইউয়ে চিং শুরও কাঁধ ছুঁয়ে গিয়ে শক্ত মাটিতে আর পাহাড়ি পাথরে গভীরভাবে গেঁথে গেল। গু ইউয়ে চিং শু খুব সহজেই আক্রমণটি ভেস্তে দিতেই বাই নিংবিংয়ের চাল ব্যর্থ হয়ে গেল। বাই নিংবিং ঠান্ডা হেসে বলল, তোমার চাবুক চালানোর হাত আগের চেয়ে ভালো হয়েছে, কিন্তু আমি দেখতে চাই তুমি একসাথে কতগুলো বরফের তীর আটকাতে পারো। এই কথা বলেই বাই নিংবিংয়ের চোখ 2টি হালকা নীল আলোয় জ্বলে উঠল। তার সামনে সাথে সাথে 10টি বরফের তীর ফুটে উঠল এবং গু ইউয়ে চিং শুর দিকে ধেয়ে গেল। এরপর আরও 10টি তৈরি হল। এভাবে পরপর কয়েকবার হয়ে সেটা বরফের বৃষ্টিতে পরিণত হল। সশব্দে হাওয়া চিরে বরফের তীরগুলো ছুটতে লাগল, যা যে কোনো মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গু ইউয়ে চিং শু নিজেকে বাঁচাতে সরে যেতে যেতে দুহাতে সবুজ লতা ঘোরাতে লাগল। তার চাবুক চালানোর এই ক্ষমতা অগণিত অনুশীলনের ফল। সেগুলোকে একদম নিজের আঙুলের মতো নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছিল সে। কিন্তু বরফের তীরের সংখ্যা ছিল বড্ড বেশি। গু ইউয়ে চিং শু কয়েকটা মিস করতেই একটা তীর তার ডান কাঁধে ঢুকে গেল। তীরটি তার ডান কাঁধ ফুঁড়ে পেছন দিক দিয়ে বেরিয়ে এল। যন্ত্রণা চেপে গু ইউয়ে চিং শু তার দীর্ঘ চুল ঝাঁকিয়ে দিল। পিন নিডল জিইউ-এর প্রভাবে তার চুলের ডগা থেকে অগণিত পান্না রঙের কাঁটা চাবুকের মতো ছুটে গেল। সবুজ কাঁটাগুলো বাই নিংবিংকে ঘিরে ফেলতেই সে তড়িঘড়ি ওয়াটার শিল্ড জিইউ চালু করে দিল। জলের এই ঢালটি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, যা র্যাঙ্ক 3 জিইউ-এর প্রতিরক্ষার চেয়ে কোনো অংশে কম নয়। সবুজ কাঁটাগুলো জলের ঢালে ঢুকে গতি হারিয়ে ফেলল এবং স্রোতের তোড়ে তলিয়ে গেল। তবে এর ফলে বাই নিংবিংয়ের বরফ ছোড়ার আক্রমণ থমকে গেল। এই সুযোগে গু ইউয়ে চিং শু কোনো যন্ত্রণার পরোয়া না করে কাঁধের বরফের তীরটি টান মেরে বের করে ফেলল। ক্ষত থেকে কোনো রক্ত বের হল না। এক তো বরফের ঠান্ডা বাতাসের কারণে, আর দ্বিতীয়ত তার শরীর আস্তে আস্তে কাঠে পরিণত হচ্ছিল। বাই নিংবিং ওয়াটার শিল্ড জিইউ সরিয়ে নিয়ে গু ইউয়ে চিং শুর আঘাতের দিকে তাকাল। ছেঁড়া জামার ভেতর দিয়ে গাছের গুঁড়ির মতো বলয় দেখা যাচ্ছিল। খালি চোখে দেখা যাচ্ছিল কিভাবে তার ক্ষত দ্রুত সেরে উঠছে আর নতুন মাংসে গাছের বলয়ের দাগ ফুটে উঠছে। একই সাথে তার কান দুটো লম্বা হতে লাগল। চুলে জঙ্গল সবুজ রং ধরে বেশ কিছু পাতা গজিয়ে উঠল। সাধারণ মানুষের ত্বকের রং হারিয়ে তার হাত দুটো শক্ত গাঢ় রঙের রূপ নিল। চামড়া শক্ত হয়ে বাদামি গাছের ছাল হয়ে গেল। পরিণামের কথা বিন্দুমাত্র না ভেবে সে এই প্রথমবার উড চাম জিইউ ব্যবহার করছিল। উড চাম জিইউ তাকে একটা কাঠের আত্মায় পরিণত করছিল, আর একই সাথে গু ইউয়ে চিং শু বাতাসের প্রাকৃতিক শক্তির প্রাচুর্য অনুভব করছিল। সাধারণ জিইউ মাস্টাররা এই প্রাকৃতিক শক্তি অনুভব করতে পারে না। কেবল গাছের আত্মার মতো বিশেষ প্রাণীরাই এটা অনুভব করতে, শুষে নিতে আর ব্যবহার করতে পারে। গু ইউয়ে চিং শু নিজেকে মাতৃগর্ভের নিরাপদ তরলে ভেসে থাকতে অনুভব করল। ঘন প্রাকৃতিক শক্তি তাকে ঘিরে ধরে এক পরম তৃপ্তি পাচ্ছিল। তার শরীরে মুনহোয়াল জিইউ অপরিবর্তিত রইল, কিন্তু গ্রিন ওয়াইন জিইউ, পিন নিডল জিইউ এবং ভাইটালিটি গ্রাস অবিশ্বাস্য দ্রুততায় বেড়ে উঠল। গাছের আত্মা হিসেবে তার এই কাঠের বৈশিষ্ট্যের জিইউ ওয়ার্মগুলোর ক্ষমতা বহুগুণ বেড়ে গেল। গু ইউয়ে চিং শু একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আগে কখনো এতটা শক্তিশালী অনুভব করেনি। প্রচুর প্রাকৃতিক শক্তি তাকে ব্যবহারের জন্য সীমাহীন প্রাইমিভাল এসেন্সের উৎস এনে দিয়েছিল। এটাই ছিল উড চাম জিইউ-এর আসল শক্তি। কিন্তু তার মনের গভীরে এক অজানা ভয় জেগে উঠল। সে জানত, যদি সে এই শক্তিশালী আর আরামদায়ক অনুভূতির লোভে পড়ে কোনো সীমা ছাড়া উড চাম জিইউ ব্যবহার করে, তবে সে শেষ পর্যন্ত একটা মৃত গাছে পরিণত হবে। যে কোনো জিনিসেরই একটা দাম দিতে হয়। গু ইউয়ে চিং শু দ্রুত এই ভয়কে চেপে ফেলল। সে বাই নিংবিংয়ের দিকে তাকিয়ে 2টি শব্দ বলল, এসো, লড়ি। এভাবেই শুরু হল ভয়াবহ সেই যুদ্ধ। সবুজ লতা বনাম বরফের তলোয়ার, বরফের তীর বনাম সবুজ কাঁটা। একদিকে ছিল নর্দার্ন ডার্ক আইস সোলের অধিকারী, যার রয়েছে প্রাইমিভাল এসেন্স রিচার্জ হওয়ার অবিশ্বাস্য ক্ষমতা, আর অন্যদিকে ছিল কাঠের আত্মা, যে বাতাসের সমস্ত প্রাকৃতিক শক্তিকে নিজের বলে ব্যবহার করছিল। এই যুদ্ধ সাধারণ র্যাঙ্ক 3 জিইউ মাস্টারদের কল্পনার সীমা ছাড়িয়ে গিয়েছিল। গু ইউয়ে ফ্যাং ঝেং পাহাড়ের ঢালে দাঁড়িয়ে অবাক হয়ে সব দেখছিল।
সে জীবনে কখনো এমন জীবন মরণ তীব্র লড়াই দেখেনি। সাধারণভাবে বলতে গেলে জিইউ মাস্টারদের প্রাইমিভাল এসেন্স সীমাবদ্ধ থাকে এবং তাদের সর্বদা 10% ধরে রাখতে হয়। তারা পাতলা বরফের ওপর হাঁটার মতো সাবধানে তা ব্যবহার করে। কিন্তু এখন গু ইউয়ে চিং শু হোক বা বাই নিং বিং, দুজনেই যেন সীমাহীন ভাণ্ডার পেয়ে যা ইচ্ছে তাইভাবে শক্তি উড়িয়ে দিচ্ছিল। তাদের যুদ্ধের ধাক্কায় পুরো পথটাই ধ্বংস হয়ে গিয়েছিল। বিশাল বিশাল গাছ উপড়ে পড়ে গুঁড়িয়ে গেল, পাহাড়ের পাথর ভেঙে চুরমার হয়ে গেল। দীর্ঘ সময় পর বাই নিং বিং একটা সুযোগ পেয়ে মুখ খুলল, আর ভিতর থেকে একটা নীল রঙের বরফের পাখি উড়ে বের হল। উড়ন্ত পাখিটি কিচিরমিচির শব্দ করছিল। দেখতে পায়রার মতো হলেও নর্দার্ন ডার্ক আইস সোলের শক্তিতে উড়তে উড়তেই সেটা একটা বিশালাকার বাজপাখির রূপ নিল। কিছুক্ষণ শূন্যে চক্কর কেটে সেটা গু ইউয়ে চিং শুর দিকে ধেয়ে গেল। গু ইউয়ে চিং শু সময়মতো সরতে না পেরে সোজাসুজি সেটার মুখোমুখি হল। একটি বিকট শব্দ হল। পরমুহূর্তেই গু ইউয়ে চিং শু একটা ঘরের মতো বিশাল বরফের খাঁচায় জমে বরফ হয়ে গেল। সব শেষ বাই নিং বিং দীর্ঘশ্বাস ফেলল, কারণ সে এখনও পুরোপুরি মজা পায়নি। বরফের স্ফুটিকের ভেতর স্থির হয়ে থাকা গু ইউয়ে চিং শুকে দেখে সে বিড়বিড় করে বলল, আমাকে এত দারুণ একটা অনুভূতি দেওয়ার জন্য ধন্যবাদ। এ পর্যন্ত যত লড়াই করেছি তার মধ্যে এটাই সবচেয়ে উত্তেজনাপূর্ণ ছিল। ছিংশু, তোমার মৃত্যুর একটা অর্থ আছে, আমি তোমাকে মনে রাখব। লর্ড ছিংশু। পাহাড়ের ঢাল থেকে গু ইউয়ে ফ্যাং ঝেং চিৎকার করে উঠল, অত চিল্লাচ্ছ কেন পিঁপড়ে? এর পরের নম্বরটা তোমার। বাই নিংবিং নাক সিঁটকে গু ইউয়ে ফ্যাং ঝেংয়ের দিকে হাঁটতে শুরু করল। ঠিক ওই মুহূর্তেই বরফের খাঁচা ভাঙার মড়মড় শব্দ তার কানে এল। এটা কিভাবে সম্ভব? সে পেছনে ফিরে দেখল বরফের ভেতর গু ইউয়ে চিং শুর এক বিরাট পরিবর্তন ঘটেছে। তার শরীর বিশালাকার হয়ে উঠেছে এবং তার র্যাঙ্ক 2 জিইউ মাস্টারের পোশাকটি প্রায় ছিঁড়ে গেছে। তার চুলগুলো সবুজ লতায় পরিণত হয়েছে, আর তাতে তালুর আকারের পাতা অনবরত গজাচ্ছিল। তার আঙুলগুলো শক্ত কাঠ হয়ে গেছে, হাত পা মোটা মোটা গাছের ডালে পরিণত হয়ে এক অদ্ভুত রূপ নিয়েছে। একটি তীব্র শব্দের সাথে বরফের আস্তরণটি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেল। গু ইউয়ে চিংশু উঠে দাঁড়াল। তার চেহারা এখন পুরোপুরি বদলে গেছে। সেই কোমল আর সুদর্শন মানুষের চেহারার জায়গায় এখন ফুটে উঠেছে তীক্ষ্ণ নাক আর বিশাল চোখের এক গাছের আত্মার রূপ। সে 3 মিটার লম্বা এক দানবে পরিণত হয়েছে। গাছের ছালকে বর্মের মতো পড়ে আছে সে, আর তার গায়ে জড়িয়ে আছে প্রচুর লতা আর পাতা। বাই নিংবিং অবাক হয়ে তার এই রূপের দিকে তাকিয়ে রইল। এই গু ইউয়ে চিংশুর সামনে সে যেন একটা ছোট শিশু। এই চেহারা তুমি কি উডচাম জিইউ তৈরি করেছ? এই জিইউ তো আমার ফ্রস্ট ডেমন জিইউয়ের চেয়েও তৈরি করা অনেক কঠিন। বাই নিংবিং নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেল। গাছের আত্মা বাতাসে থাকা শক্তি সরাসরি টানতে পারে, তাই গু ইউয়ে চিং শুর কাছে এত প্রাইমিভাল এসেন্স ছিল। সে এক নিমেষে ব্যাপারটা বুঝে ফেলল, কিন্তু তার মনে সংশয় আরও বেড়ে গেল। সে নিজের মনের প্রশ্নটা বলেই ফেলল, ছিংশু, এভাবে উডচাম জিইউ ব্যবহার করলে কি তোমার একটা মৃত গাছে পরিণত হওয়ার ভয় নেই? আমাকে হারিয়েও তোমার লাভ কি? তুমি তো নিশ্চিত মারা যাবে। বাই নিংবিং গু ইউয়ে চিংশুর গলার স্বর ভারী আর গম্ভীর শোনাল, আমি তোমাকে ততটাই বুঝি যতটা নিজেকে বুঝি। তুমি আর আমি দুজনেই অনাথ, আমাদের ক্ল্যান লিডার দত্তক নিয়েছিলেন। অথচ আমরা কত ভিন্ন পথে হাঁটছি। জঙ্গলে একটা গাছ মরে গেলে কিছু যায় আসে না, যতক্ষণ জঙ্গলটা বেঁচে থাকবে ততক্ষণ অগণিত নতুন গাছ গজিয়ে উঠবে। এসো, আমাদের শেষ যুদ্ধটা সেরে ফেলা যাক আমার চিরশত্রু। কথাটা শেষ হতেই শত শত সবুজ লতা দানবীয় সাপের মতো বাই নিং বিংয়ের দিকে ধেয়ে গেল। ক্ল্যানের জন্য? কি বোকামি! বাই নিং বিং তড়িঘড়ি পিছিয়ে গেল, কিন্তু সবুজ লতাগুলোর গতি আগের চেয়ে কয়েক গুণ বেশি ছিল। সেগুলো নিমেষেই বাই নিং বিংয়ের পিছু নিল। বাই নিং বিং ক্ষিপ্রতার সাথে শরীর বাঁকিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করল। বাহুর মতো মোটা লতাগুলো তার গা ঘেঁষে মাটিতে আর পাথরে আছড়ে পড়ল, ফলে চারদিকে মাটি আর পাথরের টুকরো ছিটকে গেল। ওয়াটার শিল্ড জিইউ। বাই নিং বিং আর সরার সময় না পেয়ে নিজের ঢাল তৈরি করল। গু ইউয়ে চিংশু এই জিইউ এর দুর্বলতা ধরে ফেলেছিল। সে সরাসরি জবরদস্তি আক্রমণ না করে লতাগুলোকে সেই ঢালের চারপাশে পেঁচিয়ে দিল। এরপর সে গায়ের জোর টান দিতেই ঢালটি লতার চাপে শক্ত হয়ে এল। ওপরের জলের তোড় দ্রুত ঘুরতে ঘুরতে লতায় আছড়ে পড়ে চারদিকে জল ছিটিয়ে দিল। জলের ঢালটি সবুজ লতার সেই বাঁধনের শক্তি সহ্য করতে না পেরে আকারে ছোট হতে লাগল, একদম ভেঙে পড়ার মুখে এসে দাঁড়াল। ভালো হচ্ছে না। এই জলের ঢাল ভেঙে গেলে আর আমি লতায় জড়িয়ে পড়লে গু ইউয়ে চিংশু আমাকে মেরেই ফেলবে। ঢালের ভেতরে থাকা বাই নিং বিং নিজের অবস্থা স্পষ্ট বুঝতে পারল। পরের মুহূর্তেই জলের ঢালটি বিকট শব্দে ফেটে গেল। একটি বরফের তলোয়ারের ঝড় ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। বাই নিংবিং ইচ্ছাকৃতভাবেই ওয়াটার শিল্ড জিইউ এর প্রতিরক্ষা সরিয়ে নিয়েছিল, কারণ আত্মরক্ষা যখন কাজ করছে না
তখন আক্রমণের বিপরীতে আক্রমণই একমাত্র পথ। মুহূর্তের মধ্যে তাপমাত্রা হু হু করে কমে গিয়ে হাড়কাঁপানো ঠান্ডা বাতাস বইতে লাগল। সাদা বরফের তলোয়ারের ঝড়টি গু ইউয়ে চিং শুরও দিকে ধেয়ে গেল। লতাগুলো এই ঘূর্ণিঝড়কে আটকাতে পারল না এবং বরফের ধারালো আঘাতে শতখণ্ডে কেটে গেল। দারুণ সুযোগ! গু ইউয়ে চিং শুর মনে কোনো ভয় ছিল না। সে তার বিশাল শরীর নিয়ে সোজা সেই বরফের ঝড়ের ভেতর ঢুকে গেল। সশব্দে সে সেই সাদা রঙের ঘূর্ণিঝড়ের ওপর গিয়ে আছড়ে পড়ল। সে দুহাত বাড়িয়ে ঝড়টাকে জাপটে ধরে ফেলল। ধারালো বরফের তলোয়ারগুলো তার শরীর চিরে দিল। প্রচুর পাতা আর ছাল বাতাসে উঠতে লাগল। তীব্র যন্ত্রণায় গু ইউয়ে চিং শু গর্জে উঠল, কিন্তু সে হাত ছাড়ল না। নিজের সব শক্তি দিয়ে সে সেই ঘূর্ণিঝড়কে চেপে ধরে রাখল। তার শক্তিতে বরফের তলোয়ারের ঝড়টি আস্তে আস্তে ছোট হয়ে আসছিল। শয়তান কোথাকার! নিজের জীবনের পরোয়া না করা এক উন্মাদ বাই নিংবিং মনে মনে গাল দিয়ে উঠল। এই অবস্থায় আর কোনো উপায় ছিল না। সে কেবল আরও বরফের তলোয়ার তৈরি করে ঘূর্ণির গতি বাড়িয়ে দিল। বরফের তলোয়ারগুলো গু ইউয়ে চিং শুর শরীরে আঘাত করতে করতে ভোঁতা হয়ে যাচ্ছিল, কিন্তু আইস ব্লেড জি ইউয়ের শক্তিতে সেগুলো আবার ধারালো হয়ে উঠছিল। লড়াই এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কারো কোনো নিয়ন্ত্রণ নেই, কেউ পিছু হটতে পারছে না। হয় গু ইউয়ে চিং শু বাই নিংবিংকে মারবে, না হয় বাই নিংবিং গু ইউয়ে চিং শুকে শেষ করবে। আক্রমণের বিরুদ্ধে চরম আক্রমণের এই যুদ্ধ ভয়াবহ এক তীব্রতায় রূপ নিল। গু ইউয়ে ফ্যাং ঝিং অনেক দূরে দাঁড়িয়েছিল। সে জোরে শ্বাস নিতেও সাহস পাচ্ছিল না। এই মারাত্মক লড়াইটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল সে। লড়াই এখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কে জিতবে আর কে হারবে তা এখনই ঠিক হয়ে যাবে। গু ইউয়ে ফ্যাং ঝিং মনে মনে খুব ভয় পাচ্ছিল। ভয়ে তার শরীর কাঁপছিল। সে জানত কাছে গেলে সে শুধু ঝামেলাই বাড়াবে। তাই সে দূর থেকেই গু ইউয়ে চিং শুর জন্য চিৎকার করে উৎসাহ দিতে লাগল, লর্ড চিং শু, হাল ছাড়বেন না। যেন গু ইউয়ে ফ্যাং ঝেং এর গলার শব্দ সে শুনতে পেল। বরফের ব্লেডের মারাত্মক ঝড়টা হঠাৎ ছোট হয়ে আসল। গু ইউয়ে চিং শু নিজের শক্তি দিয়ে সেটাকে জোর করে চেপে ধরল। বাই নিংবিং দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করল। তার গায়ের ঘুরপাক খাওয়ার গতি কমে আসছিল। তার প্রাইমিভাল এসেন্স শেষ হয়ে আসছিল, কিন্তু সেই গতিতে নতুন শক্তি ফিরে পাচ্ছিল না সে। একটা অসহায় অবস্থায় আটকে গিয়েছিল সে। নর্দার্ন ডার্ক আইস সোল ফিজিকের কারণে তার শরীরে প্রাইমিভাল এসেন্স খুব দ্রুত তৈরি হতো, কিন্তু র্যাঙ্ক ৩ অবস্থায় সেই গতি কাটার তার গাছের ক্ষমতার চেয়ে কম ছিল। বাই নিংবিং যদি র্যাঙ্ক ৪ লেভেলে পৌঁছাতে পারত, তবে উড চার্ম গুড় চেয়েও তার শক্তি অনেক বেশি দ্রুত ফিরে আসত। কিন্তু জীবন মরণের এই মুখোমুখি লড়াইয়ে যদি বলে কোনো কথা হয় না, হার বা জিত যাই হোক না কেন পরিণতি মেনে নিতেই হয়। শেষ পর্যন্ত বরফের ঝড়টা একেবারেই থেমে গেল, কিন্তু তার জন্য গু ইউয়ে চিং শুকেও অনেক বড় মাসুল দিতে হল। তার হাত দুটো ঘোড়ার গাড়ির মতো চওড়া আর বিশাল হয়ে গিয়েছিল। বাঁ হাতে মাত্র ২টো আর ডান হাতে ৩টে আঙুল বেঁচেছিল। বরফের ব্লেডের ঘায়ে তার ২ হাতের তালুর অর্ধেক অংশ কেটে উড়ে গিয়েছিল, কিন্তু কেটে যাওয়া হাত দুটো যখন সে আবার মাঝখানে এক জায়গায় এনে মেলাল, তখন হাতের তালু থেকে নতুন গাছের ডালপালা দ্রুত গজাতে লাগল। সেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে এক হয়ে গেল। দুটো হাত মিলে কাঠের একটা খাঁচা তৈরি করল। সেই খাঁচার ভিতরে বাই নিংবিং আটকে পড়ল। বাই নিংবিং চরম রেগে গিয়ে গালি দিয়ে উঠল। তার প্রাইমিভাল এসেন্স একেবারে তলানিতে এসে ঠেকেছিল। সে এখন পুরোই গু ইউয়ে চিং শুর দয়ার ওপর নির্ভর করছিল। অনেক দূরে দাঁড়িয়ে থাকা গু ইউয়ে ফ্যাং ঝেং এই দৃশ্য দেখে আনন্দে লাফিয়ে উঠল। সে মনে মনে ভেবেই নিল, আমরা জিতে গেছি। বাই নিংবিং মনে মনে ভয় পেয়ে চিৎকার করে উঠল, আমি কি তবে আজ মারা যাব? তার চোখের সামনে চেপে আসা কাঠের দুটো বিশাল হাত দেখে চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। ওই দুটো হাত একসাথে বন্ধ হলেই সে একেবারে পিষে মাংসের কিমা হয়ে যাবে। কিন্তু হাত দুটোর গতি হঠাৎ ধীর হয়ে আসল। মাঝাকাশে সেগুলো স্থির হয়ে আটকে রইল। বাই নিংবিং এক মুহূর্তের জন্য অবাক হল, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারল যে গু ইউয়ে চিং শুর শরীরে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। বাই নিংবিং মনে মনে খুব খুশি হয়ে উঠল। গু ইউয়ে চিং শুর মনটা আফসোসে ভরে গেল। সে মনে মনে বলল, ধুর, আর একটুখানি বাকি ছিল। তার ২ হাত একেবারে অসাড় হয়ে গিয়েছিল, পুরোপুরি কাঠে রূপ নিয়েছিল। একই সাথে সে নিজের ফুসফুস আর ভেতরের অঙ্গগুলোর কোনো সাড় পাচ্ছিল না। উড চার্ম গুড় ক্ষতিকর ক্ষমতা তার পুরো শরীরকে একদম শেষ করে দিয়েছিল। সে মৃত্যুর একদম মুখোমুখি দাঁড়িয়েছিল। সে নিজেকে জোর করে শান্ত রাখার চেষ্টা করল। মনে মনে বলল, না, এইভাবে শেষ হতে দেয়া যাবে না। আমি এখনও গ্রিন ভাইন গু ব্যবহার করতে পারব। গু ইউয়ে চিং শু তার শেষ শক্তি দিয়ে গ্রিন ভাইন গু চালু করল। কাঠের খাঁচার ফাঁক গুলে অজস্র মোটা লতা গজিয়ে উঠল।
সেগুলো সাথে সাথে বাই নিং বিংয়ের দিকে ধেয়ে গেল। বাই নিং বিং দ্রুত নিজেকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু এতক্ষণ ধরে লড়াই করার ফলে সে মারাত্মক ক্লান্ত হয়ে পড়েছিল। তার ওপর খাঁচার ভিতরে সরানোর মতো জায়গা খুব কম ছিল। শেষ পর্যন্ত একটা মোটা লতা তার ডান পায়ে পেঁচিয়ে ধরে তাকে মাটিতে আছাড় মেরে ফেলে দিল। গু ইউয়ে চিংশু একটা শান্তির শ্বাস ফেলল। সে ভাবল, সব শেষ। এরপর সে ২০টারও বেশি লতাকে একসাথে কাজে লাগিয়ে বাই নিং বিংকে চেপে ধরার আদেশ দিল। ঠিক এই জীবন মরণের মুখোমুখি মুহূর্তে বাই নিং বিংয়ের অ্যাপারচারে কিছুটা প্রাইমিভাল এসেন্স আবার জমা হল, যা নতুন এক শক্তির যোগান দিল। সে আর অন্য কিছু না ভেবে নিজের জমানো সব প্রাইমিভাল এসেন্স আইস ব্লেড গুর ভেতরে ঢেলে দিল। সাথে সাথে নতুন একটা ধারালো বরফের ব্লেড তৈরি হয়ে গেল। সেই বরফের ব্লেড দিয়ে সে পায়ের লতাটা এক কোপে কেটে ফেলল। বাই নিং বিং কোনোমতে গড়িয়ে সরে গিয়ে সেই বিষটা লতার মাঠ থেকে নিজেকে বাঁচিয়ে নিল। পাহাড়ের নরম মাটিতে লতাগুলো সজোরে আঘাত করল। ধুলোবালি চারপাশে উঠতে লাগল, আর লতাগুলো আবার তার দিকে তেড়ে আসল। বাই নিং বিং হাঁপাতে হাঁপাতে বরফের ব্লেড দিয়ে নিজেকে বাঁচাতে লাগল। চারপাশে লতার দল তাকে ঘিরে ধরেছিল। একটু ভুল হলেই লতার আঘাতে সে সাথে সাথে মারা যেত। কিন্তু সে তো সাধারণ কেউ ছিল না, সে ছিল এক অসাধারণ প্রতিভা। মৃত্যুর ঠিক মুখোমুখি দাঁড়িয়ে সে নিজের সবটুকু শক্তি নিংড়ে বের করে নিল। তার সরে যাওয়ার গতি এক মুহূর্তে অনেক দ্রুত আর নিখুঁত হয়ে গেল। লতাগুলোর ধাক্কায় সে বারবার হোঁচট খাচ্ছিল, তাও সে কোনোমতে নিজেকে বাঁচিয়ে নিজের প্রাণ ধরে রাখতে পারল। বরফের ব্লেডের ধারালো কোপে কাটা পড়ে লতাগুলোর সংখ্যা আস্তে আস্তে কমে আসতে লাগল। গু ইউয়ে চিংশু যে নতুন করে গ্রিন ভাইন গু ব্যবহার করে আরও লতা তৈরি করতে চাইছিল না, তা কিন্তু নয়। কিন্তু আশেপাশের বাতাস থেকে শোষণ করার মতো প্রাইমিভাল এসেন্স একদম শেষ হয়ে গিয়েছিল। যদিও বাতাসে এখনও সামান্য এসেন্স ভেসে বেড়াচ্ছিল, তা গ্রিন ভাইন গুড় দরকার মেটানোর জন্য যথেষ্ট ছিল না। আর তার চেয়েও খারাপ খবর ছিল আর একটা। উড চার্ম গুড় ও বিষাক্ত শক্তি গু ইউয়ে চিংশুরও পুরো শরীর দখল করে নিয়েছিল। এমনকি তার মন ও জ্ঞানও আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করেছিল। গু ইউয়ে চিংশুর মাথা ঝিমঝিম করতে লাগল। সে বারবার সাময়িকভাবে চেতনা হারিয়ে ফেলছিল। মৃত্যুর চাদর যেন তাকে পুরোপুরি ঢেকে ফেলছিল। সে নিজের মনেই রেগে উঠল, সব কি এভাবেই শেষ হয়ে যাবে? না, তা হতে পারে না। সে নিজের মনকে জোর করে জাগিয়ে রাখল। বাই নিং বিংকে মেরে ফেলার শেষ চেষ্টা করতে লাগল। সে আর কিছুই দেখতে পাচ্ছিল না, কারণ উড চার্ম গু তার 2 চোখও কাঠে পরিণত করেছিল। সে কিছুই শুনতে পাচ্ছিল না, কারণ তার কান দুটিও এখন শুধুই 2টো কাঠের টুকরো। তার শুধু সামান্য স্পর্শ অনুভূতি বেঁচেছিল। বাই নিং বিংয়ের হামলার সময় সৃষ্টি হওয়া বাতাসের ধাক্কা থেকে তার অবস্থান আর দূরত্ব মেপে নিয়ে গু ইউয়ে চিংশু পাল্টা আক্রমণ করল। তার এই শেষ চেষ্টা সফল হল। বাই নিং বিং শেষ পর্যন্ত লতার জালে ধরা পড়ে গেল। একটা শক্ত লতা তার গলায় পেঁচিয়ে ধরে তাকে শূন্যে তুলে ফেলল, আর দিন দিন চাপ বাড়াতে লাগল। বাই নিং বিংয়ের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। মুখ হাঁ করেও সে কোনো বাতাস পাচ্ছিল না। গু ইউয়ে চিংশুরও সাথে সাথে সেও যেন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল। ফ্যাং শিউয়েন হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়েছিল। একটা রক্তক্ষয়ী ধ্বংসাত্মক লড়াই মাত্র শেষ হল। মাটিতে চোখ খোলা অবস্থায় 5টা লাশ পড়েছিল। তারা সবাই ছিল বাই ক্ল্যানের গু মাস্টার। লুকিয়ে থাকার জন্য স্টেলথ স্কেলস গু ব্যবহার করে আচমকা আক্রমণ, তার ওপর মুনগ্লো গুর মারাত্মক ক্ষমতা আর 2 ষাঁড়ের গায়ের জোর, সব মিলিয়ে ফ্যাং ইউয়েন তার 500 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এক অদ্ভুত খেলা দেখিয়ে দিল। যদিও সে গু ইউয়ে চিংশুকে বলেছিল সে গ্রামে ফিরে যাচ্ছে, কিন্তু সেটা ছিল একটা অজুহাত মাত্র। কিছুদূর যাওয়ার পর সে স্টেলথ স্কিলস গু ব্যবহার করে নিজেকে লুকিয়ে ফেলল। সে যুদ্ধক্ষেত্রের চারপাশে ঘুরে মান শি আর শিয়ং লি যেখানে মারা গিয়েছিল সেই জায়গায় চলে গেল। সে মান শি আর তার দলের লাশগুলো থেকে সব গু পোকা খুঁজে তুলে নিল, কিন্তু শিয়ং লির কাছে গিয়ে সে দেখল লাশটা উধাও হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তার সাথে থাকা গু পোকাগুলো সেখানে ছিল না। ফ্যাং ইউয়েন একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, মনে হচ্ছে শিয়ং লিন এসে লাশগুলো নিয়ে গেছে। বেকার সময় নষ্ট হল। আমি শিয়ং লির ওই ব্রাউন বেয়ার ইননেট স্ট্রেংথ গুটা হাতের মুঠোয় পেতে চেয়েছিলাম। শিয়ং লিনকে জ্যান্ত ছেড়ে দেওয়াটা তার ইচ্ছা ছিল না, কিন্তু সে সময়ে শিয়ং জিয়াংকে মেরে ফেলার পর শিয়ং লিন অনেক সাবধান হয়ে গিয়েছিল। তাই তাকে মারতে গেলে ফ্যাং ইউয়েনের অনেক শক্তি নষ্ট হতো। তাছাড়া বাই নিং বিং কাছেই ছিল। সে আর শিয়ং লিন যদি নিজেদের মধ্যে মারামারি করত, তবে বাই নিং বিং সেটা দেখে খুব মজা পেত। কিন্তু ফ্যাং ইউয়েন আবার ভাবল, ব্রাউন বেয়ার ইননেট স্ট্রেংথ গুটা হয়তো শিয়ং লির সাথে ছিলই না। তার গায়ে তো এমনিতেও ভালুকের জোর ছিল, তাই সে হয়তো গুটা আগেই নিজের ক্ল্যানকে ফেরত দিয়ে দিয়েছিল। ফ্যাং ইউয়েন নিজের মন শান্ত করে পাহাড়ি রাস্তার যুদ্ধক্ষেত্র থেকে দ্রুত সরে গেল। গু ইউয়ে চিংশু আর বাই নিং বিং এর লড়াইয়ে যে ভয়াবহ গোলমাল তৈরি হচ্ছিল
তা আশেপাশের নেকড়ের পাল আর বাকি গু মাস্টারদের নজর এড়াবে না। যদিও ফ্যাং ইউয়েন গু ইউয়ে চিং শুর জয় নিয়ে তেমন আশাবাদী ছিল না, তবুও সে নিজের আগের জীবনে উড চার্ম গুর মারাত্মক শক্তি নিজের চোখে দেখেছিল। বাইনিং বিংয়ের বিরুদ্ধে লড়াইটা অন্তত সহজ হবে না, একটা কড়া টক্কর হবেই। এমন সুযোগ ফ্যাং ইউয়েন হাতছাড়া করতে চায়নি, তাই সে আশেপাশেই সুযোগের অপেক্ষায় লুকিয়েছিল। লড়াইয়ের বিকট শব্দ শুনে মাঝে মাঝে অন্য গু মাস্টাররা সেদিকে ছুটে আসতে চাইছিল। তখন ফ্যাং ইউয়েন নেকড়ের দলকে সেদিকে তাড়িয়ে দিয়ে তাদের পথ আটকে দিচ্ছিল। আর যেসব গু মাস্টারকে নেকড়ে দিয়ে আটকানো যাচ্ছিল না, ফ্যাং ইউয়েন তাদের নিজের হাতেই শেষ করে দিচ্ছিল। ফ্যাং ইউয়েন মনে মনে বলল, পাহাড়ি রাস্তার ওদিকে যুদ্ধক্ষেত্রের আওয়াজ এখন একদম থেমে গেছে। মনে হচ্ছে শেষ পর্যন্ত বিজয়ীকে তা ঠিক হয়ে গেছে। তার ডান কান থেকে শিকড় গজিয়ে মাটির দেয়ালে ঢুকে গিয়েছিল, যার সাহায্যে সে যুদ্ধক্ষেত্রের সব শব্দ শুনতে পাচ্ছিল। সত্যি বলতে, গু ইউয়ে চিং শুরো লড়াই তার ভাবনার চেয়েও অনেক ভালো ছিল। বাই নিংবিং ডান হাত হারানোর পর তার লড়াই করার ক্ষমতা যে এতটা কমে যাবে, তা ফ্যাং ইউয়েন একদম আশা করেনি। কিন্তু পর মুহূর্তেই ফ্যাং ইউয়েনের মুখের ভাব বদলে গেল। সে শুনতে পেল দুই দিক থেকেই একদল মানুষের পায়ের শব্দ দ্রুত যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে আসছে। একদল আসছিল গু ইউয়ে ভিলেজ থেকে, আর অন্য দলটি বাই ক্ল্যান ভিলেজ থেকে। প্রতিটা দলে অন্তত ২০ জন করে লোক ছিল। সাধারণ কোনো লাইটনিং উলফ এর দলের পক্ষে তাদের রক্ষা সম্ভব ছিল না, আর ফ্যাং ইউয়েনের পক্ষেও দুটো আলাদা নেকড়ের দলকে একসাথে চালনা করা সম্ভব ছিল না। ফ্যাং ইউয়েন ভাবল, মনে হচ্ছে এই লড়াইয়ের খবর দুই ক্ল্যানের কাছেই পৌঁছে গেছে, তাই তারা নিজেদের লোক পাঠিয়েছে। আমাকে এখনই ওই পাহাড়ি রাস্তায় গিয়ে পৌঁছাতে হবে। ফ্যাং ইউয়েন কাছে ছিল, তাই সে সবার আগে ওই পাহাড়ি রাস্তায় গিয়ে পৌঁছাল। যুদ্ধক্ষেত্রের চেহারাটা একদম তার ভাবনা মতোই ছিল। খাঁচার ফাঁক দিয়ে সে দেখতে পেল বাই নিংবিং ঝুলন্ত অবস্থায় মৃত্যুর শেষ প্রহর গুনছে, কিন্তু সে তখনও কোনো মতে জ্যান্ত ছিল। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, বরফের মতো শক্ত চামড়ার ঢাল বাই নিংবিংয়ের প্রাণটা কোনো মতে আটকে রেখেছে। কিন্তু আফসোস, আজ তোর কপালে আমি আছি। ফ্যাং ইউয়েনের চোখে হিংস্র খুনের নেশা জেগে উঠল। সে দ্রুত পায়ে বাই নিংবিংয়ের দিকে ছুটে গেল। হঠাৎ করেই ঝাঁকে ঝাঁকে বিষাক্ত সূঁচের মতো পিন তার দিকে বৃষ্টির মতো ধেয়ে আসল। সেগুলো ছিল গু ইউয়ে চিং শুর পিন নিডল গুড়ো আক্রমণ। ফ্যাং ইউয়েন সাথে সাথে পিছিয়ে আসল, আর সেই সূঁচের বৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে নিল। সে অবাক হয়ে ভাবল, হচ্ছেটা কি? সে সেই বিশাল গাছটার দিকে ভালো করে তাকাল। সাথে সাথে সব বুঝতে পেরে মনে মনে বলল, মনে হচ্ছে গু ইউয়ে চিং শুর চেতনা এতটাই ঝাপসা হয়ে গেছে যে সে আর বন্ধু আর শত্রুর তফাৎ বুঝতে পারছে না। সে শুধু নিজের জেদের ওপর ভর করে বাই নিং বিংকে মারার চেষ্টা করছে। এখন যারাই এই জায়গায় ঢুকবে, সে তাদেরকেই শত্রু ভেবে আক্রমণ করবে। ঠিক ওই মুহূর্তেই বাই ক্ল্যানের গু মাস্টাররা পাহাড়ি রাস্তায় এসে হাজির হল। এমন ভয়াবহ যুদ্ধক্ষেত্র দেখে তাদের মুখের রং উড়ে গেল। তাদের মধ্য থেকে একজন র্যাঙ্ক ৩ গু মাস্টার ফ্যাং ইউয়েনকে দেখে চিৎকার করে হুমকি দিয়ে বলল, এই ছেলে খবরদার, একটা পাও বাড়াবি না। এই দৃশ্য দেখে ফ্যাং ইউয়েন মনে মনে ঠান্ডা হেসে ভাবল, এই বাইনিং বিংয়ের জীবন তো দেখছি তেলাপোকার মতো শক্ত। সে বুঝতে পারল শেষ কোপটা দেওয়ার সুযোগ আর তার হাতে নেই। প্রথমত, গু ইউয়ে চিং শুর চেতনা হারিয়ে গেছে। বরফের মতো শক্ত চামড়া থাকা বাইনিং বিংকে একটামাত্র লতা দিয়ে মেরে ফেলা সম্ভব ছিল না। ফ্যাং ইউয়েন যদি বাইনিং বিংয়ের কাছে যেতে চাইত, তবে তাকে গু ইউয়ে চিং শুর পাতা ফাঁদ ভেঙে এগোতে হতো। কিন্তু এতে তার অনেক শক্তি নষ্ট হতো, আর সেই সুযোগে বাইনিং বিং হয়তো পালিয়েও যেতে পারত। এমনকি সে যদি গায়ের জোরে জলেও যেত, বাই ক্ল্যানের র্যাঙ্ক ৩ আর র্যাঙ্ক ২ এর সেরাগু মাস্টাররা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত না, তারা নিশ্চিতভাবেই তাকে আটকে দিত। তাছাড়া বাইনিং বিংয়ের সাথে এই অবস্থায় লড়াই করাটাও বেশ বিপজ্জনক ছিল। বাইনিং বিংয়ের অ্যাপারচারে অন্তত ব্লু বার্ড আইস কফিন গু ব্যবহার করার মতো সামান্য প্রাইমিভাল এসেন্স ফেরত এসেছিল। ফ্যাং ইউয়েন যদি বাইনিং বিংকে মেরেও ফেলত, বাই ক্ল্যানের লোকেরা তাকে জ্যান্ত ছেড়ে দিত না, তারা তাকে সেখানেই মেরে ফেলত। ফ্যাং ইউয়েন একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, এখান থেকে দূরত্ব এখনও অন্তত ২০ পা, কিন্তু আমার মুনগ্লো গুড়ো আক্রমণের সীমা মাত্র ১০ পা। তাছাড়া এমনিতেও মারা যেতে বসা বাইনিং বিংকে মারার জন্য নিজের জীবনকে এইভাবে ঝুঁকিতে ফেলা বোকামি হবে। এতে আমার ভবিষ্যতের সব পরিকল্পনা ভেস্তে যাবে। এই সব ভেবে ফ্যাং ইউয়েন কয়েক পা পিছিয়ে আসল। তার এই পিছিয়ে আসাটাকে দেখে মনে হচ্ছিল সে খুব দুর্বল আর ভীতু। তা দেখে বাই ক্ল্যানের গু মাস্টাররা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণের মধ্যেই গু ইউয়ে ফ্যাং ঝেং সেখানে দৌড়ে আসল। তার মুখে এক দারুণ উত্তেজনার ছাপ ছিল। সে বোকাশোকার মতো গু ইউয়ে চিং শুর দিকে ছুটে গেল, কিন্তু গাছের তীক্ষ্ণ কাঁটার ভয়ে সে পিছিয়ে আসতে বাধ্য হল। সে বেশ অবাক হয়ে চিৎকার করে উঠল, গ্রুপ লিডার, এটা আমি গু ইউয়ে ফ্যাং ঝেং।
প্রথমবার তার মনে হলো কোথায় যেন একটা বড় গোলমাল হয়ে গেছে, কিন্তু গু ইউয়ে চিংশু তাকে কিভাবে উত্তর দেবে। হতবাক ও বিভ্রান্ত গু ইউয়ে ফ্যাং ঝেং ফ্যাং ইউয়েনের দিকে তাকাল। সে জিজ্ঞেস করল, বড় ভাই, লর্ড ছিংশু এর কি হয়েছে? ফ্যাং ইউয়েন তার কথায় কোনো পাত্তা দিল না। সে হাঁটু গেড়ে বসে ডান হাতটা থাবার মতো করে বাই নিং বিংয়ের দিকে বাড়িয়ে দিল। সে গোপনে প্লান্ডার গু সক্রিয় করল। মুহূর্তের মধ্যে তার মনে হল সে কোনো একটা জিনিস আঁকড়ে ধরেছে। সে দ্রুত হাতটা টেনে নিল। বাই নিং বিংয়ের শরীর থেকে একটা জিইউ ভেসে বের হয়ে আসল। সেটা ছিল একটা রেড স্টিল রেলিক গু। বাই ক্ল্যানের প্রধান এটা বাই নিং বিংকে দিয়েছিল, কিন্তু বাই নিং বিং দ্রুত র্যাঙ্ক 3 কাল্টিভেশনে পৌঁছে যাওয়ার কারণে এটা আর ব্যবহার করেনি। এখন সেটা ফ্যাং ইউয়েনের লুটের মাল হয়ে গেল। বাই নিং বিংয়ের শরীর থেকে রেড স্টিল রেলিক গু বের হয়ে ফ্যাং ইউয়েনের হাতের তালুতে গিয়ে পড়ল। তা দেখে বাই ক্ল্যানের জিইউ মাস্টারদের চোখ রাগে লাল হয়ে গেল। তারা চিৎকার করতে শুরু করল। তারা গর্জে উঠল, শয়তান, মরণ যদি না চাস তো এখনই থাম। আমাদের সবার সামনে আমাদের বাই ক্ল্যানের জিইউ চুরি করছিস। ওটা একটা রেড স্টিল রেলিক গু। ফ্যাং ইউয়েন ঠান্ডা মাথায় একটু হাসল। রেড স্টিল রেলিক গু হাতে পাওয়া মাত্রই সে স্প্রিং অটম সিকাটা ব্যবহার করে এক মুহূর্তেই সেটাকে নিজের করে নিল। তবে সে সেটাকে নিজের অ্যাপারচারে না রেখে জামার ভেতরে লুকিয়ে ফেলল, যাতে মনে হয় সে এখনও ওটা নিজের নিয়ন্ত্রণে আনতে পারেনি। সে আবার হাত বাড়িয়ে দিল। এবার একটা ধূসর রঙের পোকা ভেসে বের হয়ে আসল। ফ্যাং ইউয়েনের চোখ দুটো চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে জিনিসটা চিনে ফেলল, ওটা একটা স্টোন অ্যাপারচার গু। সে আবার ওটাকে নিজের বসে এনে জামার ভেতরে লুকিয়ে ফেলল। বাই ক্ল্যানের লোকজন রেগে ফুঁসে উঠল। ধ্যাত, আরও একটা জিইউ বের করে নিল। ওকে থামাও, লোকটা কত বড় সাহসী, আমাদের বাই ক্ল্যানকে সে কোনো পাত্তাই দিচ্ছে না। বাই নিং বিংকে বাঁচাও, আর এদের দুটোকে মেরে ফেলো। তারা পাহাড়ি রাস্তা দিয়ে তীব্র গতিতে দৌড়ে আসতে লাগল। বাই নিং বিং তার বংশের সেরা সম্পদ ছিল। তার কাছে থাকা প্রতিটি জিইউ ছিল অমূল্য। সেই সম্পদ সবার সামনে ফ্যাং ইউয়েন কেড়ে নিচ্ছে দেখে তাদের বুক ফেটে যাচ্ছিল। এর থেকে তাদের মেরে ফেলাও যেন সহজ ছিল। তাদের রক্তচক্ষু আর মারমুখী ভাব দেখে গু ইউয়ে ফ্যাং জেং ভয়ে পিছিয়ে গেল, কিন্তু ফ্যাং ইউয়েন একদম শান্ত ছিল। এখন পাহাড়ি রাস্তার পূর্ব দিকে ফ্যাং ইউয়েন আর গু ইউয়ে ফ্যাং জেং দাঁড়িয়েছিল, আর পশ্চিম দিকে ছিল বাই ক্ল্যানের জিইউ মাস্টাররা। ঠিক মাঝখানে থমকে ছিল গু ইউয়ে চিংশু আর বাই নিং বিং। ধারালো কাঁটার বৃষ্টি তখনও অনবরত ঝরে পড়ছিল। বাই ক্ল্যানের সৈন্যরা গালিগালাজ করতে লাগল, কারণ গু ইউয়ে চিংশুর কারণে তারা এগোতে পারছিল না। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, গু ইউয়ে চিংশু যে কোনো মুহূর্তে মারা যাবে। এইটুকু সময়ের মধ্যে আমি প্লান্ডার গু আর মাত্র একবার ব্যবহার করতে পারব। এবার কি পাওয়া যাবে? প্লান্ডার গু ব্যবহার করতে প্রচুর প্রাইমিবল এসেন্স দরকার হতো। প্রতিপক্ষের জিইউ কতটা শক্তিশালী তার ওপর খরচ নির্ভর করত। কাজটা কঠিন হলে প্রাইমিবল এসেন্স বেশি যেত, আর যদি ব্যর্থ হতো তবে ব্যবহারকারী নিজেই আঘাত পেত। তাই প্লান্ডার গু খুব একটা নির্ভরযোগ্য ছিল না। কিন্তু এখন বাই নিং বিং আধমরা হয়ে পড়েছিল, তার চেতনা ছিল না বললেই চলে। তাই তার কাছ থেকে জিইউ ছিনিয়ে নেওয়া মোটেই কঠিন ছিল না। বাই নিং বিংয়ের কাছে যতগুলো জিইউ ছিল তার মধ্যে সবচেয়ে দামি ছিল ফ্রস্ট ডেমন গু। ওটা ছিল উড চার্ম গুর মতোই শক্তিশালী, যা একজন মানুষকে বরফের রাক্ষসের রূপ দিতে পারত। কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে মানুষের জীবনশক্তি কমে গিয়ে সে বরফের মূর্তিতে পরিণত হতো। বাই নিং বিং এই ভয়াবহ দিকটা জানত, তাই সে গু ইউয়ে চিংশুর মতো কখনো সীমা পার করেনি। ফ্রস্ট ডেমন গুর পরেই গুরুত্বপূর্ণ ছিল ব্লু বার্ড আইস কফিন গু, যা ছিল একটা র্যাঙ্ক 3 জিইউ। এই মুহূর্তে সেটা বাই নিং বিংয়ের গলার ভেতরে ছিল। ওটা নিতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু প্লান্ডার গু ছিল মাত্র র্যাঙ্ক 2, তাই ইচ্ছে থাকলেও সেটা টেনে আনার ক্ষমতা তার ছিল না। অবশেষে ফ্যাং ইউয়েন বাই নিং বিংয়ের ওয়াটার শিল্ড গুটা দখল করতে পারল। এটাও খুব একটা খারাপ ছিল না। ওয়াটার শিল্ড গু আর হোয়াইট জেড গু একসাথে ব্যবহার করলে তার আত্মরক্ষার শক্তি অনেক বেড়ে যাবে। গু ইউয়ে চিংশু যে বিশাল গাছে পরিণত হয়েছিল, শেষ পর্যন্ত বাই ক্ল্যানের জিইউ মাস্টাররা সেটাকে কেটে ফেলল। তারা কাঠের খাঁচাটা ভেঙে ডান হাত হারানো বাই নিং বিংকে উদ্ধার করল। সে তখন জ্ঞান হারিয়েছিল। তারা যখন ফ্যাং ইউয়েন আর গু ইউয়ে ফ্যাং জেংকে খুন করতে যাবে, ঠিক তখনই গু ইউয়ে বংশের উদ্ধারকারী দলটি সেখানে এসে পৌঁছাল। দুই দল কিছুক্ষণ থমথমে মুখে মুখোমুখি দাঁড়িয়ে রইল। তারপর পরিস্থিতি বুঝে দুপক্ষই ধীরে ধীরে পিছিয়ে গেল। ছিন শুরো মৃত্যু আর বাই নিং বিংয়ের মারাত্মক আঘাতের পর উলফ টাইডের এই চরম বিপদের দিনে আরও বড় যুদ্ধ জড়ানো মানে বংশের অস্তিত্ব ধ্বংস করা। নিজের বেঁচে থাকার স্বার্থেই তারা তখনকার মতো পিছু হটল। মানুষ যেখানেই থাকুক নিজের লাভের জন্যই যুদ্ধ করে, আর এই পৃথিবীতে সবচেয়ে বড় লাভ হল যে কোনো মূল্যে বেঁচে থাকা। অবশেষে গু ইউয়ে চিংশুর মৃতদেহ
আর তার জিইউগুলো নিয়ে গু ইউয়ে বংশের লোকেরা ফিরে চলল। সবাই খুব সাবধানে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেল। আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, চারিদিকটা অন্ধকার আর থমথমে হয়েছিল। গ্রামের পেছনের পাহাড়ের ঢালে একটা পলিমাটির কবরস্থান ছিল। মাঝে মাঝেই সেখানে নতুন নতুন কয়েকটা এপিটাফ যুক্ত হতো। এই কঠিন পৃথিবীতে মানুষ হিসেবে টিকে থাকা সহজ ছিল না। বাইরের আক্রমণ হোক কিংবা ভেতরের ঝামেলা, রক্তক্ষয় আর ত্যাগ ছিল নিত্যদিনের সঙ্গী। ক্ল্যান এল্ডারের নিচু বিষণ্ণ গলার স্বর সবার কানে গিয়ে পৌঁছাল। শুনলেই বুকটা ভারী হয়ে আসছিল। তিনি বললেন, আমরা একই রক্তের মানুষ, একই বংশের সন্তান। কত কাছে ছিলাম আমরা, অথচ আজ জীবন আর মৃত্যুর এক কঠিন দেয়াল আমাদের আলাদা করে দিল। এই যন্ত্রণা আমার বুকে বাজছে। তোমরা অপেক্ষা করো, কোনো একদিন আমিও তোমাদের পাশে এসে শোব। আমরা ছাই আর মাটি হয়ে এই মাটিতে মিশে যাব, যাতে আমাদের পরের প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়াতে পারে। একটা নতুন কবরের পাশে অনেক মানুষ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কেউ কেউ নীরবে কাঁদছিল, আর কেউ কেউ কবরের গায়ে লেখা নামটার দিকে তাকিয়েছিল বিষণ্ণ চোখে। মৃত্যুর ভয়াল থাবা সবার বুকে একটা গভীর ক্ষত তৈরি করে দিয়েছিল। কেউ কেউ যন্ত্রণায় পাথর হয়ে গেছে, আবার কেউ কেউ এখনও এত শোক সহ্য করতে শেখেনি। গু ইউয়ে ফ্যাংঝেং সেই লোকগুলোর মাঝে দাঁড়িয়েছিল। তার ভেজা চোখ দুটো স্থির হয়েছিল গু ইউয়ে চিংশু লেখা 4টে অক্ষরের ওপর। মারা গেছে। তার চোখের সামনে ছিল এক অসীম শূন্যতা। গতকাল রাতের সেই কঠিন যুদ্ধের প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠছিল। সে খুব বেশি কিছু বুঝত না। গু ইউয়ে চিংশুর সেই বীরত্ব আর মহান আত্মত্যাগের গভীরতা বোঝার মতো বয়স তার হয়নি। কিন্তু চোখের সামনের এই কঠিন সত্যটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে মনে মনে ভাবল, মারা গেছে। যে লর্ড চিংশু সবসময় হাসিমুখে কথা বলত, ভালো পরামর্শ দিত, আমার এত যত্ন নিত, সে সত্যি মারা গেল। এমন কেন হল? এই পৃথিবীতে ভালো মানুষেরাই কি আগে মারা যায়, আর খারাপ লোকেরা সুখে বেঁচে থাকে? এটা কি কোনো দুঃস্বপ্ন? আমি কি এখন স্বপ্ন দেখছি? গু ইউয়ে ফ্যাংঝেং হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করল। হাতের তালুতে মাটির ঠান্ডা স্পর্শ তাকে বুঝিয়ে দিল এটা কোনো স্বপ্ন নয়। তার বুকের ভেতরটা কান্নায় ভেঙে আসতে লাগল। আশেপাশের জিইউ মাস্টারদের ফিসফিসানি তার কানে আসছিল। একজন বলল, আহা, বিশ্বাসই হচ্ছে না যে লর্ড চিংশুর মতো মানুষও এভাবে চলে গেল। আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষকে তো একদিন মরতেই হবে। তবে কষ্ট হয় এটাই ভেবে, বাই নিংবিং কিন্তু আজও বেঁচে গেল, তাকে নাকি বাঁচিয়ে তোলা হয়েছে। চিংশু শান্তিতে ঘুমাক, আর এই উলফটাইডের হাত থেকে আমাদের রক্ষা করুক। ধীরে ধীরে ভিড় পাতলা হয়ে গেল। শেষ পর্যন্ত গু ইউয়ে ফ্যাংঝেং একা দাঁড়িয়ে রইল। কবরের সারিগুলোর মাঝখানে কেবল সেই কিশোরের একা নিঃসঙ্গ ছায়াটা পড়েছিল। লর্ড চিংশু। সে হঠাৎ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। সে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল ভীষণ অপরাধবোধ আর অসীম যন্ত্রণা। মেঘ ভেঙে ঝুমঝুম করে বৃষ্টি নামল। ফোঁটা ফোঁটা জল পড়ছে শুকনো পাতার ওপর। গাছের ডালপালা বৃষ্টির ভারে নুয়ে পড়ছিল। মাটির সোঁদা গন্ধগু ইউয়ে ফ্যাংঝেংয়ের নাকে আসতেই সে হুহু করে কেঁদে উঠল। বৃষ্টির শব্দের সাথে তার বোবা কান্না মিশে গেল। সে দুহাতে ভেজা মাটি আঁকড়ে ধরল, যেন মাটি খুঁড়ে চিংশুর প্রাণটা ফিরিয়ে আনবে, কিন্তু তার হাতের মুঠোয় জমা হল কেবল কয়েক দলা কাদামাটি। বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছিল, আর বাই নিংবিং একটা তুলতুলে নরম বিছানায় শুয়ে চুপচাপ সেই বৃষ্টির দিকে তাকিয়েছিল। তার কেটে যাওয়া ডান হাতটা সুন্দর করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। তার নীল চোখ দুটো আবার আগের মতো সাধারণ কালো হয়ে গিয়েছিল, কিন্তু তার কাল্টিভেশন এখন র্যাঙ্ক 3-এ উঠে গেছে। সে আর সেটাকে র্যাঙ্ক 2-এ চেপে রাখেনি। ঘুম ভাঙার পর থেকে তার মনে হচ্ছিল একটা গভীর বিষণ্ণতা, যেন ভেতরে সবকিছু এক মুহূর্তে খালি হয়ে গেছে। সে শান্ত হয়ে শুয়েছিল, ঘণ্টার পর ঘণ্টা ধরে খোলা চোখে বৃষ্টি দেখছিল। তার র্যাঙ্ক 3-এর ধবধবে সাদা প্রাইমিভাল এসেন্স তার অ্যাপারচারকে পুষ্ট করছিল, কিন্তু সেসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। এই বৃষ্টি তার ভেতরের পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে তুলছিল। এমনই এক গ্রীষ্মের বৃষ্টির দিনে বাই ক্ল্যানের প্রধান তাকে দত্তক নিয়েছিলেন। ক্ল্যান লিডারের সেই মায়াময় আর আশায় ভরা চোখ দুটো তার ওপর পড়েছিল, আর চারপাশের প্রবীণরা শুভকামনা জানাচ্ছিল। ছোটবেলায় সে বরফের ওপর খালি পায়ে দাঁড়িয়ে জানালার বাইরের বৃষ্টি দেখত, কিন্তু তার মনে হতো এক অসীম শূন্যতা আর একাকিত্ব। বেঁচে থাকার আসল অর্থ কি? এই প্রশ্নটা 20 বছর ধরে তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল, আর হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত তা তাড়া করে ফিরবে। এটা কি রক্তের টানের জন্য, নাকি নিজের গোত্রের জন্য? বাই নিংবিংয়ের মনে অনৈচ্ছিকভাবেই গু ইউয়ে চিংশুর কথা ভেসে উঠল। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সে এমন অনেক আত্মত্যাগ দেখেছে, কখনো নিজের গোত্রের লোক, কখনো গু ইউয়ে কিংবা সিয়ং গোত্রের। সে এই অন্ধ আবেগকে কখনো বুঝতে পারেনি, কারণ সে জন্মেছিল এক অনুভূতিহীন বরফের মতো মানুষ হিসেবে। গু ইউয়ে চিংশু তাকে কোনো উত্তর দিতে পারেনি, তাই সে ফ্যাং ইউয়েনের কথা ভাবল। ফ্যাং ইউয়েনকে প্রথমবার সে দেখেছিল একটা গাছের নিচে বসে থাকতে। সে নিস্পৃহ মুখে বুনো ফল খাচ্ছিল আর নিচের ভয়াবহ যুদ্ধ দেখছিল।
সেই দৃশ্য দেখে সে উত্তেজনায় শিউরে উঠেছিল, কারণ সে ফ্যাং ইউয়েনের ওই অন্ধকার পাতালের মতো গভীর চোখের গভীরে নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে ফ্যাং ইউয়েনের চোখের দৃষ্টিতে বাড়তি কিছু একটা ছিল যা তার মধ্যে নেই। হয়তো সেই জিনিসটাই তার সব প্রশ্নের উত্তর। বৃষ্টির বেগ বাড়ল, আকাশে বিজলি চমকে উঠল আর মেঘ গর্জে উঠল। জীবনটা সত্যি কি কোনো মানে আছে? অন্ধকার ঘরের কোণে বসে গু ইউয়ে ফ্যাং ঝেং ঠিক একই প্রশ্ন জিজ্ঞেস করে বসল। গু ইউয়ে বো একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি মায়াভরা চোখে দিকবিদিক হারিয়ে ফেলা ছেলেটার দিকে তাকালেন, তারপর জানালার বাইরে বৃষ্টির দিকে তাকালেন। ফ্যাং জেংয়ের এই দ্বিধা খুব স্বাভাবিক। অকাল মৃত্যু মানুষকে সবসময়ই জীবনের সত্যি রূপটা চিনতে বাধ্য করে। অনেকক্ষণ পর গু ইউয়ে বো আস্তে করে বলতে শুরু করলেন, তুমি কি জানো, আজ থেকে 10 বছর আগে ঠিক তোমার মতো এক তরুণ আমার সামনে দাঁড়িয়ে একই প্রশ্ন করেছিল। সে ছিল আমার পালিত ছেলে গু ইউয়ে চিং শু। গু ইউয়ে ফ্যাং ঝেং চমকে উঠে মাথা তুলল। তার কান কান্নায় লাল হয়ে থাকা চোখ দুটো উত্তরের আশায় তৃষ্ণার্তের মতো জ্বলে উঠল। গু ইউয়ে বো বলল, আমি তাকে বলেছিলাম মানুষের বেঁচে থাকার 1000টা কারণ থাকে। তুমি কেন বেঁচে আছো সেটার উত্তর আমি দিতে পারব না, শুধু তুমি এটার উত্তর জানো। গিয়ে নিজের উত্তর খুঁজে বের করো। তাহলে ক্ল্যান লিডার, আপনার নিজের উত্তরটা কি? গু ইউয়ে ফ্যাং ঝেং বিভ্রান্ত হয়ে চোখ পিটপিট করে জিজ্ঞেস করল। গু ইউয়ে বো হেসে উঠল। তার চোখে গু ইউয়ে ফ্যাং ঝেং আর গু ইউয়ে চিংশুর ছবি যেন এক হয়ে গেল। অতীতে গু ইউয়ে চিংশু ও তাকে ঠিক এই প্রশ্নটাই করেছিল। ক্ল্যান লিডার কিছু সময় ভাবল, অতীতে ফিরে গেল। তারপর সেদিন যে উত্তর দিয়েছিল সেটাই আবার বলল, একটা সংস্থায় আত্মত্যাগ থাকবেই। জন্মের মুহূর্ত থেকেই মানুষের মৃত্যু নিশ্চিত। জীবন আর মৃত্যুর মাঝে মানুষ বড্ড অসহায়, কিন্তু একটা জিনিসই হৃদয়কে উষ্ণ করতে পারে, আত্মাকে আলোকিত করতে পারে। সেটা হলো ভালোবাসা। এটাই আমার উত্তর। আত্মত্যাগ তো খুবই সাধারণ একটা ব্যাপার। গু ইউয়ে চিংশু ছিল তার দত্তক ছেলে। এতদিন ধরে তাকে বড় করার পর তার এই আত্মত্যাগ পালক পিতাকে তীব্র কষ্ট দিল, কিন্তু ক্ল্যান লিডার হিসেবে সে অসংখ্য আত্মত্যাগ দেখেছে। যখন কারো মধ্যে জীবন আর মৃত্যুর মুখোমুখি হওয়ার দৃঢ়তা চলে আসে, তখন বেদনা আর শোক সহ্য করা সহজ হয়ে যায়। গু ইউয়ে ফ্যাং ঝেং মাথা নিচু করে চুপ করে রইল, মনে হলো সে কিছু ভাবছে। ক্ল্যান লিডার হেসে তার টেবিলের ড্রয়ার থেকে একটা চিঠি বের করল। সে চিঠিটা গু ইউয়ে ফ্যাং ঝেংয়ের হাতে তুলে দিল। এটা গু ইউয়ে চিংশুরও চিঠি। বহু বছর ধরে সে যেসব প্রশ্নের উত্তর খুঁজছিল, এতে সেগুলো লেখা আছে। আমি এটা তোমার হাতে দিচ্ছি, তুমি পড়তে পারো। এটাই ছিল তার উত্তর। নিঃসন্দেহে গু ইউয়ে ফ্যাং ঝেংয়ের মন এখন এই চিঠির প্রতি প্রচণ্ড আকৃষ্ট ছিল। সে সেখানেই চিঠিটা খুলল। প্রথম লাইনটা দেখার পরেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। চিঠিতে গু ইউয়ে চিংশুরও সেই পরিচিত হাতের লেখা স্পষ্ট ছিল। কথাগুলোর মাঝে ছিল তার সেই অদ্ভুত আন্তরিকতা। শুরুর অনুচ্ছেদে তার দ্বিধা আর কষ্টের কথা লেখা ছিল। পরের অংশে লেখা ছিল বিগত বছরগুলোতে অনবরত চিন্তা করার পর সে যে সত্যগুলো বুঝতে পেরেছিল। গু ইউয়ে ফ্যাং ঝেং চিঠিটা দেখতে লাগল। মনে হল সে যেন গু ইউয়ে চিংশুরও পুরো জীবনটা চোখের সামনে দেখছে। সে চিঠির শেষ পর্যন্ত গু ইউয়ে চিংশুরও প্রতিটি কথা অনুসরণ করে গেল। চিঠির একদম শেষে লেখা ছিল, ক্ল্যান হল একটা বনের মতো, আর আমরা মেম্বাররা হলাম বনের এক একটা গাছ। পুরনো গাছগুলো তাদের ডালপালা মেলে তরুণ গাছগুলোকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে। যখন ছোট গাছগুলো বড় আর শক্ত হয়ে ওঠে, তখন পুরনো গাছগুলো মাটিতে মিশে পুষ্টি যোগায়, নতুন গাছেদের বেড়ে উঠতে সাহায্য করে। মানুষ একদিন মারা যাবেই, এই আসমান আর জমিন আমাদের মনে রাখবে না, কিন্তু এই নতুন গাছগুলোই প্রমাণ করবে যে পুরনো গাছগুলো একসময় ছিল। এই অনবরত প্রবাহের মাঝে ক্ল্যানের বন আরও বড় হবে, আরও ছড়িয়ে পড়বে, উন্নতির দিকে এগিয়ে যাবে। মানুষের মৃত্যু অবধারিত। জিইউ মাস্টার হিসেবে আমরা মৃত্যু এড়াতে পারি না। এমনকি 7 বা 8 র্যাঙ্কের জিইউ মাস্টাররাও কেবল কিছুদিন বেশি বাঁচতে পারে। মৃত্যুর ভয় আমারও লাগে, কিন্তু আমি গভীরভাবে বুঝি একদিন আমাকেও চলে যেতে হবে। আমি হয়তো বার্ধক্যে, রোগে কিংবা যুদ্ধক্ষেত্রে মারা যাব, কিন্তু সেই মুহূর্তে আমি কোনো আফসোস ছাড়া শান্তিতে বিদায় নিতে পারব। চিঠির একদম শেষে লেখা ছিল, শ্রদ্ধেয় বাবা, আগে আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম, মনে হয় আমি সেটার উত্তর পেয়ে গেছি। চিঠিটা পড়ার পর গু ইউয়ে ফ্যাং ঝেং নীরবে কেঁদে ফেলল। তার মাথায় কেবল গু ইউয়ে চিংশুরও স্মৃতি ভেসে উঠতে লাগল। যখন সে ভুল করত, গু ইউয়ে চিংশু তাকে বকা না দিয়ে সান্ত্বনা দিত। বিপদের সময় উৎসাহের দৃষ্টি বাড়িয়ে দিত, আর দিশেহারা হলে গু ইউয়ে চিংশুর হাত দুটো পরম মমতায় গু ইউয়ে ফ্যাং ঝেংয়ের মাথায় স্পর্শ করত। গু ইউয়ে বো চিঠিটা তুলে রেখে বলল, ভবিষ্যতে যখন তুমি নিজের উত্তর খুঁজে পাবে, আমাকে চিঠি লিখে জানাতে পারো। এখন যাও, গিয়ে বিশ্রাম নাও। লাইটনিং উলফের বিপদ এখনও কাটেনি, আমাদের তোমার শক্তিও লাগবে।
গু ইউয়ে ফ্যাং ঝেং আস্তে আস্তে মাথা তুলল, তার মুষ্টি শক্ত হয়ে গেল। কি হল? গু ইউয়ে বো জিজ্ঞেস করল। আমি আমার উত্তর পেয়ে গেছি। গু ইউয়ে ফ্যাং ঝেংয়ের গলায় এক অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল। সে বলতে লাগল, আমার শক্তি চাই, পরিবারকে রক্ষা করার জন্য, তাদের সব ক্ষতি থেকে আড়াল করার জন্য। আমি ক্ল্যানকে রক্ষা করতে চাই, ক্ল্যানকে শক্তিশালী করতে চাই। আমি চাই না এই নেকড়ের পাল আমাদের আর অত্যাচার করুক। আমি আমার সঙ্গীদের হাসিমুখ দেখতে চাই। এই কষ্ট আমি আর বারবার সহ্য করব না। আমি আমার হাত, আমার শরীর, আমার আত্মা দিয়ে চারপাশের মানুষগুলোকে রক্ষা করতে চাই। গু ইউয়ে বো অবাক হয়ে তাকাল, আর ঠিক সেই মুহূর্তে তার মনে হল সে গু ইউয়ে চিং শুকে দেখতে পাচ্ছে। চিং শু, তোমার আত্মত্যাগ ব্যর্থ হয়নি। গু ইউয়ে ফ্যাং ঝেংয়ের জলজলে চোখের দিকে তাকিয়ে ক্ল্যান লিডার মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। একটা পুরনো গাছ ভেঙে পড়েছে, আর সেটা মাটিতে মিশে যাওয়ার সাথে সাথেই একটা নতুন চারা দ্রুত বড় হতে শুরু করেছে। রেন জু একা থাকার কষ্ট সহ্য করতে না পেরে নিজের দুটো চোখ উপড়ে ফেলেছিল। সেগুলো ছেলে আর মেয়েতে পরিণত হয়েছিল। এতে তার একাকিত্ব কিছুটা কমেছিল, কিন্তু ভালো সময় বেশিদিন টিকল না। তার ছেলেমেয়েরা বাইরের জগতের দৃশ্য দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল। তারা বাবা রেঞ্জুর কথা একদম ভুলে গিয়ে সারাদিন বাইরে খেলাধুলো করত, এমনকি সময়মতো ফিরে এসে রেঞ্জুর খেয়াল রাখতেও ভুলে গেল। রেঞ্জু কিছুই দেখতে পাচ্ছিল না, চারপাশটা ছিল একদম অন্ধকার, কিন্তু মাঝে মধ্যে সে হালকা আলোর আভা দেখতে পেত। এই ঘটনায় বিভ্রান্ত হয়ে সে অ্যাটিটিউড গুকে গিয়ে জিজ্ঞেস করল। অ্যাটিটিউড গু তাকে বলল, ওহ, এটা তো ফেদ গুড় দেওয়া চিরন্তন আলো। বিশ্বাস? বাই নিংবিং দৃশ্যটা দেখে হেসে ফেলল এবং প্রাচীন রূপকথা লেখা বইটা ছুঁড়ে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল, আর যে লোকটা ভেতরে ঢুকল বইটা প্রায় তার মুখে গিয়ে লাগছিল। নিংবিং, তুমি এসব কি করছ? ঘরে ঢোকা লোকটা ছিল বাই ক্ল্যানের নেতা। সে ভ্রু কুঁচকে সান্ত্বনা দিয়ে বলল, আমি জানি তোমার মন খারাপ, কিন্তু ডান হাত হারানো এমন কোনো বড় ব্যাপার নয়। এই দুনিয়ায় এমন অনেক জিউ ওয়ার্ম আছে যা দিয়ে এই আঘাত সারিয়ে তোলা সম্ভব। আগে আমি ক্ল্যানের এল্ডারদের তোমার পাশে রেখে পাহারা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সবসময় তাদের তাড়িয়ে দিয়েছ, এমনকি আক্রমণও করেছ। এবার অবশেষে একটা ধাক্কা খেলে, তাই না? তবে এটা একটা ভালো দিক। ছোটবেলা থেকেই তোমার পথটা খুব সহজ ছিল, কিন্তু যতক্ষণ না মৃত্যু হচ্ছে ততক্ষণ এই সামান্য ক্ষতি কোনো ব্যাপারই নয়। তোমার আঘাত তো শুকিয়ে গেছে, কিন্তু নেকড়ের উপদ্রব আরও বাড়ছে। এখন ক্ল্যানের তোমার শক্তি দরকার। একদল নেকড়ের ছানা, ওরা আর কি করতে পারবে? বাইনিং বিং চোখ বন্ধ করে বিছানায় শুয়ে উদাসীনভাবে উত্তর দিল। ক্ল্যান লিডারের মুখটা গম্ভীর হয়ে গেল। পরিস্থিতি ভালো নয়, বরং বেশ আশঙ্কাজনক। আমাদের খবর অনুযায়ী ইতোমধ্যে 3টে ক্ষিপ্ত লাইটনিং উলফের দল গ্রামের কাছাকাছি চলে এসেছে। তোমার এই ব্যর্থতা আমাদের ক্ল্যানের লোকদের ওপর বড় প্রভাব ফেলেছে। আমি চাই আজ রাতে তুমি বাইরে এসে সবার সামনে দাঁড়াও। তুমি দাঁড়িয়ে থাকলে আমাদের লোকজনের সাহস অনেক বেড়ে যাবে। বুঝতে পারছ? বুঝেছি, বুঝেছি। সাধারণ ব্যাপার। বাইনিং বিং অধৈর্য হয়ে উত্তর দিল। অন্য কেউ ক্ল্যান লিডারের সাথে এমন আচরণ করলে নির্ঘাত কঠিন শাস্তি পেত, কিন্তু বাইনিং বিং আলাদা ছিল। বাই ক্ল্যানের নেতা অসহায়ভাবে একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা বন্ধ করে চলে গেল। ঘরে যখন শুধু বাইনিং বিং একা ছিল, সে চোখ খুলল। তার চোখে ফুটে উঠল গভীর একাকিত্ব আর বিভ্রান্তি। সে তার শরীরের সমস্যা আর মৃত্যুর আগাম অনুভূতির কথা কাউকে বলেনি। ক্ল্যানের পুরনো নথিপত্র থেকে সে নর্দার্ন ডার্ক আইস সোউল নামটা জানতে পেরেছিল। সেই সীমিত তথ্যে বলা ছিল, এই 10টা চরম শক্তি আসলে পরম মৃত্যুর প্রতিভা, কারণ যখন অ্যাপারচারের দেয়াল সীমায় পৌঁছে যায় তখন আত্মবিনাশের ক্ষমতা মারাত্মক রূপ নেয়। এটা সত্য যে বাই ক্ল্যানের নেতা বাই নিং বিংকে বহু বছর ধরে মানুষ করেছে, তার প্রতি এতটা দয়ালু ছিল। কিন্তু যদি নর্দার্ন ডার্ক আইস সোউলের সত্য প্রকাশ্যে চলে আসে, তবে বাইনিং বিংয়ের কোনো সন্দেহ ছিল না যে এই বাই ক্ল্যানের নেতাই তাকে প্রথম হত্যা করবে। একজন মানুষের বেঁচে থাকার অর্থ কি? অতীতে যখন সে এই প্রশ্নটা ভাবত, তখন বাইনিং বিং দিশেহারা হয়ে পড়ত। তার মনে বিরক্তি, হতাশা আর রাগ জন্ম নিত। কিন্তু এখন তার মনটা শান্ত হয়ে এসেছে। মানুষ তো বড় হয়, আর তার মতো জিনিয়াসের ক্ষেত্রে সেটা আরও সত্যি। আগে সে জানত যে সে মারা যাচ্ছে, তাই হতাশায় সে বাঁচার আকুল আশা করত, আর মৃত্যুর ভয় তার মনের গভীরে বাসা বেঁধেছিল। কিন্তু এখন, প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর, সে ওসব কাটিয়ে উঠেছে। র্যাঙ্ক 3-এর হোয়াইট সিলভার প্রিমাইভাল এসেন্সকে তার অ্যাপারচার লালন পালন করতে দিয়ে সে আর কোনো চিন্তা করছিল না। যাই হোক, সে তো আর মৃত্যুকে ভয় পায় না। যদিও সে এখনও বেঁচে থাকার অর্থ খুঁজে পায়নি, তবে সে জানে উত্তরটা কোথায় আছে। এই উত্তরটা ইতোমধ্যেই ফ্যাং ইউয়েনের হৃদয়ে ছিল। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়, এটা যেন একটা সহজাত প্রবৃত্তি, তবে সে বিষয়ে নিশ্চিত ছিল। তাছাড়া স্টোন অ্যাপারচার গু এখন ফ্যাং ইউয়েনের হাতে আছে। ফ্যাং ইউয়েন, আমাদের আবার দেখা হবে, সে মনে মনে বিড়বিড় করে বলল। তার চোখ দুটো হীরার আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। স্টোন অ্যাপারচার গু
ভাড়া ঘরে বসে ফ্যাং ইউয়েন হাতে জিইউ বমটা নিয়ে গভীর ভাবনায় ডুবেছিল। স্টোন অ্যাপারচার গু দেখতে ছিল একটা ছক্কার মতো, ঘনক আকারের আর ধূসর সাদা রঙের, ভীষণ শক্ত। এই জিইউ ছিল ব্যবহারের পর নিঃশেষ হয়ে যাওয়া টাইপের, একবার ব্যবহার করলেই শেষ। এটার কাজ ছিল জিইউ মাস্টারের অ্যাপারচারের দেয়ালকে শক্ত পাথরের দেয়ালে পরিণত করা। এই কাজটা অ্যাপারচারের সব সম্ভাবনা আর বৃদ্ধিকে একবারে নিংড়ে বের করে নিত, যার ফলে জিইউ মাস্টার একদম পিক স্টেজে পৌঁছে যেতে পারত। যেমন ফ্যাং ইউয়েন এখন র্যাঙ্ক 2-এর মিডল স্টেজে আছে, তাই এই জিইউ ব্যবহার করার পর সে সাথে সাথে র্যাঙ্ক 2-এর পিক স্টেজে পৌঁছে যেতে পারবে। কিন্তু এটার দাম ছিল মারাত্মক। ফ্যাং ইউয়েন আর কখনো র্যাঙ্ক 3-এ ওঠার কোনো সুযোগ পাবে না। একই সাথে সে নিজে থেকে প্রাইমিভাল এসেন্স তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলবে, তাই তাকে কেবল প্রিমাইভাল স্টোন ব্যবহার করেই সেটা পূরণ করতে হবে। স্টোন অ্যাপারচার গু ছিল সেসব জিইউ মাস্টারদের জন্য যারা একদম নিরুপায় হয়ে পড়েছে। যেসব জিইউ মাস্টারের অ্যাপারচার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল ধরেছে আর যা কখনো সারবে না, তাদের বাধ্য হয়ে এই জিইউ ব্যবহার করতে হতো। অথবা বিশেষ কোনো পরিস্থিতিতে জিইউ মাস্টারের এগিয়ে যাওয়ার আর কোনো আশা থাকে না এবং বেঁচে থাকার জন্য দ্রুত নিজের চাষবাস বাড়ানোর দরকার হয়, তখন তারা এই জিইউ ব্যবহার করত। এই স্টোন অ্যাপারচার গু তৈরি করার খরচ অনেক বেশি। বাই নিং বিং এই জিইউ ওয়ামটা তৈরি করেছিল দেখে মনে হয় সে হয়তো তার অ্যাপারচারকে পাথরের অ্যাপারচারে রূপান্তর করে আসন্ন মৃত্যু এড়াতে চেয়েছিল। দুর্ভাগ্যবশত এই পদ্ধতি শুধু তার মৃত্যুকে পিছিয়ে দিতে পারে, কিন্তু তার বিনাশ থামাতে পারবে না। নর্দার্ন ডার্ক আইস শোল যদি এত সহজেই ভেঙে ফেলা যেত, তবে এটাকে 10টা চরম শক্তির একটা বলা হতো কিভাবে? এই স্টোন অ্যাপারচার গু ফ্যাং ইউয়েনের কোনো কাজে লাগছিল না, কিন্তু বাইনিং বিংয়ের শরীর থেকে পাওয়া রেড স্টিল রেলিক গু আর ওয়াটার শিল্ড গু তার খুব কাজে লাগছিল। আর গু ইউয়েন ম্যান শি এবং অন্যদের শরীর থেকে বের করা জিইউ ওয়ামগুলো বিশেষ কিছু ছিল না, তাই ক্ল্যানে ফিরে আসার পর সে সেগুলো প্রচুর মেরিট পয়েন্টের বিনিময়ে বদলে নিয়েছিল। নেকড়ের উপদ্রবের কারণে গু ইউয়ে চিং শু আর বাইনিং বিংয়ের যুদ্ধের বিষয়টা 3টি ক্ল্যানই চেপে গিয়েছিল। তারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করছিল। এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য 3টে ক্ল্যানের এক অপরের শক্তি প্রয়োজন ছিল। শিয়ং লিনের রিপোর্টে উঠে এসেছিল যে ফ্যাং ইউয়েনের কাছে হোয়াইট জেড গু আছে, কিন্তু সে কাফেলা থেকে এটা কিনেছে বলে আপাতত পার পেয়ে গেল। ঘটনার ভেতরে থাকা একজন মানুষ হিসেবে ফ্যাং ইউয়েনকে ক্ল্যানের তদন্তের মধ্য দিয়ে যেতে হল। তবে তদন্তটা খুব একটা গভীর ছিল না। লাইটনিং উলফদের আক্রমণের ভয়াবহতা এতটাই বেড়ে গিয়েছিল যে ক্ল্যানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সব মনোযোগ সেদিকেই ছিল। ফ্যাং ইউয়েন তার আর্থ কমিউনিকেশন ইয়ারগ্রাস আর স্টেলথ স্কেলসগুলো লুকিয়ে রেখেছিল। এমনকি সেগুলো ধরা পড়লেও সে সোজাসুজি সওদাগর দলের ওপর দোষ চাপিয়ে দিতে পারত। লাইটনিং উলফদের কারণে বাইরের সাথে যোগাযোগ এমনিতেও বন্ধ হয়ে গিয়েছিল, তাই সওদাগর দল আর কখনো আসবে না। এমন পরিস্থিতিতে ক্যান থেকে কোনো সত্যতা যাচাই করা সম্ভব ছিল না, তাই তদন্ত স্থগিত রাখা ছাড়া তাদের উপায় ছিল না। তদন্তের ফল যখন শেষ পর্যন্ত বের হবে, ততদিনে ফ্যাং ইউয়েন 3 নম্বর র্যাঙ্ক গু মাস্টার হয়ে কিং মাও মাউন্টেন ছেড়ে চলে যাবে। অবশ্য লিকার ওয়ার্ম কিংবা স্প্রিং অটম সিকারা ধরা পড়লে দৃশ্যপট পুরো বদলে যেত। এর যে কোনো একটা সামনে আসলেই পুরো গ্রামে হুলস্থুল পড়ে যেত। লিকার ওয়ার্মের ভেতরে একটা সম্পূর্ণ নতুন ফিউশন রেসিপি ছিল, যার গুরুত্ব ছিল অপরিসীম। সওদাগরদের উপর দোষ চাপিয়ে ফ্যাং ইউয়েন পার পেত না, ক্ল্যান তাকে চেপে ধরত। আর স্প্রিং অটম সিকাডা, এটা ধরা পড়লে লাইটনিং উলফদের ভয়াবহতাও আড়ালে পড়ে যেত, কারণ এটা ছিল একটা 6 নম্বর র্যাঙ্ক গু। এমনকি ক্ল্যান হেড গু ইউএ বো নিজে এসে ভদ্রতার খাতিরটুকুও ভুলে যেতেন, স্বজনপ্রীতি বা পদের মায়া ত্যাগ করে জোর করে এটা ছিনিয়ে নিতেন। জুলাই মাসের তীব্র গরমের দিনগুলোতে বাতাস যেন রক্তের লোনা গন্ধে ভারী হয়েছিল। লাইটনিং উলফদের আক্রমণ আরও ভয়াবহ রূপ নিল, লড়াইগুলো দিনে দিনে রক্তক্ষয়ী হয়ে উঠল। অনেকেই বুঝতে পারল যে এবারের আক্রমণটা ক্যানের ইতিহাসে সবচাইতে বড় বিপর্যয়। সাধারণ লাইটনিং উলফগুলো এখন শুধু সাহায্যকারী হিসেবে লড়ছিল। মূল ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল হাজার হাজার লাইটনিং উলফ, যারা গ্রামের চারপাশ ঘিরে ঘুরে বেড়াচ্ছিল। মানুষের বেঁচে থাকার জায়গা একদম ছোট হয়ে গিয়েছিল। জিইউ ভিলেজের সদর দপ্তরের অবস্থাও করুণ ছিল, আর পাহাড়ের নিচের সাধারণ বাসিন্দাদের কথা তো বলাই বাহুল্য। 10টা বাড়ির 9টাই খালি পড়েছিল। কিছু ভাগ্যবান্ত লোক আত্মীয়তার সুযোগ নিয়ে ভেতরে আশ্রয় পেয়েছিল, কিন্তু বাকিদের নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য পাহাড়ে পালিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। তাদের গন্তব্য ছিল অন্য একটা পাহাড়ি গ্রাম। কিন্তু পুরো পাহাড় জুড়ে থাকা হিংস্র পশু, বুনো গু আর লাইটনিং উলফদের কারণে বেঁচে ফেরার আশা ছিল নামমাত্র। এটা ছিল মৃত্যুযাত্রার মতো একটা সফর। জিইউ ভিলেজের ক্ল্যান এই সাধারণ মানুষদের রক্ষা করতে পারল না। পথে বিষাক্ত পোকা বা হিংস্র পশুর হাতে তাদের মৃত্যু নিশ্চিত ছিল। সাধারণ মানুষ হোক বা গু মাস্টার, সবাই বেঁচে থাকার জন্য লড়ছিল। এমনকি বয়স্ক ক্ল্যান মেম্বাররা,
যারা সাধারণত শান্তিতে থাকতেন তারাও বর্ম পরে যুদ্ধক্ষেত্রে নামতে বাধ্য হলেন। অবসরপ্রাপ্ত গু মাস্টারদের আবার যুদ্ধে ডেকে পাঠানো হল। সব শেষে এদের মধ্যে 10 ভাগের 1 ভাগ বেঁচে থাকবে কিনা সন্দেহ। প্রকৃতির নিষ্ঠুরতা এখানে চরমভাবে ফুটে উঠেছিল। জোর যার মুলুক তার মিষ্টি কথায় এই বাস্তবতা এড়ানো সম্ভব ছিল না। ফ্যাং ইউয়েন বিছানায় পদ্মাসনে বসেছিল। চোখ বন্ধ করে সে নিজের শরীরের ভেতরের অ্যাপারচারের দিকে তাকাল। তার অ্যাপারচারের ভেতরে 44% রেড স্টিল প্রাইমিভাল এসেন্স তরঙ্গ তুলে লাফিয়ে উঠছিল। এগুলো ছিল 2 নম্বর র্যাঙ্ক পিক স্টেজের গাঢ় লাল রঙের প্রাইমিভাল এসেন্স। 2 নম্বর র্যাঙ্কের প্রাইমিভাল এসেন্সকে বলা হতো রেড স্টিল প্রাইমিভাল এসেন্স। এর 4টা ধাপ ছিল: ইনিশিয়াল, মিডল, আপার আর পিক স্টেজ। ইনিশিয়াল স্টেজের রং ছিল হালকা লাল, মিডল স্টেজে গাঢ় লাল, আপার স্টেজে টকটকে লাল আর পিক স্টেজে একদম গাঢ় লাল। কিছুদিন আগেই ফ্যাং ইউয়েন আপার স্টেজে পৌঁছেছিল। লিকার ওয়ার্মের পরিশোধন আর প্রাইমিভাল স্টোনের সাহায্যে তার প্রাইমিভাল এসেন্স এখন পুরোপুরি পিক স্টেজের গাঢ় লাল রঙে বদলে গিয়েছিল। অ্যাপারচারের দেয়ালটা এখন আর আগের মতো পাতলা ছিল না। সাদা আলোর স্তরে স্তরে সেটা একটা শক্ত পাথরের দেয়ালে পরিণত হয়েছিল। হোয়াইট জেড গু আর স্টেলথ স্কেলস গু ভেসে বেড়াচ্ছিল সেই লাল সাগরের গভীরে। লিকার ওয়ার্ম লাল সাগরের পানিতে খেলে বেড়াচ্ছিল, কিন্তু স্প্রিং অটম সিকাডা ধীরে ধীরে ভেসে উঠতেই সেটা দ্রুত সাগরের গভীরে নেমে গেল। স্প্রিং অটম সিকাডার উপস্থিতিতে পুরো প্রাইমিভাল সাগরের ওপরটা আয়নার মতো শান্ত হয়ে গিয়েছিল। স্প্রিং অটম সিকাডার অবস্থাও আস্তে আস্তে ভালো হচ্ছিল। তার ডানা দুটো পুরোপুরি সেরে উঠেছিল, দেখতে মনে হচ্ছিল কচি দুটো পাতা, কেবল শরীরটা তখনও একটু শুকিয়েছিল। ফ্যাং ইউয়েন মাঝে মাঝেই স্প্রিং অটম সিকাডাকে পরীক্ষা করে দেখত। সে স্পষ্টভাবে বুঝতে পারছিল যে এর সেরে ওঠার গতি অনেক বেড়ে গেছে। স্প্রিং অটম সিকাডা আগে ছিল প্রায় মৃত রোগীর মতো, যে নিজের মুখে খাবারও তুলে নিতে পারত না, শুধু তরল খেয়ে প্রাণ বাঁচিয়ে রাখত। কিন্তু এখন সেই রোগী বিছানা ছেড়ে উঠতে পেরেছে এবং শক্তি পাওয়ার জন্য বেশি করে খাবার খেতে পারছে, ফলে তার সেরে ওঠার গতিও দ্রুত হচ্ছে। স্প্রিং অটম সিকাডা ছাড়া ফ্যাং ইউয়েনের অ্যাপারচারে আরও 2টো নতুন অতিথি এসেছে। এরা দুটোই বাইনিং বিংয়ের কাছ থেকে নেয়া। একটা হলো ওয়াটার শিল্ড গু, যেটা দেখতে সমুদ্রের জেলিমাসের মতো ভেসে থাকে, আর অন্যটা হলো রেড স্টিল রেলিক গু। ফ্যাং ইউয়েনের আপার স্টেজে পৌঁছানোর পেছনে কাজ করেছিল লিকার ওয়ার্মের পরিশোধিত প্রাইমিভাল এসেন্স আর অ্যাপারচারের দেয়ালের নিরবচ্ছিন্ন পুষ্টি, যার কারণে একটা বড় পরিবর্তন ঘটেছিল। ফ্যাং ইউয়েন রেড স্টিল রেলিক গু ব্যবহার করেনি। শুধু কাল্টিভেশনের দিক থেকে হিসেব করলে ফ্যাং ইউয়েন এখনই জিইউ ভিলেজের 2 নম্বর র্যাঙ্কের গু মাস্টারদের মধ্যে সেরা 3 জনের একজন হয়ে গেছে। শিয়ং লি আর ছিংশু মারা গেছে, তাই ফ্যাং ইউয়েন পুরো কুইং মাও মাউন্টেনের শীর্ষ 5 জনের মধ্যেও জায়গা করে নিয়েছে। চিশান আর মোইয়ান আগে 2 নম্বর র্যাঙ্ক আপার স্টেজে ছিল, কিন্তু কিছুদিন আগেই তারা পিক স্টেজে উঠে গেছে। ছিংশুরও আত্মত্যাগের পর ভেঙে পড়া ক্ল্যানের মানুষদের মনোবল নাকি এতে একটু হলেও বেড়েছে। ফ্যাং ইউয়েন যেভাবে এগোচ্ছিল, বাকিরাও স্বাভাবিকভাবে সেভাবেই এগিয়ে যাচ্ছিল। চি শান আর মোইয়ান বেশ কিছুদিন ধরেই আপার স্টেজে আটকে ছিল এবং পিক স্টেজের ছিংশুর চাপে ছিল। লাইটনিং উলফদের আনা মৃত্যুর চরম উত্তেজনা গু মাস্টারদের ভেতরে ক্ষমতার তীব্র খিদে তৈরি করেছিল, যা তাদের সুপ্ত ক্ষমতা বের করে এনে কাল্টিভেশনে উন্নতি ঘটিয়েছে। ফ্যাং ইউয়েন মনে মনে হিসেব করে দেখল, কিন্তু শক্তির কথা ভাবলে পুরো কুইং মাও মাউন্টেনের 2 নম্বর র্যাঙ্কের গু মাস্টারদের মধ্যে আমি 1 নম্বর। এখন এই রেড স্টিল রেলিক গু ব্যবহার করলে আমার কাল্টিভেশন পিক স্টেজে পৌঁছে যাবে, আর পুরনো অভিজ্ঞতার সাথে মেলালে আমি 3 নম্বর র্যাঙ্কের গু মাস্টারদের সাথেও টক্কর দিতে পারব। তার শান্ত থাকা আর ধৈর্য ধরাটা তাকে এখন বেশ বড় সুযোগ এনে দিয়েছে। মাত্র সি গ্রেড যোগ্যতা নিয়ে সে যে এতদূর আসতে পেরেছে, এটা জানলে পুরো ক্ল্যান চমকে যেত। এমনকি এ গ্রেড যোগ্যতা থাকা গু ইউয়ে ফ্যাংঝেন কেবল 2 নম্বর র্যাঙ্ক মিডল স্টেজে ছিল। অবশ্য পিক স্টেজে পৌঁছালেও ফ্যাং ইউয়েন সোজা 3 নম্বর র্যাঙ্কের গু মাস্টারদের সাথে জিতে যেতে পারবে না। বাই নিংবিং তার নর্দার্ন ডার্ক আইস শৌল বৈশিষ্ট্যের কারণে 3 নম্বর র্যাঙ্কের গু মাস্টারকে মারতে পেরেছিল, আর গু ইউয়ে ছিংশু পেরেছিল উড চার্ম গু নামের একটা শক্তিশালী গু থাকার কারণে। বাস্তবে ফ্যাং ইউয়েনের কাছে তাদের চেয়েও শক্তিশালী একটা ট্রাম্প কার্ড ছিল, সেটা হলো স্প্রিং অটম সিকাডা। তবে এই 6 নম্বর র্যাঙ্কের গুটা খুবই বিশেষ, আর ফ্যাং ইউয়েন নিজেকে এটা ব্যবহার করা থেকে আটকে রেখেছিল। স্প্রিং অটম সিকাডা এখনও পুরোপুরি সেরে ওঠেনি, আর এখন জোর করে ব্যবহার করলে সত্যি আবার বেঁচে ওঠা যাবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন থেকে যেত। রেড স্টিল রেলিক গু কেবল 2 নম্বর র্যাঙ্কের গু মাস্টারদের জন্যই কার্যকর, তাই এটা জমিয়ে রাখার কোনো মানে হয় না। ফ্যাং ইউয়েন গুটা ব্যবহার করতে যাবে, ঠিক তখনই দরজায় নক করার শব্দ হল। ঠক ঠক ঠক। বাইরে থেকে জিয়াং ইয়া বলে উঠল, লর্ড ফ্যাং ইউয়েন, আমি জিয়াং ইয়া বলছি। ফ্যাং ইউয়েন কপাল কুঁচকাল। এই জিয়াং ইয়া ইদানিং বড্ড বেশি সাহস পেয়ে গেছে, সে বারবার ভাইটালিটি লিফ চাইতে চলে আসে। আহত আর পঙ্গু মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে
ভাইটালিটি লিফের দামও হু হু করে বাড়ছিল, এমনকি চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছিল না। ফ্যাং ইউয়েন ঠান্ডা গলায় বলল, তোমাক কয়েকবার বলেছি যে আমার কাছে কোনো ভাইটালিটি লিফ নেই, এখান থেকে দূর হও। সেই কয়েকটা সামান্য প্রাইমিভাল স্টোনের জন্য নিজের কাল্টিভেশনের সময় নষ্ট করতে রাজি ছিল না। দরজার বাইরে জিয়াং ইয়া তোষামোদ করে হেসে বলল, লর্ড ফ্যাং ইউয়েন, দয়া করে রাগ করবেন না। বর্তমান অবস্থা তো আপনি জানেনই, আমার আর কি করার আছে বলুন। অনেকেই জানে আমি ভাইটালিটি লিফ বিক্রি করি, তাই সবাই আমার কাছেই আসে। এই ছোট্ট মানুষটার দিন চালানো কঠিন হয়ে পড়েছে। আমি 10% বেশি দাম দেব। লর্ড ফ্যাং ইউয়েন, একটু দয়া করে আমাকে 1 ডজন ভাইটালিটি লিফ দিন। কথা শেষ করে সে প্রায় কেঁদে ফেলে আকুতি জানাতে লাগল। ফ্যাং ইউয়েন একদম উদাসীন গলায় বলল, সেটা তোমার ব্যাপার, এর সাথে আমার কি সম্পর্ক? তোমার সাহস তো ইদানিং বেশ বেড়েছে। আমাদের চুক্তির কথা ভুলে গিয়ে আরেকজনকে সাথে করে নিয়ে এসেছ। বাইরে জিয়াংইয়া তিক্ত একটা হাসি দিল। সে পাশে দাঁড়িয়ে থাকা পুরনো গু মাস্টারের দিকে তাকাল। তার কোনো উপায় ছিল না, কারণ এই গু মাস্টার অত্যন্ত শক্তিশালী এবং জোর করে তার পেছনে পেছনে এসেছে। সেই পুরনো গু মাস্টার বলে উঠল, ছোট ভাই ফ্যাং ইউয়েন, আমি গু ইউয়ে, আশা করি আমার নাম শুনেছ। আমি কিছু ভাইটালিটি লিফ কিনতে এসেছি। আশা করি আমাকে একটু সম্মান জানিয়ে কয়েকটা পাতা তৈরি করার সময় দেবে। ফ্যাং ইউয়েন উপহাস করে বলল, আপনাকে সম্মান দেব? তা আপনার আবার কিসের সম্মান আছে? এই গু ইউয়ে বেশ পরিচিত ছিল। সে একজন অবসরপ্রাপ্ত গু মাস্টার, যাকে লাইটনিং উলফদের আক্রমণের কারণে ক্ল্যান আবার ডেকে পাঠিয়েছে। তার সেরা সময়ে সে 3 নম্বর র্যাঙ্কে পৌঁছেছিল, কিন্তু আঘাতের কারণে তার কাল্টিভেশন কমে 2 নম্বর র্যাঙ্ক পিক স্টেজে নেমে আসে, আর এখন বয়সের কারণে সেটা আরও কমে 2 নম্বর র্যাঙ্ক আপার স্টেজে দাঁড়িয়েছে। যদিও তার কাল্টিভেশন ফ্যাং ইউয়েনের সমান ছিল, কিন্তু লড়াইয়ের শক্তিতে সে ফ্যাং ইউয়েনের ধারে কাছেও ছিল না। গু ইউয়ের মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। সে ফ্যাং ইউয়েনের একগুঁয়ে আর অহংকারী স্বভাবের কথা আগেই শুনেছিল। সে মনে মনে প্রস্তুতি নিয়েই এসেছিল, কিন্তু তা সত্ত্বেও ফ্যাং ইউয়েনকে সে কমই ভেবেছিল। সে তার সম্মান ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ফ্যাং ইউয়েনের ওপর সেই পুরনো চালের কোনো কাজ হল না। সে অনুভব করল তার মুখটা অপমানে পুড়ে যাচ্ছে আর বুকটা রাগে ফেটে যাচ্ছে। সব সম্মান যেন এক নিমেষে ধুলায় মিশে গেল। মনে মনে সে বিষোদ্গার করলেও সেখান থেকে সরে গেল না, কারণ তার ভাইটালিটি লিফ খুব বেশি দরকার ছিল। সে অভিজ্ঞ মানুষ ছিল এবং খুব ভালো করেই জানত যে এই বিপদের দিনে একটা ভাইটালিটি লিফ জীবনের আর মৃত্যুর মাঝের তফাৎ তৈরি করে দিতে পারে। বয়স যত বাড়ে, মানুষের সাহস তত কমতে থাকে। তরুণ বয়সে সে ছিল গরম রক্তের মানুষ, খুব সহজেই উত্তেজিত হয়ে যেত। সে ক্ল্যানের মানুষদের বাঁচাতে চাইত, বিশ্বকে বদলে দিতে চাইত, এক মহান বীর হতে চাইত, আর সেই সময় মৃত্যুর মুখোমুখি হতেও তার দ্বিধা ছিল না। কিন্তু এখন সে বৃদ্ধ আর অনেক বেশি শান্ত। এতগুলো বছরে সে জীবনের অনেক রূপ দেখেছে আর নিজেকে নতুন করে চিনেছে। বিশেষ করে তার কয়েকটা সন্তান মারা যাওয়ার পর তার হৃদয় আরও পাথর হয়ে গিয়েছিল। যে কোনো সংগঠনের টিকে থাকার জন্যই আত্মত্যাগের প্রয়োজন হয়। সম্পদ চিরকাল সীমিত, সবসময় তৈরি হলেও তা খরচ হয়ে যায়, তাই এই যোগ বিয়োগের খেলায় মোট পরিমাণ একটা নির্দিষ্ট সীমাতেই আটকে থাকে। মানুষের বেঁচে থাকার জন্য খাবার, কাপড় আর আশ্রয়ের দরকার হয়, আর গু মাস্টারদের কাল্টিভেশনের জন্য দরকার হয় গু, প্রাইমিভাল স্টোন আর খাবার। শক্তিশালী হতে গেলে আরও বেশি সম্পদের প্রয়োজন হয়, কিন্তু কেউ যদি ত্যাগ স্বীকার না করে, তবে সেই সম্পদ আসবে কোত্থেকে? নিজের সুবিধা বাঁচানোর জন্য অন্যকে বিপদে ফেলাটাই স্বাভাবিক। সুরক্ষা, সম্মান, পরিবারের ভালোবাসা, স্বপ্ন আর গরম রক্ত, এগুলো সবই আত্মত্যাগের জন্য বানানো কিছু সুন্দর অজুহাত মাত্র। এমন কোনো সংগঠন নেই যা আত্মত্যাগকে উৎসাহ দেয় না, কিন্তু উচ্চপদস্থরা কখনো সেটা মুখে বলবে না। তারা বলবে রক্ষা করা, সম্মান, ভালোবাসা আর স্বপ্নের কথা, এবং বিনিময়ে কিছু সুযোগ সুবিধা দেবে। তবে মানুষ মরে গেলে সেই সুযোগ সুবিধা কোনো কাজে আসে না। একজন মৃতবীরের পক্ষে কি উপভোগ করা সম্ভব? গু ইউয়ে ছিং সুরো কথাই ধরা যাক। সে হাসি মুখে মরে গিয়ে মাটির নিচে ঘুমিয়ে আছে। তার নাম খোদাই করা আছে স্মৃতিস্তম্ভে, আর তার নাম ভাঙিয়ে নতুন নতুন বীরদের বলির পাঁঠা বানানো হচ্ছে। গু ইউয়ে নামের বুড়োর থমথমে মুখের দিকে তাকালো জিয়াং ইয়া। মনে মনে সে দারুণ খুশি হচ্ছিল। এই লোকটা জোর করে জিয়াং ইয়াকে এখানে নিয়ে এসেছে। জিয়াং ইয়ার র্যাঙ্ক এক কাল্টিভেশন, সে বয়সেও ছোট, তাই গু ইউয়ের সামনে বাধ্য হয়ে মাথা নোয়াতে হয়েছিল তাকে। কিন্তু বুড়ো এভাবে অপমানিত হওয়ায় জিয়াং ইয়ার খুব আনন্দ হচ্ছিল। ফ্যাং ইউয়েনের এই বেপরোয়া মনোভাব তার কাছে বেশ দারুণ লাগল। গু ইউয়ে চেয়েছিল ফ্যাং ইউয়েনকে কয়েকটা চড় মেরে শিক্ষা দিতে, এই অহংকারী জুনিয়রকে একটু আদব শেখাতে। কিন্তু ভাইটালিটি লিফের প্রয়োজনে সে রাগ চেপে রাখল। বলল, জুনিয়র ফ্যাং ইউয়েন, তোমার এভাবে বলা ঠিক না। তুমি এখনো ছোট, মানুষের সম্পর্কের দাম বোঝো না। একদিন তোমারও অন্যের কাছে সাহায্য চাইতে হবে। চিন্তা করো,
ভবিষ্যতে তুমি যদি আমার কাছে কোনো সাহায্য চাও আর আমি এমন ব্যবহার করি তোমার কেমন লাগবে? ফ্যাং ইউয়েন মনে মনে হাসল। এই ভুয়া সম্পর্কের কোনো মানে হয় না। মানুষের একতা শুধু তখনই দরকার হয় যখন তারা আলাদাভাবে দুর্বল থাকে। শক্তি মানুষের আসল পরিচয়। কেউ শক্তিশালী হলে সবাই তার সাথে সম্পর্ক রাখতে চায়। তবে এসব ডেমনিক প্যাথের চিন্তা প্রকাশ্যে বলার কোনো দরকার ছিল না। যেহেতু ঘুম ভেঙেই গেছে, ফ্যাং ইউয়েন ভাবল ব্যবসাটা করেই নেওয়া যাক। সে গম্ভীর গলায় বলল, আমি যে বেচব না তা না। একটা ভাইটালিটি লিফের দাম 68 প্রাইমিভাল স্টোনস। তোমার কয়টা লাগবে? দরজার বাইরে দাঁড়িয়ে থাকা গু ইউয়ে দাম শুনে চমকে উঠল। দ্রুত বলল, জুনিয়র ফ্যাং ইউয়েন, এই দাম তো অনেক বেশি। ফ্যাং ইউয়েন একটা তাচ্ছিল্যের হাসি দিল। বলল, তাহলে কিনো না। গোত্রের সম্পদের তালিকায় তো ভাইটালিটি লিফ আছেই, মেরিট পয়েন্টস দিয়ে বদলে নাও। গু ইউয়ে তিতো হাসি হেসে বলল, সেটা কি আর আমি জানি না? কিন্তু ওগুলো সব প্রভাবশালী মানুষদের কাছে বিক্রি হয়ে যায়। মেডিসিন হলের প্রধান গু ইউয়াওজি সব নিজের কবজায় রেখেছে। আমি কিভাবে পাব? জুনিয়র ফ্যাং ইউয়েন, আমার ওপর একটা উপকার করো। আমি এই উপকার কখনো ভুলব না। আমার মতে 60 প্রাইমিভাল স্টোনস একদম ন্যায্য দাম। তোমার উপকারের আমার কোনো দরকার নেই। তুমি আমার অনেক সময় নষ্ট করেছ। এখন 70 প্রাইমিভাল স্টোনস লাগবে। না কিনতে চাইলে কেটে পড়ো। ফ্যাং ইউয়েন সরাসরি জানিয়ে দিল। গু ইউয়ে রাগে পাদাপাতে লাগল। বলল, জুনিয়র ফ্যাং ইউয়েন, তুমি এভাবে ব্যবসা কিভাবে করো? ফ্যাং ইউয়েন আবার ঠাট্টা করে বলল, সময় বদলে গেছে। এখন দাম 72 প্রাইমিভাল স্টোনস। তুমি যত কথা বলবে আমার সময় নষ্ট হবে আর আমি দাম বাড়াবো। আশা করি তুমি সঠিক সিদ্ধান্ত নেবে। কথাটা শুনে গু ইউয়ের মুখ রাগে লাল সবুজ হয়ে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু মুখ খুলে আর কোনো শব্দ বের করতে পারল না। তার বয়সের ছাপ পড়া চেহারার এই অবস্থা দেখে পাশে দাঁড়িয়ে থাকা জিয়াং ইয়া মনে মনে খুব মজা পেল। শেষমেশ বুড়ো দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, আমি কিনব। আমার 5টা ভাইটালিটি লিফ লাগবে। টাকাগুলো জিয়াং ইয়ার হাতে দিয়ে দাও। আর ভাইটালিটি লিফগুলো 3 দিন পর তার কাছ থেকেই নিয়ে নিও। ফ্যাং ইউয়েন ঘরের ভেতর থেকে বলল। ব্যবসার সাধারণ নিয়মের বাইরে গিয়ে একদম গায়ের জোরে কথাগুলো বলল সে। তা সত্ত্বেও গু ইউয়ে টাকা দিতে বাধ্য হল। বেশ কয়েকটা থলে সে জিয়াং ইয়ার হাতে তুলে দিল। টাকা দেওয়ার সময় তার হাত কাঁপছিল। বছরের পর বছর কষ্ট করে জমানো সঞ্চয়গুলো আজ এক ধূর্ত ব্যবসায়ীর পেটে গেল। বুক ভরা ক্ষোভ আর অপমান নিয়ে সে বাঁশঝাড়ের বাড়িটা থেকে বেরিয়ে গেল। বাইরে এসে জিয়াং ইয়া সাবধানে বলল, ফ্যাং ইউয়েন স্যার, আপনি দারুণ বদলা নিয়েছেন। কিন্তু গু ইউয়েকে পুরো শত্রু বানিয়ে ফেললেন। এই বুড়ো লোকটা তরুণ বয়সে ভীষণ প্রতিশোধ পরায়ণ ছিল, সহজে ছেড়ে দেবে না। ওকে নিয়ে ভাবতে হবে না। বুড়োটা শুধু বয়সের গরম দেখায়, ও এমনিতেই বাদ পড়ে যাবে। ঘরের দরজা খুলে কথাগুলো বলল ফ্যাং ইউয়েন। জিয়াং ইয়া তার হাতে টাকার থলেগুলো তুলে দিল। গোত্র এখন নেকড়েদের আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে, তাই প্রচুর রসদ দরকার। রসদ কম থাকলে এত বড় সংগঠন টিকিয়ে রাখা যায় না, ফলে অপ্রয়োজনীয় মানুষদের বাদ দিতে হয়। এই বুড়ো মাস্টাররা বেঁচে থেকে শুধু মহামূল্যবান সম্পদ নষ্ট করছে, ওদের বিদায় নেওয়াই নিয়তি। নেকড়ের দল যেমন বুড়ো আর অসুস্থদের বের করে দেয়, মানুষ সমাজে সেটা মুখে বলা হয় না। মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগের দোহাই দিয়ে বুড়ো মাস্টারদের যুদ্ধে পাঠানো হয়। গু ইউয়ে কি ব্যাপারটা বোঝে না? অবশ্যই বোঝে, কিন্তু সমাজের এই ব্যবস্থার কাছে সবাই জিম্মি। পরিবার আর গোত্র রক্ষার নামে যখন ডাকা হয় তখন না বলার সুযোগ থাকে না। রাজকীয় ব্যবস্থার নির্মম সত্যটাই এমন। ফ্যাং ইউয়েন ঠান্ডা কণ্ঠে হেসে বলল, অতীতে প্রতিটা উলফ টাইডে কতজন বুড়ো মাস্টার বেঁচে ফিরেছে? 5টা কেন, এই বুড়োকে 50টা ভাইটালিটি লিফ দিলেও সে বেঁচে ফিরতে পারবে না। ফ্যাং ইউয়েনের গলার গাম্ভীর্য আর হিমশীতল মেজাজ দেখে জিয়াং ইয়ার গা শিউরে উঠল। সে ভয়ে মাথা তুলে তাকাতেও পারছিল না। ফ্যাং ইউয়েন তার অন্ধকার চোখের দৃষ্টি জিয়াং ইয়ার দিকে রেখে বলল, আজ থেকে নির্দিষ্ট সময় ছাড়া আমার কাছে আসবে না। আমার নিয়ম ভাঙলে পরিণতি ভালো হবে না। তোমার ভাইয়ের খাতিরে তোমাকে এই ব্যবসা করতে দিয়েছি, তবে নিজের সম্মান নিজেকেই ধরে রাখতে হয়। বুঝেছ? জিয়াং ইয়াটু শব্দ করার সাহস পেল না। গু ইউয়ের করুণ অবস্থার কথা মনে করে তার কপাল ঘেমে উঠল। আর শোনো, আজ থেকে ভাইটালিটি লিফের দাম 70 প্রাইমিভাল স্টোনস করে দাও। ফ্যাং ইউয়েন আবার বলল, 70? জিয়াং ইয়া চোখ কপালে তুলে ঢোক গিলল। তার চোখের সামনে যেন পাহাড়সম প্রাইমিভাল স্টোনস ভেসে উঠল। তবে কিছুটা ভয় পেয়ে সে নিচু স্বরে বলল, ফ্যাং ইউয়েন স্যার, এভাবে দাম বাড়ালে সবাই তো ভাববে আমরা বিপদের সুযোগ নিচ্ছি। গোত্রের এই বিপদে টাকা কামানোর দুর্নাম হলে মানুষের ক্ষোভ বাড়বে। ক্ষোভ? ওরা আবার কি করবে? যা বলছি করো, ফালতু কথা বলো না। কেউ ঝামেলা করলে বলবে পাতাগুলো আমি বিক্রি করছি। ফ্যাং ইউয়েন তাচ্ছিল্যের সুরে বলল, ঠিক আছে স্যার, একদম ঠিক আছে। জিয়াং ইয়া ঘন ঘন মাথা নাড়ল। ফ্যাং ইউয়েন নিজে দায়িত্ব নিচ্ছে শুনে সে স্বস্তি পেল। সে সামান্য র্যাঙ্ক এক ছোটখাটো মাস্টার,
এত মানুষের সাথে শত্রুতা করা তার পক্ষে সম্ভব না। সব দায় ফ্যাং ইউয়েনের ঘাড়ে চাপিয়ে দেওয়াটাই তার জন্য বেঁচে থাকার উপায়। জিয়াং ইয়ার এই চালাকি ফ্যাং ইউয়েন আগেই বুঝতে পেরেছিল, তবে এখন তাদের শক্তি আর অভিজ্ঞতার মধ্যে বিশাল তফাৎ। ফ্যাং ইউয়েন এখন অন্য উচ্চতায় জীবনযাপন করে। সেই রেড স্টিল রিলিক জিইউ ব্যবহার করার পর সে র্যাঙ্ক 2 পিক স্টেজে পৌঁছে যাবে, অর্থাৎ র্যাঙ্ক 3-এর একদম কাছাকাছি। তার মানে সে প্রাথমিক বাধা পার করে এসেছে। এই শক্তির জোরে তার ভবিষ্যৎ জীবন সম্পূর্ণ আলাদা হতে চলেছে। আগে তাকে লুকিয়ে থাকতে হতো, কিন্তু এখন তাকে হতে হবে কঠোর ও আক্রমণাত্মক। নিজের ক্ষমতা দেখালেই কেবল সবচেয়ে বেশি লাভ আদায় করা সম্ভব। আর এই জিয়াং ইয়াকে এখনও কিছু কাজে লাগানো যাবে। ছোটখাটো চতুরতা দেখালেও ফ্যাং ইউয়েনের আসল স্বার্থে আঘাত না লাগা পর্যন্ত সে এসব সহ্য করতে প্রস্তুত। শান্তির সময় উঁচু পদের মানুষেরা খুঁটিনাটি ভুল ধরে ঝামেলা করে, কিন্তু এখন উলফটাইড চলছে। এত ছোট বিষয়ে মাথা ঘামানোর সময় কারণ নেই। আর এই উলফটাইড শেষ হওয়ার পর জিইউ ভিলেজ টিকে থাকবে কিনা তারও তো কোনো নিশ্চয়তা নেই। আধা মাস পর সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ল লাইটনিং উলফের দল। জিইউ মাস্টাররা বাধ্য হয়ে দ্রুত পিছু হটতে লাগল। শিয়ং ইউয়ানঝেন, একটু সহ্য করো। জিইউ ভিলেজ আর বেশি দূরে নয়। শিয়ং জিয়াও ম্যান মাটিতে পড়ে থাকা সঙ্গীর দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। তার চোখ দুটো কান্নায় লাল হয়ে গেছে। লিডার বোন, আমি আর পারছি না। আমার মনে একটা কথা ছিল, শিয়ং ইউয়ানঝেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে বলল। মারাত্মক জখম নিয়ে তার ফ্যাকাশে মুখে মৃত্যুর ছায়া নেমে এসেছে। বলো, আমি শুনছি। শিয়ং জিয়াও ম্যান ডুকরে কেঁদে উঠল। সে জানত এই শান্ত ছেলেটি মনে মনে তাকে ভালোবাসত। এই শেষ সময়ে সে হয়তো ভালোবাসার প্রকাশই করতে চায়, কিন্তু শিয়ং ইউয়ানঝেন মুখে আর ভালোবাসা প্রকাশের সুযোগ পেল না। অতিরিক্ত রক্তক্ষরণ আর মারাত্মক আঘাতে সেখানেই তার প্রাণবায়ু উড়ে গেল। শরীরের সর্বত্র নেকড়ের কামড়ের দাগ। সবচেয়ে ভয়াবহ ক্ষতটা ছিল তার বুকে। ডান কাঁধ থেকে শুরু করে একদম তলপেট পর্যন্ত পেট চিরে গেছে। একটা বোল্ড লাইটনিং ওলফের থাবার আঁচড়ে এই অবস্থা। লিডার, বিপদ মারাত্মক। আর এক দল বোল্ড লাইটনিং ওলফ চলে এসেছে। তদন্তকারী জিইউ মাস্টার প্যানিক ছড়ানো গলায় চিৎকার করে উঠল। শিয়ং জিয়াও ম্যান চোখের জল মুছে শিয়ং ইউয়ানঝেনের দেহটা আস্তে করে মাটিতে রাখল। সে যে দলের লিডার, দলের বাকিদের বাঁচাতে তাকে এখন শক্ত হতে হবে। মৃত মানুষ তো চলে গেছে, কিন্তু জীবিতদের তো এই নিষ্ঠুর জগতে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হবে। শয়তানের দলের কি কোনো শেষ নেই? শিয়ং জিয়াও ম্যান গালাগাল দিয়ে উঠল। তার সুগঠিত শরীর আর সুন্দরী চেহারায় এই রাগী রূপটা এক অদ্ভুত আকর্ষণ তৈরি করছিল। তার কঠোর কথা শুনে বাকিদের অস্থির মন কিছুটা শান্ত হল। গালাগাল দেওয়ার সাথে সাথেই পরিস্থিতি গুছিয়ে নিতে নজর বোলাল সে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে হতাশ হয়ে পড়ল। 1 বা 2 দল বোল্ড লাইটনিং উলফ হলে সে যুদ্ধ করে বেরিয়ে যেতে পারত, কিন্তু 4-4টে দলকে একসাথে মোকাবেলা করার বুদ্ধিমানের কাজ হবে পিছনের উপত্যকায় পিছু হটে সিগন্যাল জিইউ ব্যবহার করা। তাতে হয়তো সাহায্যকারী দল চলে আসবে। সবাই উপত্যকার দিকে পিছু হটো। শিয়ং জিয়াও ম্যান আদেশ দিয়ে তার 2টো বিশাল ভালুককে নিরাপত্তার কাজে লাগিয়ে দিল। এই 2টো বিশাল ভালুককে সে খুব যত্ন করে পুষেছিল। একটা কালো আর একটা বাদামি। গায়ের লোম বেশ মসৃণ হলেও এখন সারা শরীরে ক্ষতের দাগ ভরপুর। উপত্যকায় নিরাপদে পিছু হটার সময় তার একটা ভালুক মারা গেল। ডজনখানেক নেকড়ে মারার পর শক্তি হারিয়ে কালো ভালুকটা নেকড়ের দলের মুখে ঢলে পড়ল। ভালুকের মৃতদেহ থেকে একটা জিইউ পোকা তীব্র গতিতে বের হয়ে এসে শিয়ং জিয়াও ম্যানের হাতের তালুতে ফিরে এল। এটা ছিল বেয়ার এনস্লেভমেন্ট জিইউ। সাধারণ ভালুকদের ওপর এটা প্রয়োগ করে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায়, তবে এটা সাধারণ ভালুকের জন্যই প্রযোজ্য, কারণ বেয়ার এনস্লেভমেন্ট জিইউ হল মাত্র র্যাঙ্ক 2। এটা দিয়ে বেয়ার কিংকে পোষ মানানো যায় না। যদি কোনো বেয়ার কিংকে পোষ মানানো যেত, তবে শক্তি অনেক বেড়ে যেত, কারণ সবচেয়ে দুর্বল বেয়ার কিংয়ের অধীনেও অন্তত 100 ভালুকের দল থাকে। এখন সাহায্য আসার জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই। আশা করি তারা দ্রুত আসবে। শিয়ং জিয়াও ম্যান হাঁপাতে হাঁপাতে দীর্ঘশ্বাস ফেলল। উপত্যকায় চলে আসায় তাদের আক্রমণের ক্ষেত্র ছোট হয়ে এসেছে, ফলে নেকড়ের দলের চাপ কিছুটা কমেছে। কিন্তু এখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই, আর রক্ত ও যুদ্ধের গন্ধ আরও নেকড়েকে আকর্ষণ করবে। বিপদ এখনও কাটে নাই। ঠিক তখনই মাথার ওপরের পাহাড়ের চূড়া থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল। সবাই ওপরের দিকে তাকাতেই একজন যুবককে দেখতে পেল। আরে, ও তো সিয়ং গোত্রের 7 জন জিইউ মাস্টার প্রথমে আসা দেখলেও পরক্ষণেই তাদের মুখে জটিল এক ভাবের সৃষ্টি হল। বাই নিংবিং আর গু ইউয়েচিং শুর সেই ভয়াবহ লড়াইয়ের পর থেকেই ফ্যাং ইউয়েনের নাম সবার মুখে মুখে ঘুরছিল। পুরোটা পথ বাই নিংবিংকে ধাওয়া করে সে এখন ভীষণ জনপ্রিয়। তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। আজকাল নেকড়ের আক্রমণের মুখে ফ্যাং ইউয়েন তার শক্তির দুর্দান্ত আত্মপ্রকাশ ঘটাচ্ছিল।
সে একাই লাইটনিং উলফ শিকার করতে যেত আর অবিশ্বাস্য সব সাফল্য নিয়ে ফিরে আসত। নতুন প্রজন্মের একজন উদীয়মান তারকা ছিল সে। তার অদ্ভুত ব্যক্তিত্ব আর খারাপ সুনাম না থাকলে তার অবস্থান চি শান বা মো ইয়ানের সমান হতে পারত। কিন্তু শিয়ং গোত্রর মানুষদের কাছে ফ্যাং ইউয়েন ছিল শিয়ং জিয়াংয়ের খুনি। তাই যখন শিয়ং জিয়াও ম্যান আর অন্যেরা ফ্যাং ইউয়েনকে দেখল, তাদের মুখের ভাব এক মুহূর্তের জন্য বেশ জটিল হয়ে গেল। উপর থেকে ফ্যাং ইউয়েন তাদের দিকে তাকিয়েছিল। হাতের লতাপাতা নাড়াতে নাড়াতে সে ধীরে ধীরে বলল, তোমরা সাহায্য আসার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারো, অথবা আমার হাতের এই লতা ধরে উপরে পাহাড়ে উঠে পালিয়ে বাঁচতে পারো। সাহায্যকারী দল কখন আসবে সেটার কোনো ঠিক ছিল না। যুদ্ধের ময়দানে পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যেত। শিয়ং জিয়াও ম্যান আর তার সঙ্গীরা স্বভাবতই সামনের লতাটাই বেছে নিল। কিন্তু ফ্যাং ইউয়েন তো আর এমনি এমনি ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে সরাসরি পারিশ্রমিক চেয়ে বসল। এতে সিয়ং গোত্রের জিইউ মাস্টাররা প্রচণ্ড ক্ষেপে গেল। একজন রাগে চিৎকার করে বলল, ফ্যাং ইউয়েন, আমরা মিত্রদলের অংশ, তুমি এটা কিভাবে করতে পারো? আরেকজন ঘৃণা প্রকাশ করে বলল, বিয়ার এনস্লেভমেন্ট গু দাবি করছ? কতখানি নির্লজ্জ তুমি! ফ্যাং ইউয়েন শান্ত গলায় জবাব দিল, একটা বিয়ার এনস্লেভমেন্ট গু আর 700 প্রাইমিভাল স্টোনস। বিনিময়ে তোমাদের 7 জনের জীবন বাঁচছে। এটা খুব সস্তা একটা দাম। তোমরা প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারো। আমি গ্রামে ফিরে গিয়ে তোমাদের বিপদের কথা রিপোর্ট করব। হ্যাঁ, কিন্তু সাহায্য কখন পৌঁছাবে কিংবা আসার পথে তারা আবার নেকড়ের দলের মুখে পড়বে কিনা সেটার নিশ্চয়তা আমি দিতে পারছি না। সবাই এক মুহূর্তে চুপ হয়ে গেল। তাদের মুখের চেহারা ভীষণ কালো হয়ে উঠল। শেষমেশ শিয়ং জিয়াও ম্যান সবার জীবন বাঁচানোর খাতিরে মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। সে তিক্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। ফ্যাং ইউয়েন, তুমি সত্যিই তোমার খ্যাতি বজায় রেখেছ। ফ্যাং ইউয়েন উদাসীনভাবে কাঁধ ঝাঁকাল। এই পরিণতিটা তার আগেই জানা ছিল। সেই গাছের লতাটা নিচে ছুঁড়ে দিল আর মনে মনে ঠান্ডা হাসল। এই 4টি লাইটনিং উলফের দলকে সে নিজেই কৌশলে এখানে টেনে এনেছিল। সে চেয়েছিল এরা মরে গেলে তাদের জিইউ ওয়ার্ম আর প্রচুর মেধা পয়েন্ট হাতিয়ে নিতে। কিন্তু এদের পাঠানো সিগন্যাল গু আশপাশের জিইউ মাস্টার দলগুলোর নজর কেড়ে নেয় আর তারা দ্রুত সাহায্যে এগিয়ে আসে। নিজের পরিশ্রম যাতে ভেস্তে না যায় সেজন্য ফ্যাং ইউয়েন নিজেই একবারের জন্য সাহায্যকারী জিইউ মাস্টার হিসেবে অভিনয় করে ফেলল। শিয়ং জিয়াও ম্যান আর অন্যেরা লতা ধরে নেকড়ের দলের হাত থেকে সফলভাবে পালিয়ে আসল। কিছুক্ষণের মধ্যেই 3টি জিইউ মাস্টার দল সেখানে এসে পৌঁছাল, যাদের মধ্যে একটি ছিল চি শান এর দল। তা দেখে সিয়ং গোত্রর 7 জন জিইউ মাস্টার আরও বেশি মন খারাপ করে ফেলল। শিয়ং জিয়াও ম্যান ভীষণ অনুশোচনা করতে লাগল। একটু আগেই সে বিয়ার এনস্লেভমেন্ট গু থেকে তার চেতনা সরিয়ে নিয়ে ফ্যাং ইউয়েনকে সেটা শোধন করতে সাহায্য করেছিল। তাই এখন মন চাইলেও নিজের কথা থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ তার ছিল না। শিয়ং জিয়াও ম্যান ফ্যাং ইউয়েনের চোখের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলল, ফ্যাং ইউয়েন, আমি তোমাকে মনে রাখব। ফ্যাং ইউয়েন শান্তভাবে হেসে বলল, মনে রাখবে কি রাখবে না সেটা তোমার ব্যাপার। এই বলে সে ঘুরে দাঁড়িয়ে হাঁটা দিল। অন্য প্রান্তে চি শানের দল এগিয়ে এসে বিনয় সুরে বলল, মিস শিয়ং, আবার আমাদের দেখা হল। বাইনিং বিংয়ের ঘটনার পর থেকে জিইউ ভিলেজ হারিয়েছিল গু ইউয়ে চিংশুকে, আর সিয়ং গোত্র তাদের শক্তিশালী যোদ্ধাকে হারিয়েছিল। তাই এই 2 গোত্র একে অপরের আরও কাছাকাছি চলে এসেছিল। রাজনৈতিকভাবে বাই ক্লান 2 গোত্রের কাছেই কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল, যদিও জোট এখনও বহাল ছিল। শিয়ং জিয়াও ম্যান কপাল কুঁচকে চি শানের দিকে হাত জোড় করে বলল, বড় ভাই চি শানকে শ্রদ্ধা জানাই। এবার আমরা জিইউ ভিলেজের কাছে সাহায্য চাইতে এসেছি। সিয়ং গোত্র টানা 6 দিন 6 রাত ধরে নেকড়ের দলের ঘেরাওয়ে আটকে আছে। আজকাল নেকড়ের আক্রমণ আরও ভয়াবহ রূপ নিয়েছিল। লাইটনিং উলফের দলগুলো গ্রামগুলোতে সরাসরি আক্রমণ করার জন্য ঘেরাও করতে শুরু করেছিল। 3টি গোত্রের মধ্যে সিয়ং গোত্র সবচেয়ে নিচে পাহাড়ের পাদদেশে অবস্থান করছিল। ফলে তারা নেকড়েদের প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত হতো। বাস্তবে এই নিয়ে তারা 3 বার ঘেরাওয়ের মুখে পড়ল আর তাদের জরুরি সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছিল। ভিতর আর বাইরে থেকে একসাথে হামলা চালিয়ে তবেই এই শক্ত নেকড়ের দলকে ছত্রভঙ্গ করা সম্ভব ছিল। চি শান বলল, সাহায্য পাঠানোর বিষয়টি কোনো সমস্যা নয়। গত 2 বারে কি আমরা একসাথে সফলভাবে কাজ করিনি? তবে এই বিষয়টি আমাকে প্রথমে গোত্র প্রধানের কাছে রিপোর্ট করতে হবে। আমার সাথে এসো। শিয়ং জিয়াও ম্যান আর তার সঙ্গীরা চি শানের দলের সাথে জিইউ ভিলেজের দিকে চলল। জিইউ ভিলেজে ইতোমধ্যে সুরক্ষার নানা স্তর তৈরি করা হয়েছিল। বাইরের দেয়ালগুলো ডজন ডজন টাওয়ার দিয়ে মজবুত করা হয়েছিল। গ্রামের দেয়ালের নিচে গভীর খাত খুঁড়ে ধারালো বাঁশের খুঁটি পুঁতে রাখা হয়েছিল। গ্রামের দেয়ালে স্টিল ভাইন গু আর পয়জন ফ্লাওয়ার গু রোপণ করা হয়েছিল। এক নজরে দেখলে মনে হতো দেয়ালগুলো ধারালো লতা দিয়ে ঢাকা, আর তাদের মাঝে শত শত সুন্দর বিষাক্ত ফুল ফুটে উঠতে শুরু করেছে। প্রধান দরজায় ঢুকলেই চোখে পড়ত চারপাশের প্রতিটি ভবন, তা বাড়িঘর হোক বা পান্থশালা,
সবই অস্থায়ী দুর্গে রূপান্তরিত হয়েছে। শিয়ং জিয়াও ম্যান আর তার 6 জন সঙ্গী সিয়ং গোত্র থেকে বের হওয়ার পর অনেক কঠিন পথ পার করে এসেছিল। নেকড়ের দলের মাঝখান দিয়ে আসতে গিয়ে তাদের শরীরে নানা ধরনের ক্ষত তৈরি হয়েছিল, তাই চিকিৎসার জন্য তাদের একটা বাঁশের ভবনে নিয়ে যাওয়া হল। সেই বাঁশের ভবনে 10 জনেরও বেশি হিলিঙ্গু মাস্টার ছিল। তাদের বেশিরভাগই ছিল র্যাঙ্ক 1 জিও মাস্টার, তবে কয়েকজন র্যাঙ্ক 2 জিও মাস্টারও ছিল। কিন্তু শিয়ং জিয়াও ম্যান আর তার সঙ্গীদের সবচেয়ে বেশি অবাক করল তা হল এই পুরো চিকিৎসা ব্যবস্থার দায়িত্বে কোনো র্যাঙ্ক 2 হিলিঙ্গু মাস্টার ছিল না, ছিল এক কমবয়সী মেয়ে। মেয়েটি দ্রুত নির্দেশ দিচ্ছিল, এই অজ্ঞান হওয়া লোকটিকে বাঁশের চেয়ারে রাখো। যার পা ভেঙে গেছে, গু ইউয়ে সিং, তুমি গিয়ে তাকে চিকিৎসা দাও। যার হালকা আঘাত লেগেছে, আহ ফেং, রক্ত পড়া বন্ধ করো। আহ সিং, জীবাণুনাশক লাগাও। শিয়াও হুয়া, ভাঙা পায়ে কাঠের তক্তা বেঁধে ব্যান্ডেজ করে দাও। মেয়েটির চুল ছিল কালচে, ছোট্ট মিষ্টি মুখ আর চোখ দুটি ক্রিস্টালের মতো জলজল করছিল। তার কণ্ঠ ছিল মিষ্টি, কিন্তু রোগীদের সামলানোর সময় তার দক্ষতা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল। শিয়ং জিয়াও ম্যান হঠাৎ একজনকে মনে করে জিজ্ঞেস করল, ছোট বোন, তুমি কি গু ইউয়ে ইয়াওলে? দায়িত্ব শেষ করে গু ইউয়ে ইয়াওলে এগিয়ে এসে পরিচয় দিল, সিয়ং গোত্রর বোন জিয়াও ম্যান, আপনাকে অভিবাদন। আপনি আমার নাম জানেন শুনে ভালো লাগল। শিয়ং জিয়াও ম্যান বিনয়ের সাথে প্রশংসা করে বলল, বোন ইয়াওলে, তুমি তো বেশ নামকরা একজন মানুষ। লর্ড ইয়াও জিরো দয়ালু হৃদয় পেয়েছ তুমি। এমনকি তোমার র্যাঙ্ক 1 কাল্টিভেশন থাকা সত্ত্বেও তোমাকে কিং মাও মাউন্টেনের সেরা 10 জন উদীয়মান তারকার একজন হিসেবে গণ্য করা হয়। সিয়ং গোত্রতেও তোমার বহু প্রশংসাকারী আছে। গু ইউয়ে ইয়াওলে এখনও বেশ ছোট। প্রশংসা শুনে সে লজ্জায় মাথা নিচু করল, তার মুখ লাল হয়ে উঠল। ঠিক সেই সময় সিয়ং গোত্রর একজন জিও মাস্টার অসন্তোষ প্রকাশ করে বলল, যদিও তোমরা দুজনেই উদীয়মান তারকা, কিন্তু ফ্যাং ইউয়েন কোনোভাবেই তোমার সাথে তুলনীয় নয়, ছোট বোন। আরেকজন গর্জে উঠল, ফ্যাং ইউয়েনের কথা বলবে না, তার নাম শুনলেই আমার রক্ত গরম হয়ে যায়। একজন দীর্ঘশ্বাস ফেলে বলল, কোনো উপযুক্ত নায়ক নেই বলেই এক দুশ্চরিত্র সুযোগ পেয়ে খ্যাতি পাচ্ছে। কেউ একজন যুক্ত করল, এই লোকটার নীতিজ্ঞান বলতে কিছু নেই, ভেবে দেখুন সে ও নাকি উদীয়মান তারকাদের তালিকার 1 নম্বরে আছে। এটা ভাবলেই গা গুলিয়ে ওঠে। এই কথাগুলো চারপাশে থাকা জিইউ ভিলেজ এর জিইউ মাস্টারদের মনোযোগ আকর্ষণ করল। একজন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ফ্যাং ইউয়েন আবার কি করল? শিয়ং জিয়াও ম্যান রাগ উগরে দিয়ে বলল, হুহ, সে আমাদের বাঁচানোর পুরস্কার হিসেবে আমার থেকে একটা বিয়ার এনস্লেভমেন্ট গু আর 700 প্রাইমিভাল স্টোনস ছিনিয়ে নিয়েছে। এত নির্লজ্জ আর লোভী মানুষ আমি জীবনে কখনো দেখিনি। আর একজন যোগ করল, এটা তো কিছুই না, এর চেয়েও খারাপ ঘটনা আছে। তার মনটা কয়লার চেয়েও কালো। একটা ভাইটালিটি লিফ 80 প্রাইমিভাল স্টোনসে বিক্রি করে সে সুযোগের সদ্ব্যবহার করছে, সে সীমাহীন লোভী। অন্য একজন ক্ষোভ প্রকাশ করল, সে বড্ড অহংকারী। আমার এক বন্ধু তার দলে যোগ দিতে চেয়েছিল, সে শুধু তাকে প্রত্যাখ্যানই করেনি, প্রকাশ্যে অপমানও করেছে। তার এত কিসের অহংকার? সে তো কেবল একজন সি গ্রেড ট্যালেন্ট। আরেকজন হতাশ হয়ে বলল, সে একটা অপব্যয়ী লোক। পিতামাতার রেখে যাওয়া সব সম্পত্তি নষ্ট করে ক্যারাভান থেকে রেড স্টিল রেলিক গু কিনেছে, তারপর বাইনিং বিংয়ের থেকে আরেকটি রেড স্টিল রেলিক গু ছিনিয়ে নিয়েছে। আমার কাছে যদি ওই দুটি জিইউ ওয়ার্ম থাকত, তবে আমিও তার মতো কাল্টিভেশন করতে পারতাম। কেউ একজন আক্ষেপ করে বলল, লর্ড গু ইউয়ে চিং শু ই সবচেয়ে সেরা ছিলেন, কত নম্র আর দয়ালু ছিলেন। আফসোস, তিনি এত কম বয়সে মারা গেলেন। আরেকজন বলে উঠল, কিন্তু তার ভাই গু ইউয়ে ফ্যাং ঝেংয়ের মধ্যে ন্যায় বিচার আছে। সে বিপদে সবাইকে সাহায্য করে, তার মন খুব ভালো। সে একেবারে তার ভাইয়ের বিপরীত। শিয়ং জিয়াও ম্যান ভাবতেও পারেনি যে তার একটা ছোট অভিযোগ জিইউ ভিলেজের মানুষের মধ্যে এত বড় প্রতিক্রিয়া তৈরি করবে। সে অবাক হয়ে গেল। ফ্যাং ইউয়েন মানুষ হিসেবে এত বড় ব্যর্থ যে তাকে সবাই এত ঘৃণা করে। সে অদ্ভুত বোধ করে জিজ্ঞেস করল, তাকে যদি সবাই এতই ঘৃণা করে তবে কেউ তাকে শাস্তি দেয় না কেন? বাঁশের ভবনটি মুহূর্তে শান্ত হয়ে গেল। জিইউ ভিলেজের লোকজনেরা একে অপরের দিকে তাকাল, কেউ একটা শব্দও করল না। সত্যি বলতে অনেকেই ফ্যাং ইউয়েনের ব্যবহার আর অতিরিক্ত লাভ করার মানসিকতা সহ্য করতে পারত না। অনেকেই তাকে শিক্ষা দিতে গিয়েছিল, কিন্তু প্রতিবার ফল হতো উল্টো। যারা ঝামেলা করতে যেত তারাই আরও বড় বিপদে পড়ে যেত। কয়েকবার এমন হওয়ার পর আর কেউ তার সাথে ঝামেলা করতে যেত না। আর ফ্যাং ইউয়েন নেকড়ের আক্রমণের মধ্য দিয়ে উঠে আসা সেরা 10 জন উদীয়মান তারকার শীর্ষস্থান দখল করে নিল। এই সব মর্যাদা আর অবস্থান আসছিল কেবল তার শক্তি থেকে। ফ্যাং ইউয়েনের যুদ্ধশক্তি ছিল সবচেয়ে বেশি, তাই সে ছিল শীর্ষে। তার সুনাম যত খারাপই হোক না কেন, কিংবা তার সাথে মানুষের সম্পর্ক যত তিক্তই হোক না কেন। গু ইউয়ে ইয়াওলে একটু কপাল কুঁচকে মনে মনে বলল, আবার সেই ফ্যাং ইউয়েন।
সে কখনো ফ্যাং ইউয়েনকে দেখেনি, কিন্তু তার সম্পর্কে অনেক কিছু শুনেছিল। ফ্যাং ইউয়েন সম্পর্কে তার ধারণা খুব খারাপ ছিল। মেয়েটি ভাবল, এই ফ্যাং ইউয়েন আমার চেয়ে বয়সে বড় হলেও তার কাজকর্ম মোটেও ক্ষমার যোগ্য নয়। সে এবার বোন জিয়াও ম্যানকে ভয় দেখিয়ে বিয়ার এনস্লেভমেন্ট গু নিয়েছে। আমাদের 2 গোত্রের চুক্তির কোনো তোয়াক্কাই করেনি। না, আমাকে ঠাকুরমাকে গিয়ে সব বলতে হবে, যাতে তিনি ফ্যাং ইউয়েনকে একটা শিক্ষা দেন। তা না হলে আমাদের গোত্রের সম্মান ধুলোয় মিশে যাবে। ছোট মেয়েটি মনে মনে ভাবল যে গোত্রের উচ্চপদস্থ কারো উচিত এসে ফ্যাং ইউয়েনকে উপযুক্ত শাস্তি দেওয়া। তার নিজের সেই ক্ষমতা ছিল না, কিন্তু সে বিশ্বাস করত তার ঠাকুরমা মেডিসিন হলের গু ইয়াওজি তা পারবেন। তার চোখে তার ঠাকুরমা ছিলেন সর্বশক্তিমান। গু ইয়াওজি তার নাতনিকে দেখে কিছুটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি চাও আমি গু ফ্যাং ইউয়েনের ব্যবস্থা করি? পরমুহূর্তেই তিনি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, আমার প্রিয় নাতনি, সে কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে? গু ইয়াওলে জবাব দিল, সে আমাকে কষ্ট দেয়নি, কিন্তু অন্যদের ওপর অত্যাচার করছে। এবার সে সিয়ং গোত্রর বোন জিয়াও ম্যানকে ভয় দেখিয়ে একটা বিয়ার এনস্লেভমেন্ট গু আর 700 প্রাইমেবল স্টোনস আদায় করেছে। এটা বড্ড বেশি বাড়াবাড়ি। এভাবে চলতে থাকলে গোত্রের সম্মান নষ্ট হয়ে যাবে। গু ইয়াওজি একটু ভেবে বললেন, ঠিক আছে, ঠাকুরমা বিষয়টি বুঝতে পেরেছে। তুমি এখন যাও, ঠাকুরমা তোমাকে নিরাশ করবে না। মেয়েটি খুশি হয়ে বলল, ধন্যবাদ ঠাকুরমা। তুমি জানো না লোকটা কতটা খারাপ। জিনিসের দাম বাড়িয়ে সে দুর্বলদের ওপর অত্যাচার করে। সে একটা সত্যিকারের শয়তান। নাতনি চলে যাওয়ার পর গু ইয়াওজি গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি অনেক দিন ধরেই ফ্যাং ইউয়েনকে একটা শিক্ষা দিতে চাইছিলেন, তবে নাতনির মতো সরল কোনো কারণে নয়, বরং ফ্যাং ইউয়েন এর কাছে এমন কিছু সম্পদ ছিল যা তার নিজের স্বার্থের জন্য প্রয়োজন ছিল। প্রথমত লিকার ওয়ার্ম। যদিও আগে তিনি ক্যারাভান থেকে একটি কিনেছিলেন, কিন্তু সেটা তার নাতনিকে দিয়ে দিয়েছিলেন। তিনি নিজে যে র্যাঙ্ক 3 জিইউ ওয়ার্ম শোধন করতে চাইছিলেন, তার জন্য একটি লিকার ওয়ার্ম উপাদান হিসেবে ভীষণ দরকার ছিল। দ্বিতীয়ত 9 লিফ ভাইটালিটি গ্রাস। গোত্রের বেশিরভাগ 9 লিফ ভাইটালিটি গ্রাস ছিল গু ইয়াওজির নিয়ন্ত্রণে। এই ভাইটালিটি লিফ বিক্রি করেই তিনি গোত্রে নিজের প্রভাব আর ক্ষমতা ধরে রাখতেন। তিনি মনে মনে গজরাতে লাগলেন, এই ফ্যাং ইউয়েন বড্ড বেশি অহংকারী হয়ে উঠেছে। প্রথমে আমি তার লিকার ওয়ার্ম কিনতে চেয়েছিলাম, কিন্তু সে সরাসরি মানা করে দিল। কত বড় সাহস! আর এবার সে ভাইটালিটি লিফের দাম বাড়িয়ে প্রচুর লাভ কামাল। সে কি মনে করে আমাকে মেডিসিন হলের প্রবীণকে পাত্তা না দিলেও চলবে? বাতাসে 2টা প্রকাণ্ড ব্যানার সনসন শব্দে উড়ছিল। একটা ছিল ব্যাটল মেরিট বোর্ড, সেখানে ফ্যাং ইউয়েন এখন প্রথম 10 জনের মধ্যে জায়গা করে নিয়েছিল। অন্য ব্যানারে নানা ধরনের জিনিসপত্রের তালিকা ছিল, যা ব্যাটল মেরিট দিয়ে বদল করা যেত। তবে ভিড়ে ঠাসা স্কোয়ারের বেশিরভাগ জিইউ মাস্টারদের নজর ছিল নতুন একটা নোটিশের দিকে। নোটিশের মূল কথা ছিল, নেকড়ের আক্রমণ দিন দিন আরও মারাত্মক হচ্ছে, আর ক্ল্যানের জিইউ মাস্টারদের ক্ষয়ক্ষতিও বাড়ছে। চিকিৎসার ব্যবস্থা জোরদার করতে মেডিকেল হল আদেশ দিচ্ছে, যাদের কাছে 9 লিফ ভাইটালিটি গ্রাস আছে তারা যেন অস্থায়ীভাবে সেগুলো ক্ল্যানের কাছে জমা দেয়। মেডিকেল হল লোকবল গুছিয়ে সব উৎপাদন এক ছাদের নিচে নিয়ে আসবে। নোটিশের নিচে একটা নামের তালিকা ছিল। ক্ল্যানের যেসব জিইউ মাস্টারদের কাছে 9 লিফ ভাইটালিটি গ্রাস ছিল, তাদের নাম লেখা ছিল সেখানে। স্বাভাবিকভাবেই ফ্যাং ইউয়েনের নামও তালিকায় ছিল। তখন সে দূর থেকে নোটিশটার দিকে তাকিয়েছিল, তার মুখের অভিব্যক্তি কঠিন হয়ে গেল। প্রথম দেখাতেই সে বুঝে গেল এটা গু ইয়াওজির নতুন চাল। সে মনে মনে ভাবল, এই গু ইয়াওজি আমার কাছ থেকে লিকার ওয়ার্ম কিনতে না পেরে বেশ খেপেছিল। 3 স্টেপস ফ্র্যাগ্র্যান্ট গ্রাস গু বদল করার মতো যথেষ্ট ব্যাটেল মেরিট আমি গুছিয়ে ফেলেছিলাম, কিন্তু সে গোপনে সেটা হতে দেয়নি। আর এখন সে আমার 9 লিফ ভাইটালিটি গ্রাস কাটতে চাইছে। গু ইয়াওজির এমন পদক্ষেপ অবশ্য স্বাভাবিক ছিল। একই ব্যবসার লোকজন তো একে অপরের শত্রু হয়। ভাইটালিটি পাতার বিক্রি নিজের নিয়ন্ত্রণে রেখে গু ইয়াওজি তার ক্ষমতা ও প্রভাব ধরে রাখতে পারত। কিন্তু ফ্যাং ইউয়েন চড়া দামে পাতা বিক্রি করায় তার ব্যবসায় টান পড়েছিল, আর প্রভাবেও ধাক্কা লাগছিল। ফ্যাং ইউয়েন কপাল কুঁচকে ফেলল। তার কাছে এখন অনেক জিইউ আছে, যেমন হোয়াইট জেড গু, মুনগ্লো গু, প্ল্যান্ডার গু, ওয়াটার শিল্ড গু, আর্থ কমিউনিকেশন ইয়ার গ্রাস আর অন্যান্য। কিন্তু 9 লিফ ভাইটালিটি গ্রাস ছিল তার আয়ের প্রধান উৎস। এই জিইউ হারালে হাত পা বাঁধা পড়ে যাবে। গু ইয়াওজি সত্যিই একটা মারাত্মক চাল চেলেছে। আশেপাশের জিইউ মাস্টারদের ফিসফিসানি তার কানে এলো। একজন বলল, মেডিকেল হলো একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। ভাইটালিটি পাতা এত কম ছিল যে আমাদের চাহিদাই মেটানো যেত না। বোর্ডে আসা মাত্রই সবাই কিনে নিত। আরেকজন বলল, মিস্টার ইয়াওজি সত্যিই খুব দয়ালু। তালিকার দিকে দেখো,
এতে চি আর মো ফ্যাকশনের অনেক জিইউ মাস্টারদের নামও আছে। এই কাজ করতে গিয়ে সে নিশ্চয়ই অনেক শক্তিশালী প্রবীণদের সাথে শত্রুতা করে ফেলেছে। অন্য একজন বলে উঠল, মিস্টার ইয়াওজি ক্ল্যানের স্বার্থে ভাবছেন, সে সত্যি শ্রদ্ধার পাত্র। সবাই বেশ উৎসাহিত হয়ে উঠল। 9 লিফ ভাইটালিটি গ্রাস এক জায়গায় এনে বেশি পরিমাণে পাতা তৈরি করা হবে, এটা সবার জন্যই দারুণ খবর ছিল। ফ্যাং ইউয়েন মনোযোগ দিয়ে নোটিশটার দিকে তাকিয়ে দেখল, তালিকার কিছু নামের পাশে জমা দিয়েছে লেখা উঠে গেছে। চি আর মো ফ্যাকশনের লোকেরা তাদের জিইউ জমা দিয়েছে। ফলে তার নিজের নামটা এখন সবার চোখে আলাদাভাবে ভাসছিল। ফ্যাং ইউয়েনের বুকের ভেতর চাপ বাড়তে থাকল। গু ইউয়ে ইয়াওজি একজন পুরানো ঘাগু রাজনৈতিক চালক, সে সবাইকে সাথে নিয়ে ফ্যাং ইউয়েনের ওপর মানসিক চাপ তৈরি করছে। এখন ফ্যাং ইউয়েন যদি না বলে বা বাধা দেয়, তবে সে সবার চোখে অপরাধী হয়ে যাবে। এটা হলো ব্যবস্থার শক্তি। ক্ল্যান যখন কারো কাছ থেকে আত্মত্যাগ চাইবে, তারা সরাসরি বলবে না। তারা মহানুভবতার একটা মুখোশ পরিয়ে এমন পরিস্থিতি তৈরি করবে যে মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। যেমন অবসরপ্রাপ্ত বৃদ্ধ জিইউ মাস্টারদের যুদ্ধে ডেকে এনে জীবন বিসর্জন দিতে বাধ্য করা হয়েছিল, তারা কি বাধা দিতে পেরেছিল? এখনকার এই 9 লিফ ভাইটালিটি গ্রাস সংগ্রহের উদ্দেশ্যও তাই, ফ্যাং ইউয়েন আর অন্যদের স্বার্থ কেড়ে নিয়ে বাকিদের সুবিধা করে দেওয়া। মূল লাভটা তো ইয়াও জিরোই হচ্ছে। এখন যে বাধা দিতে যাবে, সে ক্ল্যানের শত্রু আর বিদ্রোহী হিসেবে গণ্য হবে। ফ্যাং ইউয়েন ভাবল, এসব ছোটখাটো চাল বা সময় কেনার চেষ্টা কাজ করবে না, বরং নিজের অবস্থা আরও খারাপ হবে। ইয়াওজির সাথে জনমত আর নৈতিকতার শক্তি আছে। এটাকে হারাতে হলে আরও বড় কোনো শক্তি বা অর্জন দরকার। ফ্যাং ইউয়েনের মাথায় একটা পরিকল্পনা এসে গেল। পরিকল্পনাটা সোজা কিন্তু বিরাট। সেটা হলো র্যাঙ্ক 3-এ উঠে যাওয়া। র্যাঙ্ক 3 আর র্যাঙ্ক 2 জিইউ মাস্টারদের ক্ষমতার আকাশপাতাল তফাত। ক্ল্যানে কেউ র্যাঙ্ক 3-এ পৌঁছালেই প্রবীণদের দলে ঢুকে যায়। তখন ক্ল্যান প্রধানও সহজে তাদের ওপর গায়ের জোর খাটাতে পারে না। মো আর চি ফ্যাকশনের লোকেরা মোটেও সাধু সেজে এমনি তাদের 9 লিভ ভাইটালিটি গ্রাস সঁপে দেয়নি। পর্দার আড়ালে গু ইউয়ে ইয়াওজি নিশ্চয়ই গু ইউয়ে চি লিয়ান আর গু ইউয়ে মো চেনের সাথে গোপন কোনো চুক্তি করেছে। এটা শুধুই একটা রাজনৈতিক লেনদেন, কিন্তু সাধারণ মানুষ তো সেটা বোঝে না। তারা ইয়াওজিরও মিথ্যা মহানুভবতায় গলে গেছে। ফ্যাং ইউয়েন যদি র্যাঙ্ক 3 হতো, তবে তাকে 9 লিভ ভাইটালিটি গ্রাস দিতে হলেও বিনিময়ে সে অন্য দিক থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করে নিতে পারত। গু ইউয়ে ইয়াওজি কেন এত তাড়াহুড়ো করে ফ্যাং ইউয়েনকে দমাতে চাইছে? একদিকে যেমন নিজের ব্যবসার স্বার্থ ছিল, আবার ফ্যাং ইউয়েনের কাছে থাকা কিছু দুর্লভ জিইউয়ের ওপর তার নজর ছিল। অন্যদিকে ফ্যাং ইউয়েন এখন র্যাঙ্ক 2-এর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছে। এখনই তাকে না আটকালে সে র্যাঙ্ক 3 প্রবীণ হয়ে গেলে আর কোনো সুযোগ থাকবে না। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, র্যাঙ্ক 3-এ আমাকে পৌঁছাতেই হবে। ক্ল্যান সাধারণ র্যাঙ্ক 2 সদস্যদের বলি দিতে পারে, কিন্তু র্যাঙ্ক 3 প্রবীণরা ক্ল্যানের স্তম্ভ। আমার আশেপাশে বিপদ অনেক বেড়ে গেছে। ছিংশু মারা গেল, কিন্তু ক্ল্যান কোনো ভালো তদন্ত করল না। আমার কাছে ওয়াটার শিল্ড গু, প্ল্যান্ডার গু আর অন্য সব দরকারি জিইউ থাকলেও তারা না দেখার ভান করে আছে। আমার উন্নতির গতি যে এত দ্রুত, সেটাও প্রবীণরা জানে, কিন্তু তারা চুপ করে আছে। ফ্যাং ইউয়েন তার নিজের অবস্থান খুব ভালো করেই বুঝত। বাইরে থেকে তাকে যতটাই শক্তিশালী বা ধনী মনে হোক না কেন, আসলে সে বিপদের মুখে দাঁড়িয়েছিল। ক্ল্যান তার দিকে নজর দিচ্ছে না, কারণ তাদের সব ধ্যানজ্ঞান এখন নেকড়ের আক্রমণের দিকে। নেকড়ের হাত থেকে বাঁচতে না পারলে তো ক্ল্যানই শেষ হয়ে যাবে। তাই এই চাপের মুখে ফ্যাং ইউয়েনের বিষয়টা তারা আপাতত পাশে সরিয়ে রেখেছে। কিন্তু এই বিপদ কেটে গেলেই প্রবীণরা ফ্যাং ইউয়েনের দিকে হাত বাড়াবে। আগে একাডেমিতে থাকার সময় কেউ ফ্যাং ইউয়েনকে ঘাটায়নি, কারণ সে তখন দুর্বল ছিল। সে কারো স্বার্থে হাত দেয়নি, তাই কারো নজরও পড়ে নাই। কিন্তু এখন ব্যাপারটা আলাদা। ফ্যাং ইউয়েনের ক্ষমতা এখন র্যাঙ্ক 2-এর শেষ ধাপে, আর এক ধাপ গেলেই সে প্রবীণদের সমকক্ষ হয়ে যাবে। শুধু এই শক্তিটুকুই প্রবীণদের গায়ে জ্বালা ধরানোর জন্য যথেষ্ট। তার প্রতিটা পদক্ষেপ এখন তাদের নজরদারিতে আছে। নতুন কোনো প্রবীণ এলে পুরো ক্ল্যানের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। তাই ফ্যাং ইউয়েনকে চেপে রাখার চেষ্টা চলছে। তার ওপর সে কোনো দল বা ফ্যাকশনে যোগ দেয়নি, তাই চাপটা আরও বেশি। ক্ল্যানের নিয়ন্ত্রণের বাইরে ফ্যাং ইউয়েন এভাবে ঘুরে বেড়াক, এটা কেউ সহ্য করতে পারছে না। ফ্যাং ইউয়েন ঠান্ডা মাথায় হিসাব করল, আমি র্যাঙ্ক 3-এ উঠলে এই চাপ অনেক কমে যাবে। র্যাঙ্ক 3 হলো একটা বড় দেয়াল, সেটা পার হতে পারলে পুরো পৃথিবী বদলে যাবে। আর শক্তি বাড়লে আমি নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারব, দরকারে ক্ল্যান ছেড়ে চলে যাব। তবে র্যাঙ্ক 3-এ পৌঁছানো সহজ কথা নয়। বিশেষ করে ফ্যাং ইউয়েনের সি গ্রেডের সাধারণ ক্ষমতার জন্য এটা প্রায় অসম্ভব এক বাধা। তার আগের জন্মে সে 100 বছরেরও বেশি সময় এই র্যাঙ্ক 2-এর চূড়াতেই আটকে ছিল। পরে অনেক কষ্ট আর চরম মূল্য দিয়ে একটা বিশেষ জিইউ জোগাড় করে নিজের ক্ষমতা বাড়িয়েছিল। তারপর সে সেই বাধা পার হতে পেরেছিল। জিইউ মাস্টারদের ক্ষেত্রে ছোট ছোট ধাপ পার হওয়া সহজ, শুধু সময় আর ধৈর্য লাগে। কিন্তু প্রতিটি বড় ধাপে একটা করে বিশাল বাধা থাকে,
আর যত ওপরে ওঠা যায় বাধা তত কঠিন হয়। সাধারণ পথে হেঁটে র্যাঙ্ক 2 থেকে র্যাঙ্ক 3-এ ওঠার কোনো আশা নেই। ভাগ্যবশত ফ্যাং ইউয়েনের 500 বছরের অভিজ্ঞতা আর স্মৃতিতে 2-3টা অলৌকিক পথ জানা ছিল। সোজা কথায় বলতে গেলে এগুলো ছিল শয়তানি বা নিষিদ্ধ পদ্ধতি, কিন্তু ফ্যাং ইউয়েনের বর্তমান অবস্থার জন্য এটাই ছিল সবথেকে উপযুক্ত। এই পদ্ধতিতে র্যাঙ্ক 3-এ উঠতে গেলে একটা অদ্ভুত আর রক্তক্ষয়ী জিইউ তৈরি করতে হয়, ম্যান বেসড লাইফ বেরিয়াল গু। অতীতকালে এক শয়তানি দলের নেতা তার অনুসারীদের শক্তি দ্রুত বাড়ানোর জন্য এই রেসিপি আবিষ্কার করেছিল। ম্যান বেসড লাইফ বেরিয়াল গু বিশেষ করে র্যাঙ্ক 2 জিইউ মাস্টারদের দ্রুত র্যাঙ্ক 3-এ নিয়ে যাওয়ার জন্য তৈরি। আগের জন্মে ফ্যাং ইউয়েন ঘুরে বেড়ানোর সময় হঠাৎ করেই এই রেসিপিটা খুঁজে পেয়েছিল। সেটা তার মনে গভীর ছাপ ফেলেছিল। সবচেয়ে বড় কথা হল, এই জিইউ বানানোর উপকরণগুলো খুব দুর্লভ কিছু ছিল না। স্বাভাবিক সময় হলে এসব জিনিস জোগাড় করতে ফ্যাং ইউয়েনের 2-3 বছর লেগে যেত, কিন্তু নেকড়ের আক্রমণ তাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে। সে ইতোমধ্যে প্রচুর প্রাইমিভাল স্টোনস আর দরকারি জিইউ জোগাড় করে ফেলেছে। এখন শুধু সঠিক সুযোগের অপেক্ষা। পাশে বাঁশের একটা ঘরে কিছু জিইউ মাস্টার দেয়ালের নোটিশ দেখে আনন্দে আলোচনা করছিল। একজন হেসে বলল, হা হা হা, ফ্যাং ইউয়েন মনে হয় এখন বসে বসে কান্নাকাটি করছে। আর একজন বিরক্তি প্রকাশ করে বলল, বেশ হয়েছে, এতদিন ভাইটালিটি পাতাচড়া দামে বিক্রি করে আমাদের রক্ত চুষে খেয়েছে। অন্য একজন বলল, ফ্যাং ইউয়েনের মুখটা এখন দেখার মতো হয়েছে নিশ্চয়ই। অনেকেই তার বিপদে আনন্দ পাচ্ছিল। তারা বলাবলি করছিল, সত্যি রাগটা মেটানো গেল। এর জন্য মিস ইয়াও লেকে ধন্যবাদ দেওয়া দরকার। সেই ইয়াও জিকে না বোঝালে কি আর এমন হতো? মিস ইয়াও লে প্রশংসা শুনে লাজুক মুখে মাথা নিচু করে হাসল। তার খুব আনন্দ হচ্ছিল। ঠিক সেই সময় শিয়ং জিয়াও ম্যান দরজার সামনে এসে দাঁড়াল। সে বলল, ছোট বোন ইয়াও লে, আমি বিদায় নিতে এসেছি। নোটিশটা দেখলাম, ফ্যাং ইউয়েনের মতো স্বার্থপর লোককে এভাবেই উচিত শিক্ষা দেওয়া দরকার। ইয়াও লে চিন্তিত মুখে জিজ্ঞেস করল, আপু, তুমি এখনই চলে যাচ্ছ? শিয়ং জিয়াও ম্যান কোমরে হাত দিয়ে বাইরের দিকে দেখিয়ে বলল, আমি অতিরিক্ত সাহায্য পেয়ে গেছি, এখন দ্রুত ফিরতে হবে। আবার দেখা হবে। ইয়াও লেরও মনটা খারাপ হয়ে গেল। শিয়ং জিয়াও ম্যান যখন তাদের ক্ল্যান থেকে 10 জন যোদ্ধা নিয়ে এসেছিল, তখন পথেই 3 জন মারা যায়। এখন এই 7 জন আবার সেই রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে ফিরে যাচ্ছে। এদের মধ্যে কয়জন বেঁচে ফিরতে পারবে কে জানে। গু ইউয়ে ইয়াওলে তার দৃষ্টি দিয়ে শিয়ং জিয়াও ম্যান এবং অন্যদের দরজার দিকে এগিয়ে যেতে দেখল। তাদের মধ্যকার এই বিচ্ছেদটা খুব অল্প সময়ের জন্য ছিল। মাত্র 15 মিনিট পরই শিয়ং জিয়াও ম্যান আর তার দল আবার সেই বাঁশের দালানে ফিরে এল। শিয়ং জিয়াও ম্যান তেঁতো হাসি হেসে পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে বলল, আমাদের ভাগ্য খারাপ, নেকড়েদের আক্রমণ শুরু হয়ে গেছে। বাঁশের দালানে থাকা জিইউ মাস্টাররা যখন এই কথা শুনল, তাদের মুখের ভাব এক মুহূর্তেই শক্ত হয়ে গেল। শিয়ং জিয়াও ম্যানের দলে অনেক লোক ছিল, তাও তারা গ্রামে পিছু হটতে বাধ্য হয়েছে। এটা থেকেই নেকড়েদের আক্রমণের ভয়াবহতা বোঝা যাচ্ছিল। শিয়ং জিয়াও ম্যান সবাইকে সতর্ক করে বলল, সবাই তৈরি হয়ে নাও, লাইটনিং উলফের দল এখনই আক্রমণ করবে। তার কথা শেষ হতে না হতেই পুরো গ্রামে বিপদের সাইরেন বেজে উঠল। গ্রামটা এক মুহূর্তের জন্য একদম শান্ত হয়ে গেল, আর তার পরের মুহূর্তেই শুরু হল তুমুল চিৎকার আর হইচই। চারপাশে সবাই চিৎকার করে বলতে লাগল, এই সতর্ক বার্তা তার মানে বিশাল একটা নেকড়ের দল আক্রমণ করেছে। তাড়াতাড়ি করো, আমাদের দলের সবাইকে এখানে ডাকো, সামনে বড় যুদ্ধ আসছে। ধুর ছাই, আমি মাত্রই ফিরে এলাম, ভেবেছিলাম একটু শান্তিতে ঘুমাবো। কিছু জিইউ মাস্টার গালিগালাজ করছিল, আবার কিছু লোকের মুখ শক্ত আর ঠান্ডা দেখাচ্ছিল। এক মুহূর্তের মধ্যে বাঁশের দালানে আর রাস্তায় থাকা জিইউ মাস্টাররা দ্রুত সরে যেতে লাগল। তারা গ্রামের 4টা দরজা আর বাইরের দেয়ালের দিকে জড়ো হতে শুরু করল। গ্রামের দেয়ালের ভিতরের দিকে কিছু দূর পরপর কাঠ দিয়ে তৈরি বড় মই ছিল, যাতে উপরে ওঠা যায়। আর অনেকগুলো প্রতিরক্ষার টাওয়ার দেয়ালের চেয়েও উঁচু করে বানানো হয়েছিল, যেন সেগুলো গ্রামের সাহসী রক্ষক। ফ্যাং ইউয়েন ভিড়ের মধ্যে থেকে বাইরের দেয়ালের গোড়ায় এসে পৌঁছাল। একজন জিইউ মাস্টার কাঠের মই দিয়ে উপরে উঠছিল। ফ্যাং ইউয়েন তাকে টেনে নিচে নামিয়ে নিজে উপরে উঠে গেল। কোন ব্যাটারে? লোকটা রেগে গিয়ে গালি দিতে যাচ্ছিল, কিন্তু সামনে ফ্যাং ইউয়েনকে দেখে সাথে সাথে মুখ বন্ধ করে ফেলল। ফ্যাং ইউয়েন কাঠের মই বেয়ে উপরে উঠল, তারপর দ্রুত হোয়াইট জেড জিইউ ব্যবহার করে সামনের যুদ্ধের ময়দানের দিকে তাকাল। গ্রামের ঠিক বাইরেই ঘুরে বেড়াচ্ছিল হাজার হাজার লাইটনিং উলফ। চারদিকে যতদূর চোখ যায় সবুজ চোখের জলজলে আলো দেখা যাচ্ছিল, যা দেখলে যে কারোরই ভয়ে গায়ে কাঁটা দেবে। এই নেকড়েগুলোর সবাই ছিল চরম ক্ষুধার্ত, কয়েকটা তো ক্ষুধায় শুকিয়ে রোগা হয়ে গিয়েছিল। নেকড়ের সংখ্যা এত বেশি ছিল যে এটা একটা চলন্ত বিপদে পরিণত হয়েছিল। আশেপাশের বুনো পশুদের হয় তারা তাড়িয়ে দিয়েছে, না হয় খেয়ে ফেলেছে,
তাই তাদের জন্য খাবারের তীব্র অভাব দেখা দিয়েছিল। তাদের কাছে মানুষে ভরা একটা গ্রাম ছিল এক মারাত্মক আকর্ষণ। নেকড়েরা এমনিতেই হিংস্র প্রকৃতির হয়, আর ক্ষুধার্ত নেকড়ে আরও বেশি ভয়ঙ্কর, বিপজ্জনক আর উন্মাদ হয়ে ওঠে। পেট ভরা থাকলে কোনো লাইটনিং বুলফ এভাবে গ্রামে আক্রমণ করত না। এই সাধারণ নেকড়েগুলো ছাড়াও দলে ছিল বেশ কিছু বোল্ড লাইটনিং বুলফ। অন্যান্য নেকড়েদের সাথে মিশে থাকলেও এদের সহজেই আলাদা করে চেনা যাচ্ছিল, কারণ এদের শরীর ছিল এক একটা গরুর বাছুরের মতো বড়। কম করে হলেও সেখানে অন্তত ৩০টা এরকম বড় নেকড়ে ছিল। এই দৃশ্য দেখে অনেকেই ভয়ে একটা লম্বা শ্বাস নিল। চলতি বছরে জিইউ ভিলেজে নেকড়েদের এটা দ্বিতীয় আক্রমণ ছিল, কিন্তু এবারের সংখ্যা আগের বারের চেয়ে প্রায় দ্বিগুণ বা তার চেয়েও বেশি। এই বোল্ড লাইটনিং উলফগুলো স্বাস্থ্যবান আর শক্তপোক্ত ছিল। সাধারণ নেকড়েরা খাবার না পেলেও এই ১০০ পশুর সর্দারেরা পর্যাপ্ত পুষ্টি পেয়ে এসেছে। সব সুবিধা সবসময় সমাজ বা দলের ওপরের তলার লোকরাই আগে পায়। নিচের স্তরের সদস্যদের অধিকার ছিনিয়ে নিয়ে তাদের বলি দিয়ে ওপরের তলার লোকদের দেওয়া হয়। মানুষের সমাজ হোক বা বুনো পশুর দল, সব জায়গাতেই নিয়মটা একই রকম। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, এই বোল্ড লাইটনিং উলফগুলো আসল বিপদ নয়। সে চোখ ঘুরিয়ে ভালো করে খুঁজতে লাগল এবং দ্রুতই নেকড়ের দলের পেছনে গাছের ছায়ায় লুকিয়ে থাকা ৩টা বিশাল নেকড়ের ছায়া দেখতে পেল। ওগুলো ছিল হাজার পশুর সর্দার ফ্রেঞ্জি লাইটনিং উলফ। প্রতিটা ফ্রেঞ্জি লাইটনিং উলফ এক একটা হাতির মতো বিশাল ছিল। ফ্যাং ইউয়েন যখন এটা দেখল, তার চোখের মনি কিছুটা সংকুচিত হল, তবে মুহূর্তের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে গেল। সে দেখা চালিয়ে গেল এবং সব দিক থেকেই আরও অনেক বোল্ড লাইটনিং উলফকে এগিয়ে আসতে দেখল। তবে ফ্যাং ইউয়েন কোথাও লাইটনিং ক্রাউন উলফ দেখতে পেল না। সে গোপনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ লাইটনিং ক্রাউন উলফ না থাকলে গ্রামটা আপাতত নিরাপদ ছিল। তার স্মৃতি অনুযায়ী আগস্টের শেষের দিকে লাইটনিং ক্রাউন উলফের দেখা মিলেছিল। সেটা জিইউ ক্ল্যানের ব্যাপক ক্ষতি করেছিল, আর বংশের প্রধান ও প্রবীণরা মিলে যদি প্রাণপণ বাধা না দিত এবং গু ইউয়ে চিংশু তার জীবন বলি দিয়ে শক্তি না বাড়াত, তবে পুরো গ্রামটাই ধ্বংস হয়ে যেত। পুনর্জন্মের পর থেকে ফ্যাং ইউয়েন অনেক কিছু বদলে দিয়েছে। গু ইউয়ে চিংশু আগেই মারা গিয়েছিল, তাই ফ্যাং ইউয়েন কোনো অসাবধানতা দেখাতে চাইছিল না। এমনকি এখনই লাইটনিং ক্রাউন উলফ চলে আসার একটা সম্ভাবনা ছিল, তাই সে পরিস্থিতি দেখতে দ্রুত ছুটে এসেছিল। হাউল! ৩টা ফ্রেঞ্জি লাইটনিং উলফ তাদের মাথা উঁচিয়ে তীব্র স্বরে গর্জন করে উঠল। তাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার লাইটনিং উলফ আদেশ পেয়ে গ্রামের দিকে আক্রমণ চালাতে লাগল। গ্রামের শেষ মাথায় জিইউ মাস্টাররা আগেই নিজেদের প্রস্তুত করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। এক র্যাঙ্কের জিইউ মাস্টাররা দেয়ালের কোনায় ছিল, ২ হাত দিয়ে ঠান্ডা দেয়াল শক্ত করে ধরে রেখেছিল। ২ র্যাঙ্কের জিইউ মাস্টারদের কেউ কেউ মই বেয়ে উপরে উঠছিল, আর বাকিরা উঁচু টাওয়ারের মাথায় গিয়ে জড়ো হয়েছিল। তাদের ঠিক পেছনেই ঘরবাড়ি বদলে তৈরি করা অস্থায়ী দুর্গের ভেতর অসংখ্য জিইউ মাস্টার অবস্থান করছিল। তাদের মধ্যে কেউ ছিল সাহায্যকারী দল, কেউ বা ছিল চিকিৎসা কক্ষের হিলিং গু মাস্টার, আর স্কাউট জিইউ মাস্টাররা পিছনের পেছনের কর্মীদের যুদ্ধের খবর দিতে ছোটাছুটি করছিল। বংশের কিছু প্রবীণ লোক পেছনের সারিতে ছিল, কেউ কেউ উঁচু টাওয়ারে উঠেছিল, আর বাকিরা পাশে দাঁড়িয়ে থেকে নিজেদের শক্তি বাঁচিয়ে রাখছিল, যা অন্য সদস্যদের জন্য এক মানসিক সাহস যোগাচ্ছিল। ওরা এসে গেছে। ফ্যাং ইউয়েন কাঠের মইয়ের ওপর দাঁড়িয়েছিল, তার চোখ দুটো চকচক করে উঠল। পুরো পাহাড় জুড়ে থাকা লাইটনিং উলফের দল যেন একটা বিশাল ঢেউয়ের মতো আছড়ে পড়ে গ্রাম আক্রমণ করল। ধূপধাপ শব্দে তারা দেয়ালের বাইরে আগে থেকে খুঁড়ে রাখা ফাঁদে গিয়ে পড়তে লাগল। বাঁশের ধারালো ফলা তাদের শরীর ভেদ করে চলে গেল, ঠিক যেন ফুটন্ত পাত্রে ভাসতে থাকা সেদ্ধ মাংস। কেউ কেউ সাথে সাথেই মারা গেল, আর যারা কোনোমতে বেঁচে ছিল তারা ব্যথায় আর্তনাদ করে উঠল। বাতাস বইতেই রক্তের গন্ধ সবার নাকে এসে লাগল, আর নেকড়েদের গর্জন সবার কানে গিয়ে পৌঁছাল। নেকড়ের দল উন্মাদের মতো আক্রমণ চালিয়ে যেতে লাগল। থামা তো দূরের কথা, রক্তের গন্ধে তারা আরও হিংস্র হয়ে উঠে আরও উগ্রভাবে ঝাঁপিয়ে পড়ল। একটার পর একটা লাইটনিং উলফ ফাঁদে পড়ে নিজেদের প্রাণ দিতে লাগল, আর তাদের ওপর পা দিয়েই পেছনের দল পথ তৈরি করতে থাকল। নিজেদের সঙ্গীদের মৃতদেহে পা দিয়ে তারা গ্রামের দেয়ালে ধাক্কা মারতে লাগল। দেয়ালে ধূপধাপ ধাক্কার বিকট শব্দ হতে লাগল। একটা সাধারণ লাইটনিং উলফ দেয়ালের সামনে বেশ দুর্বল ছিল, কিন্তু অবিরাম ধাক্কার কারণে গ্রামের বাইরের শক্ত দেয়ালটাও কেঁপে উঠতে লাগল। বাইরের দেয়ালের নিচে থাকা এক র্যাঙ্কের জিইউ মাস্টাররা তীব্র ভয় চেপে রেখে নিজেদের প্রাণবাজি রেখে স্টিল ভাইন জিইউ এবং পয়জন ফ্লাওয়ার জিইউ এর মধ্যে প্রাইমিভাল এসেন্স ঢালতে লাগল। গ্রামের দেয়ালের অসংখ্য ধারালো কাঁটা লাইটনিং উলফগুলোর শরীরে গিয়ে বিঁধল। পয়জন ফ্লাওয়ার জিইউ এর বিষাক্ত স্পর্শ পাওয়া লতাগুলো নেকড়েদের শরীরে বিষ ছড়িয়ে দিতে লাগল। লাইটনিং উলফগুলো দেয়াল আঁচড়ে আর দাঁত দিয়ে কামড়ে ভাঙার চেষ্টা করছিল, কিন্তু আঘাত আর বিষ ছড়িয়ে পড়ার কারণে তাদের নড়াচড়া আস্তে আস্তে ধীর হয়ে এল। কাঠের ময়ে দাঁড়িয়ে থাকা এবং টাওয়ারে থাকা 2 র্যাঙ্কের জিইউ মাস্টাররা শটাং করে মুনাবলেট ছুটতে লাগল।
নেকড়েদের দলের মাঝে গিয়ে মুনাব্লেড আঘাত করতেই চারিদিকে রক্তের ছিটকা আর পশুর হাত পা উড়ে গিয়ে পড়তে লাগল। বোল্ড লাইটনিং উলফগুলো যুদ্ধক্ষেত্রে ঢুকতে শুরু করতেই জিইউ মাস্টারদের দলে হতাহতের সংখ্যা বাড়তে লাগল। ফ্যাংইউয়েন যে কোনায় দাঁড়িয়েছিল সেখানেই হঠাৎ করে নীল রঙের একটা চিকন বিদ্যুৎ এসে গ্রামের দেয়ালে লাগল। দেয়াল ফুটো হয়ে ভেতরে থাকা একজন দুর্ভাগ্যবান এক র্যাঙ্কের জিইউ মাস্টার এক নিমিষে শর্ট সার্কিট হয়ে মারা গেল। যে বোল্ড লাইটনিং উলফটা ওই জিইউ মাস্টারকে মারল সে সবার নজরে চলে এলো। অসংখ্য মুনব্লেড তার দিকে উড়ে গেল, কিন্তু সে আশেপাশের অন্য সাধারণ নেকড়েদের আড়াল বানিয়ে ডানে বামে লাফিয়ে বাঁচতে লাগল, ফলে তার গায়ে সামান্যই আঘাত লাগল। হাওল! সে মুখ খুলতেই ধারালো দাঁতের ফাঁক থেকে বিদ্যুতের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল এবং বাতাসে একটা নীল কারেন্ট তৈরি হয়ে সরাসরি ফ্যাং ইউয়েনের দিকে উড়ে এল। ওয়ারশিও জিইউ! ফ্যাং ইউয়েন একটা হুঙ্কার দিল, আর তার নাক থেকে হালকা নীল রঙের দুটো জলীয় বাষ্পের ধারা বের হয়ে এল। জলীয় বাষ্প বড় হয়ে পানির একটা গোলকের মতো ঢাল তৈরি করে তাকে ঘিরে ফেলল। বিদ্যুতের প্রবাহ পানির ঢালে আঘাত করতেই সেটা কেঁপে উঠল, প্রায় ভেঙেই যাচ্ছিল বলা যায়। মুংগ্লো জিইউ! ফ্যাং ইউয়েন পানির ঢালটা সরিয়ে নিল, আর তার কবজি থেকে 3টা মুনব্লেড বের হয়ে সোজা উড়ে গেল। মুনব্লেডগুলোর দিক ছিল খুব কৌশলী। বোল্ড লাইটনিং উলফটা প্রথমটা এড়িয়ে গেলেও দ্বিতীয়টা তার ডান সামনের পায়ে গিয়ে লাগল, এতে তার গতি কমে গেল, আর তৃতীয়টা সরাসরি তার মাথায় আঘাত করে বাম চোখটা একদম গুঁড়িয়ে দিল। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, আর অন্যান্য জিইউ মাস্টাররা এই সুযোগ দেখে একসাথে অসংখ্য মুনব্লেড তার দিকে ছুঁড়ে মারল। এক ঝাঁক মুনব্লেডের আঘাতে তার শরীর রক্তে ভেসে গেল, আর জখম এত গভীর ছিল যে ভেতরের হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। সে সামান্য কেঁপে উঠে মাটিতে ঢলে পড়ল। তার মৃত্যুর সাথে সাথে আশেপাশের নেকড়েরা ভয়ে অস্থির হয়ে উঠল, কিন্তু পেছনে 3টা ফ্রেঞ্জি লাইটনিং উলফ পাহারা দিচ্ছিল, তাই নেকড়েদের দল সামান্য সময় বিশৃঙ্খল থাকলেও আবার নখ উঁচিয়ে গ্রামের দেয়ালের দিকে হামলা চালাল। ফ্যাংইউয়েন আরও কয়েকটা মুনব্লেড ছুঁড়ে মারার পর কাঠের মই থেকে নিচে নেমে এল। এটুকু করতেই তার গাঢ় লাল রঙের প্রাইমিভাল এসেন্স অর্ধেকের নিচে নেমে গিয়েছিল, যা আবার রিচার্জ করা দরকার ছিল। তাকে নামতে দেখে আর একজন 2 র্যাঙ্কের জিইউ মাস্টার দ্রুত তার জায়গায় গিয়ে মইয়ে উঠে পড়ল। সাধারণত যেসব জিইউ মাস্টারদের দূরপাল্লার আক্রমণের ক্ষমতা থাকত তারা মইয়ে উঠত অথবা টাওয়ারের ছাদে গিয়ে জড়ো হতো। তাদের মূল লক্ষ্য ছিল বোল্ড লাইটনিং উলফ, কারণ সাধারণ নেকড়েদের চেয়ে এদের ভয়াবহতা অনেক বেশি ছিল। কোনো কোনো বোল্ড লাইটনিং উলফ এর শরীরে এমন জিইউ থাকত যা লাফাতে সাহায্য করত, ফলে তারা সরাসরি লাফ দিয়ে গ্রামের ভেতর চলে আসতে পারত। ফ্যাং ইউয়েন মই থেকে নেমে পেছনের দিকে হেঁটে গেল। তার চারপাশে আরও অনেক লোক হাঁটাচলা করছিল, যারা তার মতোই প্রাইমিভাল এসেন্স শেষ করে আবার শক্তি ফিরে পাওয়ার জন্য পিছিয়ে যাচ্ছিল। অন্য একদল জিইউ মাস্টার তাদের জায়গায় গিয়ে যুদ্ধে যোগ দিচ্ছিল, যাতে গ্রামের রক্ষায় শক্তির ঘাটতি না হয়। এটা ছিল সত্যিকারের একটা যুদ্ধের ময়দান। 2 র্যাঙ্কের নিচে থাকা সবার শক্তি এখানে একদমই নগণ্য ছিল। কেবল 3 র্যাঙ্কের জিইউ মাস্টাররাই ছিল মূল স্তম্ভ, যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা রাখত। ফ্যাং ইউয়েন একটা শক্ত বাঁশের দালানের ভেতর গিয়ে ঢুকল। ভেতরের পরিবেশ খুব ঠাসা ছিল। অসংখ্য জিইউ মাস্টার নিচে বসে প্রাইমিভাল স্টোনস হাতে নিয়ে নিজেদের প্রাইমিভাল এসেন্স পুনরুদ্ধার করছিল। কিছু হিলিঙ্গু মাস্টার ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে আহতদের সেবা দিচ্ছিল, কেউ মাটিতে বসে ব্যান্ডেজ করছিল, আর পাশে রাখা ছিল ফার্স্ট এইড বক্স। ফ্যাং ইউয়েন বসার একটা জায়গা খুঁজে পেতে এক হিলিঙ্গু মাস্টার সাথে সাথে এগিয়ে এলো। সে মাথা নেড়ে না করতেই মেয়েটি বুঝে গেল এবং অন্য এক আহত জিইউ মাস্টারের দিকে এগিয়ে গেল। এইভাবে পালাক্রমে যুদ্ধ চালিয়ে রাত 10টা বেজে গেল। ফ্যাং ইউয়েন ইতোমধ্যে 5 বার যুদ্ধে নেমেছে, কিন্তু নেকড়ের সংখ্যা কমার কোনো লক্ষণই ছিল না, বরং ফ্রেঞ্জি লাইটনিং উলফের গর্জন শুনে আরও অনেক নেকড়ের দল দ্রুত ছুটে আসতে দেখা গেল। বাইরের দিকে তাকিয়ে এক প্রবীণ চিন্তিত মুখে বলল, মনে হচ্ছে এই আক্রমণ পুরো রাত জুড়ে চলবে। রাতে জিইউ মাস্টারদের দেখার ক্ষমতা কমে যায়, কিন্তু অন্যদিকে লাইটনিং উলফরা অন্ধকারেও স্পষ্ট দেখতে পায় এবং রাতের কারণে তাদের কোনো অসুবিধা হয় না। আরেকজন প্রবীণ দীর্ঘশ্বাস ফেলে বলল, এবছর এটা মাত্র 2য় আক্রমণ, আর তাতেই এত তীব্রতা। পরিস্থিতি একদমই সুবিধার ঠেকছে না। গু ইউয়ে ইয়াও জির মুখ গম্ভীর হয়ে গিয়েছিল। সে ছিল মেডিসিন হলের মূল দায়িত্বে থাকা প্রবীণ হিলিং গু মাস্টারদের নেতৃত্ব দিচ্ছিল। সে আজকের ক্ষয়ক্ষতির প্রথম রিপোর্ট তার কাছেই পৌঁছাচ্ছিল। বাঁশের তৈরি পাতলা কাগজে সারাদিনের আহত ও মৃতের সংখ্যা লেখা ছিল। ইয়াওজি সেটা হাতে ধরে খুব গম্ভীর মুখে চিন্তা করছিল। মৃত্যুর সংখ্যা আগের বছরগুলোর চেয়ে অনেক বেশি ছিল, তবে সে জানত এটা জিইউ মাস্টারদের দুর্বলতার কারণে নয়, বরং নেকড়েদের সংখ্যা অনেক বেশি এবং তারা অত্যন্ত হিংস্র হয়ে আক্রমণ করছিল। রক্তবর্ণের সূর্য অস্ত যেতে দেখে ইয়াওজি হালকা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, 9 লিফ ভাইটালিটি গ্রাস নেওয়ার কাজ কত দূরে গেল?
তার অধীনস্থ দ্রুত রিপোর্ট দিয়ে বলল, এখনও ৩ জন লোক তাদের জিনিস জমা দেয়নি, ফ্যাং ইউয়েন তাদের মধ্যেই একজন। ইয়াওজি তা শুনে একটা রাগের শব্দ করল, তারপর জিজ্ঞেস করল, ইয়াওলে কোথায়? লোকটি ভয়ে হাঁটু গেড়ে বসে বলল, মিস ইয়াওলে পূর্ব দরজার কাছে মেডিকেল টিমের নেতৃত্ব দিচ্ছে। আমি তাকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু সে পেছনে থাকতে রাজি হয়নি। সে সরাসরি সামনের সারিতে গিয়ে যুদ্ধ করতে চেয়েছে। ইয়াওজি কিছুক্ষণ ভেবে মাথা নাড়াল, তারপর হাত নেড়ে লোকটিকে চলে যেতে ইঙ্গিত করল। তার নাতনির পাশেই একজন প্রবীণ ছিল, শিয়ং জিয়াও ম্যান, আর তার দলও সেখানে ছিল, দেয়ালের কাছে যুদ্ধ করছিল। এক বিচারে বলা যায়, সামনের সারির এই জায়গাটাই সবচেয়ে নিরাপদ ছিল। যদিও ইয়াওজি তার নাতনিকে খুব ভালোবাসত, তবে সে তার এই সাহসিকতাকে সমর্থন জানাত। ক্ষমতায় থাকা মানুষদের চিন্তাভাবনা আলাদা হয়। ভবিষ্যতে গু ইউয়ে ইয়াওলে যখন মেডিসিন হলের দায়িত্ব নেবে, তখন এই অভিজ্ঞতাগুলোই তার জন্য রাজনীতির বড় একটা শক্ত অবস্থান তৈরি করে দেবে। আকাশে ঝুলছিল সোনালি পূর্ণিমা চাঁদ। আকাশে ভেসে চলা মেঘগুলো নিচে এক অন্ধকার ছায়া ফেলছিল। জিইউ ভিলেজের বাইরে তখন জীবন মরণ যুদ্ধ চলছিল। এই অন্ধকারের মধ্যে চাঁদের উজ্জ্বল আলোটা জিইউ মাস্টারদের জন্য বেশ ভালো খবরই বলা চলে। ফাঁদগুলোর মধ্যে নেকড়ের লাশ জমতে জমতে দেয়ালের মাঝামাঝি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এতে করে আক্রমণকারী লাইটনিং উলফদের উপরে ওঠার বেশ সুযোগ হয়ে গেল। কিছু সাধারণ লাইটনিং উলফ লাফিয়ে আঁকড়ে ধরে সরাসরি দেয়াল পার হয়ে চলে এলো, কিন্তু উচ্চতার তফাতের কারণে ওরা নিচে পড়ে থমকে গেল, আর প্রস্তুত থাকা জিইউ মাস্টাররা সাথে সাথে সেগুলোকে শেষ করে দিল। এই সময় ফ্যাং ইউয়েন দাঁড়িয়েছিল একটা টাওয়ারের চূড়ায়। তার সাথে আরও অনেক জিইউ মাস্টার ছিল। তারা ক্রমাগত লাইটনিং উলফদের পাল লক্ষ্য করে মুনব্লেড আর অন্যান্য আক্রমণ ছুড়ে মারছিল। পুরো যুদ্ধক্ষেত্রে এই টাওয়ারগুলোই ছিল ক্ষয়ক্ষতির প্রধান উৎস। জিইউ মাস্টার আর টাওয়ারগুলোর যৌথ আক্রমণে বিশাল সংখ্যক লাইটনিং উলফ ধ্বংস হয়ে যাচ্ছিল। মারো মারো, সবকটাকে মেরে শেষ করে দাও। না না, আমি তোমার প্রতিশোধ নেব। আরেকটু সহ্য করো, পুরো ক্ল্যানের নিরাপত্তা এখন আমাদের হাতে। চারপাশে তখন শব্দের চরম হট্টগোল। কেউ পাগলের মতো চিৎকার করছিল, কেউ প্রতিশোধের জন্য চেঁচাচ্ছিল, কেউ যন্ত্রণায় কোঁকাচ্ছিল, আবার কেউ কেউ স্লোগান দিচ্ছিল। ফ্যাং ইউয়েন একদম চুপচাপ দাঁড়িয়েছিল, মাঝে মধ্যে হাত চালিয়ে মুনব্লেড ছুড়ছিল, আর শান্ত চোখে পুরো যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করছিল। উজ্জ্বল চাঁদ থাকা সত্ত্বেও রাতের বেলা দিনের মতো স্পষ্ট দেখা যাচ্ছিল না। 3টি বিশাল লাইটনিং উলফ পেছনে একদম শান্ত হয়ে দাঁড়িয়েছিল। অন্ধকারের কারণে তাদের অবয়ব অস্পষ্ট ছিল। যতক্ষণ ওরা অক্ষত ছিল, ততক্ষণ এই লাইটনিং উলফরা ছিল স্রেফ বলির পাঁঠা। এমনকি বড় আকৃতির লাইটনিং উলফরাও ছিল কেবল উচ্চ পর্যায়ের বলি। হঠাৎ করেই একটা বিশাল লাইটনিং উলফ ধীর পায়ে এক পা এগিয়ে এলো। সে তার বিশাল মুখটা খুলে একটা আগুনের গোলার মতো ইলেকট্রিক বল বা থান্ডারবল ছুড়ে মারল। সেটা ছিল র্যাঙ্ক 3 থান্ডার ক্লাব গু। এই থান্ডারবলটা খুব বেশি বড় ছিল না, একটা জাঁতার মতো সাইজ, কিন্তু এর ভেতর জমানো ছিল প্রচুর পরিমাণে ভয়ঙ্কর নীল বিদ্যুৎ, আর এর গতি ছিল অদ্ভুত রকমের দ্রুত। চোখের পলকে থান্ডারবলটা এসে ফ্যাং ইউয়েন যে টাওয়ারে ছিল সেটার সাথে সজোরে ধাক্কা খেল। ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি একটা থমথমে অবস্থায় ছিল। অনেক জিইউ মাস্টার মাথা গরম করে যুদ্ধ করছিল, তাই এই থান্ডারবলের আক্রমণটা তারা টের পায়নি। ফ্যাং ইউয়েন নিজেকে বাঁচাতে ওয়াটার শিল্ড গু আর হোয়াইট জেড গু একসাথে সক্রিয় করল। এরপরেই একটা তীব্র সাদা আলো তার চোখের সামনে ছড়িয়ে পড়ল। ধাম! বিশাল এক বিস্ফোরণের শব্দে তার কানের পর্দা যেন ফেটে যাওয়ার জোগাড় হল। বিস্ফোরণ থেকে তৈরি হওয়া এক অদৃশ্য শক্তি তাকে বাতাসে উড়িয়ে দূরে ছুঁড়ে ফেলল। ভয়াবহ সেই বিদ্যুৎ মাত্র 2 সেকেন্ডের মধ্যে ওয়াটার শিল্ড গুর ডিফেন্স ভেঙে গুঁড়িয়ে দিল। বাড়তি রকম যে ইলেকট্রিক কারেন্ট ছিল সেটা ফ্যাং ইউয়েনের গায়ে এসে লাগল। হোয়াইট জেড গুর প্রতিরোধ থাকা সত্ত্বেও তার শরীর ঝিমঝিম করে উঠল। আছাড় খেয়ে সে প্রায় 3 থেকে 4 মিটার উপর থেকে মাটিতে গিয়ে পড়ল। হোয়াইট জেড গু তো আর আকাশে ভাসার গু নয়, তাই পড়ার ধাক্কাটা সামলানো গেল না। ফ্যাং ইউয়েনের পিঠে ভীষণ ব্যথা হল। সে তাড়াতাড়ি মাটি থেকে উঠে দাঁড়াল। চোখে তীব্র অস্বস্তি হওয়ায় সে বারবার পাতা ফেলছিল, আর চোখ থেকে গড়িয়ে পড়ছিল জল। প্রায় 3 সেকেন্ড পর সে আস্তে আস্তে আবার স্পষ্ট দেখতে পেল। পুরু পাথর দিয়ে বানানো সেই টাওয়ারটার অর্ধেকটা ধ্বংস হয়ে গেছে। মাটিতে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া কালো লাশ। থান্ডারবলের ধাক্কায় বাইরের দেয়ালে একটা বিশাল গর্ত তৈরি হয়ে গেছে। সেই ফাঁক দিয়ে জোয়ারের মতো লাইটনিং উলফদের পাল গ্রামের ভেতরে ঢুকতে শুরু করল। অবশেষে বিশাল সেই লাইটনিং উলফ যুদ্ধক্ষেত্রে নেমে এল। 1000 বিস্ট কিং লেভেলের শক্তি সত্যিই সাধারণ ছিল না। এক মুহূর্ত আগেও ফ্যাং ইউয়েনের সাথে টাওয়ারে থাকা অন্য সব জিইউ মাস্টাররা একেবারে মারা গিয়েছিল। কারো কারো তো আস্ত লাশটাই অবশিষ্ট ছিল না। শুধু ফ্যাং ইউয়েন একাই কোনোমতে বেঁচে ফিরেছিল। তার শরীরের ভেতরের অ্যাপারচারে
জেলিফিশের মতো ওয়াটার শিল্ড গুটা একদম নিস্তেজ হয়ে পড়েছিল। যদি এই ওয়াটার শিল্ড গুটা এভাবে বারবার ধ্বংস হয়ে যায় তবে পোকাটা ক্ষতিগ্রস্ত হবে, এমনকি মরেও যেতে পারে। হোয়াইট জেড গুরও অবস্থাও ছিল ঠিক একই রকম। গু পোকাগুলো যেমন শক্তিশালী, ঠিক তেমনই কোমল আর স্পর্শকাতর। এই থান্ডার ক্লাব গুর কথাই ধরা যাক। এর থান্ডারবল অনেক শক্তিশালী আর দ্রুত, এটাকে থামানো খুবই কঠিন। তবে এর একটা দুর্বলতাও আছে, এটাকে বারবার ব্যবহার করা যায় না। দ্বিতীয় থান্ডারবল ছুটতে একটু সময় লাগে। ধাম! কিন্তু ফ্যাং ইউয়েন সবেমাত্র দাঁড়িয়েছিল, অমনি আর একটা থান্ডারবল উড়ে এলো। ফ্যাং ইউয়েনের মুখ ফেকাসে হয়ে গেল। সে মনে মনে ভাবল, এই নেকড়ে রাজার শরীরে নিশ্চয়ই দুটো থান্ডার ক্লাব গু আছে। সে তড়িঘড়ি করে সরে দাঁড়াল। সে এবার ওয়াটার শিল্ড গু ব্যবহার না করে কেবল হোয়াইট জেড গুর ওপর ভরসা করে সরার চেষ্টা করল। ঠিক সেই কঠিন মুহূর্তে শূন্য একটা অবয়ব ভেসে উঠল। তার শরীর থেকে সোনালি আলো বের হচ্ছিল। সে নিজে গিয়ে ওই থান্ডারবলটা আটকে দিল। ক্ল্যানের এল্ডাররা অবশেষে মাঠে নেমেছে। তবে একজন এল্ডার যথেষ্ট ছিল না। দেখতে দেখতে আরও দুজন এল্ডার তার সাথে যোগ দিলেন। একটা ফ্রেঞ্জি লাইটনিং উলফের মুখোমুখি হতে গেলে কমপক্ষে 3টা সেরা দলের দুর্দান্ত বোঝাপড়া লাগে, অথবা অন্তত 3জন র্যাঙ্ক 3 জিইউ মাস্টারকে একসাথে লড়াই করতে হয়। বিশাল সেই লাইটনিং উলফ ভারী পায়ে সামনে এগিয়ে এলো। চারপাশে ছড়িয়ে থাকা সাধারণ নেকড়ের দল তার জন্য পথ ছেড়ে দিল। সে আস্তে আস্তে দৌড়াতে শুরু করল, তারপর গতি বাড়িয়ে মাথা নিচু করে গ্রামের দেয়ালের দিকে ধেয়ে এলো। এই দৃশ্য দেখে র্যাঙ্ক 1 আর র্যাঙ্ক 2 জিইউ মাস্টাররা ভয়ে যে যেদিকে পারল পালাতে শুরু করল। কেবল ওই 3জন এল্ডারই নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। সবাই বুঝে শুনে যুদ্ধক্ষেত্রের ওই অংশটা ফাঁকা করে দিল আর পুরো লড়াইয়ের ভার এল্ডারদের ওপর ছেড়ে দিল। 3জন এল্ডার আর বিশাল সেই লাইটনিং উলফের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আরও দুটো বিশাল লাইটনিং উলফ গ্রামের দিকে তেড়ে এলো। তৈরি হল আরও দুটো যুদ্ধক্ষেত্র। 9জন এল্ডার আর 3টা বিশাল লাইটনিং উলফ মিলে মোট 3টা বড় যুদ্ধক্ষেত্রে মেতে উঠল। চারপাশে বিদ্যুৎ আর বিজলির ধামাকা ছড়িয়ে পড়তে লাগল। বাঁশের তৈরি ঘরবাড়িগুলো ধ্বংস হতে শুরু করল। এই লড়াইয়ের মাঝখানে পড়ে যেসব লাইটনিং উলফ বা সাধারণ জিইউ মাস্টাররা আটকে গিয়েছিল তাদের পরিণতি মোটেই ভালো হয়নি। লাইটনিং উলফদের দল তখনও গ্রামে ঢোকার জন্য হামলা চালিয়ে যাচ্ছিল। তবে ফ্যাং ইউয়েন আর যুদ্ধ না করে মাঠের এক কোণে সরে গিয়ে দাঁড়িয়েছিল। সে দূর থেকে ওই 3টা বড় লড়াইয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। কোনো সন্দেহ নেই, নেকড়ের দলের আক্রমণ এখন একদম তুঙ্গে পৌঁছে গেছে। ফ্যাং ইউয়েন কিছুক্ষণ দেখার পর সেই 3টা বিশাল লাইটনিং উলফের খুঁটিনাটি বুঝতে পারল। একটা নেকড়ের 2টো থান্ডার ক্লাব গু আছে, সেটার আক্রমণের শক্তি খুব বেশি। আর একটার আছে থান্ডার উইংস গু, যা দিয়ে সে অল্প সময়ের জন্য উঠতে পারে আর লড়াইয়ে বেশ দ্রুত নড়াচড়া করতে পারে। অন্যটার কাছে আছে থান্ডার রোড গু, সেটার ভয়ঙ্কর শব্দ তরঙ্গ দিয়েই শত্রুকে মেরে ফেলতে পারে। সাধারণত 1000 বিস্ট কিং লেভেলের নেকড়ের শরীরে 3-4টা র্যাঙ্ক 2 আর একটা র্যাঙ্ক 3 ওয়াইল্ড গু অবস্থান করে। জিইউ মাস্টাররা এসব গু সম্পর্কে একবার স্পষ্ট জেনে গেলে সঠিক ব্যবস্থা নিতে পারে। একবার যদি ওই বিশাল লাইটনিং উলফগুলোকে মেপে মেপে আক্রমণ করা যায়, ওদের কম বুদ্ধির কারণে ওরা নিজেদের আক্রমণের ধরন বদলাতে পারবে না, আর তখন লড়াইয়ের ফল নিশ্চিত হয়ে যাবে। সত্যিই তাই হল। একটু পরেই কয়েকজন এল্ডার পিছিয়ে এলেন আর অন্য এল্ডাররা তাদের জায়গায় গিয়ে লড়াই শুরু করলেন। পারস্পরিক বোঝাপড়া আর চমৎকার কৌশলের মাধ্যমে খুব দ্রুতই তারা পাল্টা চেপে বসতে পারলেন। কিছুক্ষণের তীব্র যুদ্ধের পর তারা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এলেন। জয় পাওয়া এখন কেবল সময়ের ব্যাপার ছিল। ঠিক যখন গু ইউয়ে ইয়াওজি স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, তখনই পূর্ব দিকের গেট থেকে একটা বিকট গর্জন ভেসে এলো। একটা সাধারণ লাইটনিং উলফ হঠাৎ করে আকারে বড় হতে শুরু করল। যেন তার ভেতরে হাওয়া ভরা হচ্ছে। দেখতে দেখতে সেটা একটা হাতির মতো বিশাল রূপ নিল। অনেক এল্ডার এই দৃশ্য দেখে আঁতকে উঠলেন। আরে, এখানে আর একটা ফ্রেঞ্জি লাইটনিং উলফ লুকিয়েছিল। সবার নজর এতক্ষণ ওই 3টা প্রধান যুদ্ধক্ষেত্রের দিকেই ছিল। পুরো মনোযোগ সেখানে থাকায় পূর্ব গেটের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। গু ইউয়ে ইয়াওজির মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। না, সর্বনাশ হয়েছে, ইয়াওলে তো ওখানেই রয়েছে। সে পাগলের মতো পূর্ব গেটের দিকে ছুটতে শুরু করল। ফ্যাং ইউয়েন মনোযোগ দিয়ে সব দেখছিল। সে মনে মনে ভাবল, এমন অঘটনও ঘটতে পারে। এই বিশাল নেকড়েটার কাছে নিশ্চয়ই র্যাঙ্ক 3 অরা রিস্ট্রেনগু ছিল, তাই সে সাধারণ নেকড়েদের সাথে রূপ বদলে মিশে গিয়ে পূর্ব গেটের জিইউ মাস্টারদের ধোঁকা দিতে পেরেছে। পূর্ব গেটের অবস্থা তখন খুবই খারাপের দিকে যাচ্ছিল। হঠাৎ আবির্ভূত হওয়া ফ্রেঞ্জি লাইটনিং উলফটা সরাসরি পূর্ব গেটে গিয়ে ধাক্কা দিল আর বিশাল একটা গর্ত বানিয়ে ফেলল। পেছনে বড় নেকড়েদের নিয়ে গুচ্ছগুচ্ছ লাইটনিং উলফ গর্জন করতে করতে গ্রামের ভেতরে ঢুকে পড়ল। জোয়ারের মতো নেকড়ের পালকে তেড়ে আসতে দেখে গু ইউয়ে ইয়াওলে ভয়ে একদম শক্ত হয়ে গেল। ভাগ্য ভালো যে তার পাশে শিয়ং জিয়াও ম্যানের মতো অভিজ্ঞ মানুষ ছিল।
এই বিপদকালে শিয়ং জিয়াও ম্যান নিজেই নেতৃত্বের দায়িত্ব নিল আর আদেশ দিল, জলদি দরজা আর জানালাগুলো বন্ধ করো। সাহায্য না আসা পর্যন্ত আমাদের এই জায়গাটা আটকে রাখতে হবে, তবেই বাঁচার কোনো পথ পাওয়া যাবে। তার কথা শেষ হতে না হতেই বাম বিশাল লাইটনিং উল্ফটার ধাক্কায় বাঁশের ঘরের চাল ভেঙে গুঁড়িয়ে গেল। গু ইউএইয়াওলে চিৎকার করে উঠল। পরিস্থিতির এই হঠাৎ পরিবর্তন দেখে সে নিজের সংযম হারিয়ে ফেলেছিল। সে বয়সে একদম ছোট ছিল, আর তার চাষাবাদ ছিল কেবল র্যাঙ্ক 1। সে নিজেকে নিরাপদ ভেবেই এখানে জেদ করে থেকে গিয়েছিল, কখনো ভাবেনি যে এমন ভয়ানক বিপদে তাকে পড়তে হবে। ছুটে আসতে আসতে গু ইউএইয়াওজি চিৎকার করে উঠলেন, পশুটো, থাম বলছি। সে অসহায়ভাবে দেখছিল কিভাবে বিশাল লাইটনিং উল্ফটা বাঁশের ঘরটা গুঁড়িয়ে দিল। তার আদরের নাতনি মারাত্মক বিপদে পড়েছিল, কিন্তু কাছে না থাকায় তার শক্তি থাকা সত্ত্বেও সে কোনো সাহায্য করতে পারছিল না। ঠিক সেই চরম মুহূর্তে শিয়ং জিয়াও ম্যান আবার সামনে এগিয়ে এল। সে মনে মনে আদেশ দিতেই তার বাকি থাকা বাদামি ভালুকটা গর্জন করে বিশাল নেকড়েটার দিকে ধেয়ে গেল। কিন্তু ফ্রেঞ্জি লাইটনিং উল্ফটা তার ডান থাবা দিয়ে এক থাপ্পড় মেরে 400 কেজির বেশি ওজনের বাদামি ভালুকটাকে বাতাসে উড়িয়ে দূরে ছুঁড়ে মারল। সে মুখ খুলে এক কামড়েই বাদামি ভালুকের মাথাটা চিবিয়ে টুকরো টুকরো করে ফেলল। 1000 বিস্ট কিং লেভেলের শক্তির সামনে একটা সাধারণ বুনো পশুর আটকানো কিভাবে সম্ভব? তবে বাদামি ভালুকটার সাথে নেকড়েটা ব্যস্ত থাকার সুযোগে শিয়ং জিয়াও ম্যান গু ইউএইয়াও লেকে টেনে হিঁচড়ে একটু দূরে সরিয়ে নিয়ে যেতে পারল। বিশাল লাইটনিং উল্ফটা গর্জন করে উঠল। তার শিকার এভাবে হাতছাড়া হতে দিতে সে রাজি ছিল না। সে লাফ দিয়ে একবারে ডজনখানেক মিটার পার হয়ে শিয়ং জিয়াও ম্যানের ঠিক সামনে এসে নামল। হঠাৎ এত বড় লাইটনিং উল্ফকে চোখের সামনে দেখে গু ইউএইয়াও লে হাত পা অবশ হয়ে এল। শিয়ং জিয়াও ম্যান তাকে টেনে ধরে রাখলেও সোজার সামনে দৌড়ানোর সাহস পেল না। সে দিক বদলে গ্রামের বাইরের দিকে ছুটতে লাগল। বিশাল লাইটনিং উল্ফটা যখনই তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে গেল, অমনি গু ইউএইয়াওজি সেখানে পৌঁছে একটা বেগুনি আলোর মুনব্লেড ছুঁড়ে মারলেন। সেই মুনব্লেডটা গিয়ে নেকড়েটার পিঠে লাগল আর নিঃশব্দে এক বিষাক্ত ধোঁয়ায় পরিণত হয়ে তার নাকে ঢুকে গেল। নেকড়েটার সাথে সাথে দুবার কেসে উঠল। সে বিষাক্ত হয়ে গেছে। এটা ছিল র্যাঙ্ক 3 মুন পয়জন গু। বিশাল লাইটনিং উল্ফটার আগে উন্মত্ত হয়ে মাথা উঁচু করে বিকট গর্জন ছাড়ল। তার সেই বিকট ডাকের সাথে অদৃশ্য ধাক্কা চারদিকে ছড়িয়ে পড়ল। সাধারণত থান্ডার রোর গু শব্দের কম্পন ব্যবহার করে মেটাত, কিন্তু এটা থান্ডার রোর গু ছিল না। এটা ছিল সাউন্ডওয়েভ গু, যা অদৃশ্য এক ধাক্কা তৈরি করছিল। সেই অদৃশ্য ধাক্কায় শিয়ং জিয়াও ম্যান আর গু ইউএইয়াওলে দুজন দুই দিকে ছিটকে গিয়ে পড়ল। শিয়ং জিয়াও ম্যান একটা বাঁশের ঘরে গিয়ে সজোরে ধাক্কা খেল, তারপর আর তার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অন্যদিকে গু ইউএইয়াওলে ছিটকে ভাঙা পূর্ব গেট পার হয়ে গ্রামের বাইরে গিয়ে পড়ল। পড়ে গিয়ে সে হতভম্ব হয়ে গিয়েছিল। সে যখন ওঠার চেষ্টা করছিল, তখন দেখতে পেল একটা লাইটনিং উল্ফ মুখ ব্যাদান করে তার দিকে কামড় বসাতে আসছে। সে ভয়ে চিৎকার করে উঠল। ঠিক সেই শেষ মুহূর্তে কোথা থেকে একটা মুনব্লেড উড়ে এলো আর লাইটনিং উল্ফটাকে মেরে ফেলল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে উদ্ধারকারীকে দেখতে পেল। সে ছিল একজন তরুণ পুরুষ, জিইউ মাস্টার। তার শরীরের নিচের অর্ধেক অংশ ভাঙা দেয়ালের নিচে চাপা পড়েছিল। রক্তে ভেজা মুখে সে ইয়াও লের দিকে তাকিয়ে একটু হাসল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই লাইটনিং উল্ফদের দল এসে তার গলাটা ছিঁড়ে ফেলল। চোখের জলে গু ইউএইয়াও লের মুখ ভেসে গেল। সে কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগল। যুদ্ধক্ষেত্রের এই অংশটা চরম বিশৃঙ্খল হয়ে পড়েছিল। গু ইউএইয়াও লের পরিচয় আর বংশের কারণে মাঝে মধ্যে কিছু জিইউ মাস্টার তাকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু তারা নিজেরাই নিজেদের বাঁচাতে পারছিল না। তাকে বাঁচানো তো দূরের কথা। গু ইউএইয়াও জিও বিশাল লাইটনিং উল্ফটার সাথে পেঁচিয়ে পড়েছিলেন। নাতনির দিকে নজর দেওয়ার সময় তার ছিল না। গু ইউএইয়াও লে দিশেহারা হয়ে পড়েছিল। সে একদম ভেঙে পড়েছিল। তার চোখের সামনে কেবল লাইটনিং উল্ফদের থাবা আর ধারালো দাঁত ঘুরে বেড়াচ্ছিল। ভয় আর আতঙ্কের মধ্যে দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল, এক পা পেছনে সরো। সে না ভেবেচিন্তেই নির্দেশটা মেনে নিল, আর ভাগ্যক্রমে একটা লাইটনিং উল্ফের মারাত্মক কামড় থেকে বেঁচে গেল। ডান দিকে গড়িয়ে যাও, কণ্ঠটা আবার শোনা গেল। ইয়াও লের মাথা তখনও কাজ করছিল না, কিন্তু তার শরীর মেপে মেপে নড়ে উঠল। ঠিক তার কান ঘেঁষে নেকড়ের মুখটা হা করে বন্ধ হল। চুলের ব্যবধানে সে আবার বেঁচে গেল। সেই অচেনা কণ্ঠটা একটানা তাকে নির্দেশ দিয়ে যাচ্ছিল, আর মেয়েটাও তা হুবহু মেনে চলছিল। মাঝে মাঝে ভুল হলেও কোথা থেকে যেন একটা মুনব্লেড উড়ে এসে তাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছিল। চারপাশে যখন আর কোনো লাইটনিং উল্ফ ছিল না, তখন ইয়াও লে বুঝতে পারল সে এখন পুরোপুরি নিরাপদ। অজান্তেই সে গ্রাম থেকে অনেকটা দূরে একটা নিরিবিলি জঙ্গল ঘেরা নির্জন জায়গায় চলে এসেছে। ঠিক তখনই তার সামনে একজন মানুষ এসে দাঁড়াল। তার চোখ দুটো অবাক হয়ে বড় বড় হয়ে গেল। ফ্যাং ইউয়েন, তুমি আমাকে সাহায্য করলে? না, আমি কেবল নিজেকে সাহায্য করছি, ফ্যাং ইউয়েন দুষ্টুম ভরা কুটিল হাসি হেসে জবাব দিল।